কমপক্ষে ইতিপূর্বে একবার আমরা পরীক্ষা দিয়েছি এবং পরীক্ষা দেওয়ার পরে আমাদের কাছে মনে হয়েছে যে আমার কিছুটা প্রিপারেশনে গ্যাপ ছিল। সো সেই প্রিপারেশনটাকে ফুলফিল করার জন্য মূলত আমরা রিকভারি ব্যাচকে বেছে নিয়েছি। এবং এই রিকভারি ব্যাচের ক্ষেত্রে আপনারা সবাই জানেন যে আমাদের এই ব্যাচের যে ফরম্যাটটা একটু আলাদা, অর্থাৎ আপনাদের শুরুতে স্পট এক্সাম হয়। তারপরে ওই স্পট এক্সামের উপরে সলভের পাশাপাশি ক্লাসের মেইন টপিকস, ইম্পর্টেন্ট টপিকস, কনফিউজিং টপিকসগুলো ডিটেইলস আলোচনা করা হয়। তারপরে এই ইমিউনোলজি অর্থাৎ এই টপিকসের উপরে আবার একটা ফিডব্যাক এক্সাম দিতে হয়। তাই আজকে যারা আপনারা ক্লাসে আছেন, তো আমি আশা করব যে আপনারা হচ্ছে এক্সামটা দিয়েছেন। কারণ এই রিকভারি ব্যাচের বেনিফিট পেতে হলে এই ব্যাচ থেকে আপনি যদি বেনিফিটেড হতে চান তাহলে আপনাকে অবশ্যই পড়াশোনা করে এক্সাম দিয়ে তারপরে ক্লাসটা করা উচিত এবং সেই ফরম্যাটে আমাদের সাজানো আছে। ওকে, তাহলে আমরা শুরু করছি। আমাদের ইমিউনোলজিতে বিসিপিএস এ আপনারা সবাই জানেন যে বিসিপিএস এর অনেক কঠিন কিছু পদক্ষেপ আছে। যেমন একেকবার একেক রকম, কোনোবার কম, কোনোবার একটু বেশি বা কোনোবার একেবারেই কম পাস করায়। তো যাই হোক, বিসিপিএস এর একটা সবচেয়ে ভালো দিক আছে, আপনারা সবাই জানেন যে বিসিপিএস কিন্তু আপনাকে একটা সিলেবাস দিয়েছে, তাই না? তো আমার বিশ্বাস যে এই সিলেবাসটা আপনাদের সবার কাছে আছে, আমাদের বিসিপিএস এর ওয়েবসাইটে থাকে, আমাদের কাছেও আছে সিলেবাসগুলো। এখানে আর তেমন কিছু না, আমরা জাস্ট ওখান থেকে কপি পেস্ট করছি। তো বিসিপিএস আপনাকে গাইড করছে কিন্তু, হ্যাঁ, যে আপনার জন্য কোনটা ইম্পর্টেন্ট। এবং এখানে বিসিপিএস বলছে যে এই ইমিউনোলজি থেকে 5 থেকে 8টা কোশ্চেন, দ্যাট মিন্স মিনিমাম মিনিমাম আপনার 10 মার্ক এখানে থাকবে। ওকে, এবং এই 10 মার্কের মধ্যে আপনার মানে 10 মার্কের মধ্যে 10 মার্কই আপনাকে পেতে হবে এই ইমিউনোলজিতে। কারণ ইমিউনোলজি টপিকসগুলো যদি আপনি স্কিপ করেন বা না পান এখান থেকে, তাহলে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। এবং এই যে টপিকসগুলো আছে, আপনারা সবাই এই টপিকসগুলো অবশ্যই অবশ্যই আপনাদের যে শীট আছে সেই শীটের প্রথম পেজে অর্থাৎ ফার্স্টের দিকে আপনার লিখে রাখা উচিত। তাহলে আপনার সেটা কমপ্লিট শীট হবে, হ্যাঁ? তো যারা লিখে নেন নাই তারা কাইন্ডলি লিখে নেবেন, হ্যাঁ? এখানে বিসিপিএস এর যে টপিকসগুলো দেওয়া আছে, এই টপিকসগুলো আমাদের বাদ দেওয়া যাবে না। যেমন এখানে কিছু স্পেশাল টপিকস যেমন ম্যাটারনো-ফিটাল ইমিউনোলজি, হ্যাঁ? এটা কিন্তু অন্যদের নাই। ঠিক আছে? তাহলে এটা একটু মাথায় রাখবো আমরা। ওকে। তাহলে আমরা ইমিউনোলজি শুরু করার আগে সিম্পল ছোট্ট একটা কথা, আমাদের এখানে পেজ নম্বর দেওয়া থাকবে আমাদের যে টপিকগুলো আমি আলোচনা করব, এবং ওই পেজ নম্বর অনুযায়ী আপনারা আপনাদের শীট দাগানো আছে, ম্যাক্সিমামই দাগানো আছে, তাহলে ওই পেজটা খুলতে আপনার আপনার খুঁজে পেতে সমস্যা হবে না। তো এখন আমরা অনেকেই আছি যাদের হচ্ছে 10th এডিশনের শীট আছে। কোনো সমস্যা নাই, 10th এডিশনের শীটও হবে, 10th বা 10th অ্যানেক্স এডিশনের শীটও হবে, কোনো সমস্যা নেই। তো খেয়াল রাখবেন একটু যে আমাদের পেজ নম্বর ডান পাশে যেটা থাকবে, ডান পাশের পেজ নম্বর হচ্ছে 12th এডিশনের শীটের, হ্যাঁ? আর বাম পাশে যেটা থাকবে সেটা হচ্ছে 10th এডিশন এবং 10th অ্যানেক্স এডিশনের, 10th এবং 10th অ্যানেক্স এডিশনের শীট পেজ নম্বর থাকবে। তাই পেজ নম্বর আপনারা খুঁজে পাবেন, আশা করি সমস্যা হবে না। অর্থাৎ নতুন বা পুরাতন শীট দুজনের জন্য আশা করি ইজি হবে, হ্যাঁ? এবং রিকভারি ব্যাচে যেহেতু আপনি মোটামুটি শীটটা ভালো করে পড়া আছে আপনার, সেহেতু আপনাকে কিন্তু ব্রেন স্টর্মিং করতে হবে। ব্রেন স্টর্মিং অর্থাৎ আমি কিন্তু এখানে আপনার গতানুগতিক রেগুলার ব্যাচের মতো পেজ নম্বর 1 থেকে শুরু করব, একদম পেজ নম্বর 90 পর্যন্ত চলে যাবো, আসলে বিষয়টা কিন্তু সেরকম না, হ্যাঁ? এখানে আপনাকে ব্রেন স্টর্মিং করতে হবে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন টপিক আলোচনা করব, আমাদের ইম্পর্টেন্স অনুযায়ী, ওই অনুযায়ী আপনাকে ধরতে পারবেন আশা করি, হ্যাঁ? এতে আপনার ব্রেন স্টর্মিং হবে, পরীক্ষার জন্য নিজেকে আরো বেশি প্রিপেয়ার করতে পারবেন, হ্যাঁ? ওকে, তাহলে আমরা শুরু করছি। তো আমরা প্রথম যে টপিকটা আমরা পড়বো ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিন খুব ইম্পর্টেন্ট গাইনির জন্য একটা টপিকস। তো ইমিউনোগ্লোবিউলিনের ক্ষেত্রে একটু ভালো করে মাথায় রাখবেন যে গাইনির জন্য সবচেয়ে বেশি কোন ইমিউনোগ্লোবিউলিন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আইজিজি। সো আইজিজি এর আদ্যপান্ত একটু বাদ দেওয়া যাবে না কিন্তু। আচ্ছা, নিচে একটু পেজ নম্বর দেখেন, পেজ নম্বর এটা হচ্ছে 12th এডিশনের শীট এবং হাতে বাম পাশে যেটা আছে এটা হচ্ছে 10th এডিশন বা 10th অ্যানেক্স এডিশনের শীট। তাহলে এভাবে একটু বের করে নেবেন, হ্যাঁ? ওকে, তাহলে ইমিউনোগ্লোবিউলিন শুরু করি আমরা। ইমিউনোগ্লোবিউলিন সবার আগে আপনাকে মাথায় রাখতে হবে যে আমাদের যে অ্যান্টিজেন আছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি আছে। তো এই অ্যান্টিজেন কিন্তু বিভিন্ন টাইপস এর হতে পারে। যেমন যেমন অ্যান্টিজেন হতে পারে প্রোটিন, পলিপেপটাইড, পলিস্যাকারাইড, লিপিড, বিভিন্ন ধরনের অ্যান্টিজেন হতে পারে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে অ্যান্টিবডি কিন্তু অলওয়েজ প্রোটিন। ঠিক আছে? এবং অ্যান্টিবডি নরমাল থাকার জায়গা, নরমালি আমাদের শরীরে কোথায় থাকে এটা ভালো করে মাথায় রাখতে হবে। কারণ আমরা হাইপার সেনসিটিভিটি যখন আপনাকে পড়াবো তখন কিন্তু মানে এই জিনিসটা না বুঝলে কিন্তু ঝামেলা। তাহলে দেখেন অ্যান্টিবডি আমাদের শরীরে কোথায় থাকে? আমাদের রক্তের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। কিভাবে থাকবে? ভাসমান অবস্থায় থাকবে। ঠিক আছে? সেরাম, বডি ফ্লুইড এগুলোর মধ্যে ভাসমান। কোনো সেলের সাথে ফিক্সড থাকবে না সাধারণত। একটা এক্সেপশনটা আমরা মনে রাখবো যে আমাদের যেটা বি সেল, এই বি সেলের সারফেসে একটা ইমিউনোগ্লোবিউলিন এম থাকে। আইজিএম থাকে। এটা হচ্ছে একটা এক্সেপশন যেটা নরমালি সেলের সাথে ফিক্সড থাকে। তাছাড়া কোনো অ্যান্টিবডি সেলের সাথে ফিক্সড থাকবে না। ঠিক আছে? ওকে। দেখেন অ্যান্টিবডির যে গঠন, এই স্ট্রাকচারটা আমাদের লাগবে, হ্যাঁ? স্ট্রাকচারের ভিতরে আমি সেটা অনেক কিছু লেখা আছে ইংরেজিতে, আমি বাংলায় বলে দিচ্ছি আপনাকে। আমি বারবার বলি যে ইমিউনোলজি কিন্তু টোটালি ম্যাটার অফ কোরিলেশন, হ্যাঁ? ইমিউনোলজি 70%, এই শীটে 70% কিন্তু বাংলা ভাষায় বোঝার মতো জিনিস। এবং সেটা আপনাকে বাংলা ভাষায় আমি বোঝাবো, কোনো সমস্যা নেই। কিন্তু 30% আপনাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে? ওকে। তাহলে এই জায়গায় চলে আসি, একটু মনোযোগ দিয়ে শুনেন, আশা করি মিলাতে পারবেন। দেখেন ইংরেজি কোন আকৃতির মতো মনে হচ্ছে, এটা ওয়াই আকৃতির মতো মনে হচ্ছে, তাই না? ইংরেজি কোন আকৃতি, ওয়াই আকৃতি। এবং দেখেন এখানে দুটি হেভি চেইন আছে এবং দুটি লাইট চেইন আছে। এখন দেখেন এই যে হেভি চেইনের 5টা টাইপস আছে, আপনারা সবাই জানেন। এবং এই হেভি চেইনের টাইপস এর উপর ভিত্তি করেই কিন্তু ইমিউনোগ্লোবিউলিনের নামকরণ করা হয়েছে। যদি হেভি চেইনের টাইপ হয় আলফা, তখন অ্যান্টিবডির নাম হয়ে যায় আইজিএ। যদি হেভি চেইনের নাম হয় গামা, তখন নাম হয় আইজিজি। যদি হয় এপসিলন তাহলে নাম হয় আইজিই। যদি ডেল্টা হয় তাহলে আইজিডি। যদি মিউ হয় আইজিএম। মনে রাখবেন, রিমেম্বার ইট, যে হেভি চেইন দেখেন আলফা আছে, গামা আছে, বিটা কিন্তু নাই। বিটা, হেভি চেইন বিটা নামে কোনো কিছু নাই, এটা মনে রাখবেন, হ্যাঁ? আর যেটা লাইট চেইন আছে, তাহলে লাইট চেইন দুটার নাম মনে রাখলেই হবে, জাস্ট গাপ্পা এন্ড ল্যামডা, হ্যাঁ? এখন আমি যদি কোশ্চেনে বলি যে ইমিউনোগ্লোবিউলিনস আর নেমড অ্যাকর্ডিং টু নেম অফ লাইট চেইন, তাহলে এটা নিশ্চয়ই ফলস হবে, তাই না? তাহলে লাইট চেইন না, বরং এটা হেভি চেইনের উপর ভিত্তি করে নামকরণ করা হয়েছে। এবার দেখেন যে এর দুটি ভ্যারিয়েবল রিজিয়ন আছে এবং কিছু দুটো কনস্ট্যান্ট রিজিয়ন আছে। এখন দেখেন ভ্যারিয়েবল, হোয়াই দিস ইজ ভ্যারিয়েবল, এটা পরিবর্তন, তার আকার আকৃতি পরিবর্তন করতে পারে। দেখেন একটা অ্যান্টিবডি কয়টা অ্যান্টিজেনকে ধরতে পারে? দুইটা অ্যান্টিজেন, কিন্তু ভ্যারিয়েবল রিজিয়নগুলোতে অ্যান্টিজেন বাইন্ড করে, এরকম করে অ্যান্টিজেন বাইন্ড করে, হ্যাঁ? এখন দেখেন কেন এটা ভ্যারিয়েবল রিজন? অ্যান্টিজেনের যে ধরন, এই ধরনের উপর ভিত্তি করে ভ্যারিয়েবল রিজন তার শেপ পরিবর্তন করতে পারে। ধরেন অ্যান্টিবডিটা গোল, সরি অ্যান্টিজেনটা গোল, তখন ভ্যারিয়েবল রিজনটা এমন হয়ে যাবে, গোল হয়ে যাবে, হ্যাঁ, ধরার মতো। যদি অ্যান্টিজেনটা হয়ে যায় ধরেন চারকোনা, তখন ভ্যারিয়েবল রিজন কেমন হয়ে যাবে? এরকম হয়ে যাবে। অর্থাৎ অ্যান্টিজেনকে ভালো করে ধরার জন্য যেমন হওয়া দরকার ভ্যারিয়েবল রিজন তেমন হয়ে যাবে। এজন্য যেহেতু শেপ চেঞ্জ করতে পারে সেহেতু এটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল রিজন। আর কনস্ট্যান্ট রিজনে কোনো চেঞ্জ হয় না, এজন্য এটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট রিজন। এখন দেখেন আমি যদি বলি যে ভ্যারিয়েবল রিজন ইজ ভ্যারিয়েবল রিজন কম্পোজড অফ অনলি হেভি চেইন, তাহলে এটা কি হবে? এটা ফলস হবে। দেখেন ভ্যারিয়েবল রিজন গঠনের ক্ষেত্রে কিন্তু হেভি চেইন এবং লাইট চেইন দুইজনের কিন্তু ভূমিকা আছে, মনে রাখবেন। দেখেন এই যে এই কলম, এটাকে আপনি এক আঙুল দিয়ে ধরতে পারবেন? ধরতে পারবেন না। এই কলমটা আপনাকে দুই আঙুল, অর্থাৎ ভ্যারিয়েবল রিজনটা হেভি চেইন এবং লাইট চেইন দুইজনেরই ভূমিকা আছে। ঠিক আছে? এবার আসি
এখন একটা অ্যান্টিবডি কয়টা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারবে? তাহলে দেখেন কয়টা ভ্যারিয়েবল রিজন, দুইটা ভ্যারিয়েবল রিজন, তাহলে দুইটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন আমরা দুইটা রিজনে ভাগ করতেছি। দুইটা ফ্র্যাগমেন্টে উপরের দিকের ফ্র্যাগমেন্টের নাম হচ্ছে FAB ফ্র্যাগমেন্ট। অর্থাৎ FAB মানে কি? FAB তে হচ্ছে ফ্র্যাগমেন্ট ফর অ্যান্টিজেন বাইন্ডিং। AB তে অ্যান্টিজেন বাইন্ডিং। যেহেতু উপরের দিকে অ্যান্টিজেন বাইন্ড করে, সো এই ফ্র্যাগমেন্টের নাম হচ্ছে ফ্র্যাগমেন্ট ফর অ্যান্টিজেন বাইন্ডিং। ওকে? আচ্ছা, এবার আসেন FC ফ্র্যাগমেন্ট। এটার নাম হচ্ছে ফ্র্যাগমেন্ট ফর সেল। কি নাম? ফ্র্যাগমেন্ট ফর সেল। ওকে? এখন আমি আপনাকে যেটা কথা বলি, একটা লাইন বলি, তাহলে আপনি একটু ভাবেন যে এটা ট্রু হবে নাকি ফলস হবে। এটা আমাকে লিখে দিবেন, হ্যাঁ? সবাই একটু চ্যাট বক্স বের করে আমাকে একটু লিখে দেন, হ্যাঁ? যে এটা ট্রু নাকি ফলস। সবাই লিখবেন। দেখেন যে ভ্যারিয়েবল রিজন সিচুয়েটেড অন FC ফ্র্যাগমেন্ট। ভ্যারিয়েবল রিজন সিচুয়েটেড অন FC ফ্র্যাগমেন্ট। দেখি দেখেন ট্রু নাকি ফলস? ফলস। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে দেখেন আমি কিন্তু বলেছি ভ্যারিয়েবল রিজন সিচুয়েটেড অন এফসি ফ্র্যাগমেন্ট। তাহলে এখানে কি হবে? এফসি হবে না, কি হবে? এফএবি ফ্র্যাগমেন্ট হবে, তাই না? এফএবি ফ্র্যাগমেন্ট। তাহলে দেখেন আপনার যদি একটা বেসিক নলেজ ক্লিয়ার থাকে, যেভাবে কোশ্চেন করবেন আপনি ইনশাআল্লাহ অ্যান্সার দিতে পারবেন। তো এই স্ট্রাকচার ছিল মোটামুটি এতটুকুই। এবার আসেন ক্লাসিফিকেশন, খুব খুব ইম্পর্টেন্ট। আমরা অলরেডি বলে দিয়েছি, সরি ডেল্টা নিতে গামা হবে। ক্লাসিফিকেশনের ক্ষেত্রে দেখেন আইজিজি টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য, হ্যাঁ? এখন আসেন এই যে আইজিজি এর চারটা সাবটাইপ আছে। আপনি সবাই জানেন যে প্লাসেন্টা ক্রস করে কোনটা? আইজিজি। কিন্তু মনে রাখতে হবে যে আইজিজি 2 এই ব্যাটা কিন্তু প্লাসেন্টা ক্রস করতে পারে কি? না। এই ব্যাটা প্লাসেন্টা ক্রস করতে পারে না। এটা কি এর মেইন কাজ হচ্ছে মেইনলি এগেইনস্ট ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। ঠিক আছে? তাহলে এই প্রত্যেকটা কথা কিন্তু এসবি এর জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ? আবার ইজিলি ক্রস করে কোনটা? আইজিজি 1। দেখেন আমরা জানি যে আইজিজি কমপ্লিমেন্ট ফিউশন করে, কিন্তু মনে রাখবেন আইজিজি 4 কিন্তু কমপ্লিমেন্ট ফিউশন করে না। আইজিজি অপশনাইজার হিসেবে কাজ করে, অপশন হিসেবে কাজ করে। তাহলে কোনটা মোর ইফেক্টিভ? আইজিজি 1, আইজিজি 3। বুঝা গেছে? তাহলে এই টাইপের কোশ্চেন হতে পারে, কিন্তু প্রত্যেকটা জায়গা থেকেই এসবি চলে আসতে পারে। আইজিজি সম্পর্কে একটা লাইনও বাদ দেওয়া যাবে না। এখন এই ছবিটার দিকে একটু তাকাই। এখানে কি আপনি যে দেখবেন যে আমরা তো বললাম যে একটা ওয়াই আকৃতির গঠনকে আমরা বলছি অ্যান্টিবডি। কিন্তু ভাই এখানে তো একটার সাথে এরা দেখছি ২ টা একসাথে আছে। আবার এরা ৫ টা একসাথে আছে। তাহলে ঘটনা কি? কান খাড়া করে শুনে রাখেন। সকল অ্যান্টিবডি ৫ টা টাইপ বললাম না? সবারই মনোমেরিক ফর্ম আছে। মনোমেরিক মানে কি? সবার একটা করে ফর্ম আছে। কিন্তু আইজিএ এর মনোমেরিক ফর্মের সাথে একটা ডাইমেরিক ফর্ম আছে। ডাইমেরিক অর্থাৎ ২ জন একসাথে থাকতে পারে। এবং আইজিএম এর মনোমেরিক ফর্মের সাথে একটা পেন্টামেরিক ফর্ম আছে। তাহলে দেখেন আইজিএম এর কয়টা ফর্ম? ২ টা ফর্ম। মনোমেরিক, পেন্টামেরিক। আইজিএ এর কয়টা ফর্ম? ২ টা ফর্ম। মনোমেরিক, ডাইমেরিক। এবার আসেন আমি যেটা বললাম যে চেইন, জে ফর জয়েনিং চেইন, হ্যাঁ? জয়েন কখন করা লাগে? যখন একের অধিক জিনিস আপনি জোড়া লাগাবেন তখন আপনাকে জয়েন করা লাগবে। তাহলে আপনারা আমাকে চ্যাট বক্সে অ্যান্সার করবেন, হ্যাঁ? যে চেইন কার থাকে? যে চেইন কার থাকবে? কোন অ্যান্টিবডির যে চেইন থাকবে? চ্যাট বক্সে অ্যান্সার করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। সবাই সুন্দর অ্যান্সার করছেন। তাহলে আমাদের যে চেইন থাকবে খুব সিম্পল। তাহলে একের অধিক যাদের আছে তাদের হচ্ছে যে চেইন থাকবে। ঠিক আছে। এখন আসেন এই জায়গাতে চলে আসি আমরা। এই জায়গায় শুধুমাত্র আইজিএম টা পড়বেন আপনারা, হ্যাঁ? শুধুমাত্র আইজিএম টা পড়বেন। এখানে আমি যেটা বলেছিলাম যে আইজিএম এর ২ টা ফর্ম আছে। একটা হচ্ছে মনোমেরিক ফর্ম, একটা পেন্টামেরিক ফর্ম। এর মধ্যে বি সেলের সারফেসে কোনটা থাকবে ভাই? বি সেলের সারফেসে দেখেন যে বি সেল এর সারফেসে একটা অ্যান্টিবডি থাকবে। এই অ্যান্টিবডিটার নাম হচ্ছে আইজিএম। এটা হচ্ছে মনোমেরিক অ্যান্টিবডি, মনে রাখবেন। আর ব্লাডে যেটা থাকবে সেটা হচ্ছে পেন্টামেরিক অ্যান্টিবডি। ওকে? আচ্ছা, এটার পাশে অবশ্যই লিখে নিবেন এক্সাম নাইট টপিক। কি লিখবেন? এক্সাম নাইট টপিক। মানে কি? এক্সাম নাইট টপিক পরীক্ষার আগের রাতে আপনি খুব সবকিছু দেখার সময় হবে না, সুযোগ হবে না। আপনি এক্সাম নাইট অর্থাৎ পরীক্ষার আগের রাতে এটা ভালো করে পড়ে যাবেন, হ্যাঁ? আচ্ছা, এখান থেকে কোশ্চেন আসে মূলত। এখন আপনারা সবাই জানেন যে এটা দেখতে আসলে খুব বেশি বড় মনে হইলেও এটা মুখস্থ বা এটা সম্পর্কে অ্যান্সার করা খুব বেশি কঠিন না। এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সংখ্যাগুলো কি মুখস্থ করা লাগবে? না, এই সংখ্যাগুলো মুখস্থ করা লাগবে না। কোশ্চেনে কি আসবে রে ভাই? কোশ্চেনে আসবে যে সবচেয়ে বেশি পার্সেন্টেজ কোনটা আছে? আপনি মনে বলবেন আইজিজি। সবচেয়ে বেশি সেরাম কনসেন্ট্রেশন আইজিজি। সবচেয়ে বেশি মলিকুলার ওয়েট আইজিএম। সবচেয়ে স্ট্রাকচারগুলো আমি অলরেডি বলে দিয়েছি, সবার মনোমেরিক ফর্ম আছে। তারপরে দেখেন হেভি চেইনের সিম্বলগুলো আমি এখানে বলে দিয়েছিলাম, আপনারা লিখে নিতে পারেন কনফিউশন কারণে। এখানে বিটা কিন্তু নাই, বিটা থাকবে না কিন্তু, হ্যাঁ? আচ্ছা, কমপ্লিমেন্ট কি করে? তাহলে আইজিজি আইজিএম করে, তাই না? প্লাসেন্টা কে ক্রস করে আইজিই করবে। প্লাসেন্টা ক্রস করবে আইজিজি। এখন বলেন তো কোন প্লাসেন্টা মানে কোনটা প্লাসেন্টা ক্রস করবে না? 4টা টাইপ বললাম আইজিজি 1 2 3 4। এটা একটু লিখে দেন চ্যাট বক্সে যে কোনটা প্লাসেন্টা ক্রস করবে না। গুড। সবাই লিখছেন জি2। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ঠিক আছে। তারপর দেখেন এরপরে আসলে আমাদের অ্যালার্জিক রেসপন্সে কি? আইজিই। আপনারা জানেন সবাই। সিক্রেশনে আইজিএ, অপশনাইজেশনে আইজিজি, বিটা সেলের সারফেসে মানে বিটা সেল বলছি, সরি, মানে বি লিম্ফোসাইট, বি সেলের সারফেসে আমি একটু আগে দেখলাম আইজিএম থাকবে। এন্ড ফাইনালি যে চেইন কার থাকবে? আইজিএ এবং এম এর থাকবে। তাহলে দেখেন এটা সো মাচ ইজি। এটা একেবারেই সহজ। এটা মনে রাখার কোনো ব্যাপারই না আপনাদের জন্য। এবং আইজিজি নিয়ে কিন্তু প্রতিবারই প্রায় কোশ্চেন থাকে। ঠিক আছে? আইজিজি মনে রাখবেন যে গাইনির জন্য আইজিজি এবং টাইপ 2 হাইপারসেনসিটিভিটি একটা মানে বাধা একটা জায়গা, যেখান থেকে কোশ্চেন থাকার সম্ভাবনা প্রত্যেকবারই বেশি এবং থাকেও। আচ্ছা, দেখেন এটা জানুয়ারি সেশনের কোশ্চেন। আমরা যদি একটু দেখি যে আইজিজি মানে অপশনগুলো দেখেন। আইজিজি প্রিডমিনেন্ট ইন প্রাইমারি ইমিউন রেসপন্স। আপনারা সবাই জানেন যে এটা আইজিজি সেকেন্ডারিতে বেশি থাকে। মানে প্রিডমিনেন্ট, আর প্রাইমারিতে প্রিডমিনেন্ট আইজিএম। দেখেন সিক্রেশনে আইজি থাকে আমরা বললাম। আইজিজি প্লাসেন্টা ক্রস করতে পারে। কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করবে হচ্ছে জি আর এম। তারপরে আইজিই রেসপন্সিবল ফর টাইপ 1 হাইপারসেনসিটিভিটি। এটা আমাদের ট্রু। তাহলে দেখেন এই টাইপের যদি কোশ্চেন আসে আমরা ইনশাআল্লাহ এখন পারব। ওকে, এবার দেখেন আইজিজি নিয়ে এক্সট্রা কিছু কথা, হ্যাঁ? আপনারা যদি মনে করেন যে ভাই আমি এইটা পড়তে চাই না, কোনো সমস্যা নাই। এটা জাস্ট পুরো বইয়ের যে মানে আইজিজি এর ইনফরমেশনগুলো একসাথে দেওয়া আছে। যেমন আমি এডিসিসি পড়াবো, যখন এডিসিসি ওই সময় দেখবেন লেখা আছে যে আইজিজি এবং ই এই দুটো এডিসিসি করতে পারে, হ্যাঁ? তাহলে এখানকার ইনফরমেশনটা দেওয়া আছে। তারপর হাইপারসেনসিটিভিটি ইনফরমেশন এখানে দেওয়া আছে। অর্থাৎ পুরো বইয়ে আইজিজি নিয়ে ইনফরমেশনগুলো একসাথে দেওয়া আছে। দিস ইজ ইম্পোর্টেন্ট ফর ইওর রিভিশন। ওকে? তাহলে যদি কেউ মনে করেন যে ভাই আমি একসাথে রিভিশন দিতে চাই তাহলে আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন দেখেন আপনাদের এই গাইনি স্পেশাল, হ্যাঁ? গাইনি স্পেশাল বলতে এটা হচ্ছে আপনার শুধুমাত্র গাইনির জন্য ইম্পোর্টেন্ট। এটা হচ্ছে অবস বইয়ের একটা ইনফরমেশন। আপনাদের রথের জবস বই আছে, সেখানে আপনারা সবাই জানেন ইমিউনোলজি ছোট্ট একটু চ্যাপ্টার আছে, টপিকস আছে, আর এস আইসোইমিউনাইজেশন। ওখানে এই কথাটা লেখা আছে যে আমরা জানি যে আইজিজি প্লাসেন্টা ক্রস করতে পারে। কিন্তু আপনারা বলতে পারবেন যে কেন প্লাসেন্টা ক্রস করতে পারে? একটা কারণ দেওয়া আছে, হ্যাঁ? তো সেই কারণটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ডিউ টু ইটস স্মলার সাইজ, হ্যাঁ? ডিউ টু ইটস স্মলার সাইজ। ছোট সাইজ হওয়ার কারণে এরা ক্রস করতে পারে। তাহলে এটা একটু মাথায় রাখবেন যে প্লাসেন্টা কেন ক্রস করতে পারে? এটা এসবি টাইপের কোশ্চেনে চলে আসবে। এটা হচ্ছে স্মলার সাইজ হওয়ার কারণে চলে আসে। ওকে, খুবই কনফিউজিং একটা জায়গা সবার কাছেই মোটামুটি। এটা একটা মানে একেকজন একেক রকম ভাবে ভাবেন আপনি। আপনারা অ্যান্টিবডিজ ইন দ্য ফিটাস, ফিটাসে কোন অ্যান্টিবডি থাকে? এখন নরমালি মনে রাখতে হবে যে নরমালি আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন। চ্যাট বক্সে লিখে দিবেন, সবাই রেডি থাকেন, হ্যাঁ? নরমালি ফিটাল এনভায়রনমেন্ট সেটা কি স্টেরাইল নাকি ইনফেকশাস? ফিটাল এনভায়রনমেন্ট স্টেরাইল, হ্যাঁ? সবাই লিখেছেন স্টেরাইল এনভায়রনমেন্ট, তাই না? ফিটাল এনভায়রনমেন্ট। কারণ ফিটাসে কোনো ধরনের ইনফেকশন নরমালি যেতে পারবে না। এখন আপনারা সবাই জানেন যে আমাদের বডিতে যখন একটা অ্যান্টিজেন প্রথমবার এক্সপোজড হয়, অর্থাৎ প্রাইমারি ইমিউন রেসপন্স হয়, তখন কোন অ্যান্টিজেন তৈরি সরি অ্যান্টিবডি তৈরি হয়? আইজিএম তৈরি হয়, তাই না? প্রাইমারি ইমিউন রেসপন্স সবার শুরুতে তৈরি হবে আইজিএম। এখন দেখেন ফিটাল এনভায়রনমেন্ট তো ইনফেকশাস না নরমালি। নরমালি কি? নরমালি হচ্ছে স্টেরাইল। সো সেখানে কি অ্যান্টিজেনের এক্সপোজ হওয়া, অ্যান্টিজেন যাওয়ার সুযোগ আছে নরমালি? নরমালি কিন্তু সুযোগ নাই। সো যদি অ্যান্টিজেন না যায় তাহলে ফিটাসের অ্যান্টিবডি আইজিএম কি তৈরি হবে? না, আইজিএম তৈরি হবে না। আইজিএম কখন তৈরি হবে? বলা হচ্ছে সাম অ্যান্টিবডিজ ক্যান বি মেড বাই দ্য ফিটাস ইফ ইনফেকশন অকার্স সাচ অ্যাজ কনজেনিটাল সিফিলিস। ওকে? যদি কারোর কনজেনিটাল সিফিলিস হয় বা
ইনফেকশন হয়, ইন্ট্রাইউটেরাইন ইনফেকশন হয়, তখন ফিটাসের আইজিএম তৈরি হবে। ঠিক আছে? আদারওয়াইজ ফিটাসে থাকবে শুধুমাত্র আইজিজি। এই আইজিজি কি ফিটাস তৈরি করলো? না। এই আইজিজি কোত্থেকে আসলো রে ভাই? এই আইজিজি আসলো হচ্ছে মা থেকে আসলো, তাই না? মায়ের প্লাসেন্টা ক্রস করে। তাহলে নরমালি ফিটাসের মধ্যে কোন অ্যান্টিবডি পাবেন আপনি? আইজিজি পাবেন। ওকে, নরমালি কোন অ্যান্টিবডি পাবেন? আইজিজি। কিন্তু যদি কোশ্চেনে বলে দেয় যে এ ফিটাস সাফারিং ফ্রম কনজেনিটাল সিফিলিস, হুইচ অ্যান্টিবডি দ্য ফলোইং অফ হুইচ অ্যান্টিবডি ক্যান বি ফাউন্ড ইন দ্য ফিটাস, তখন কিন্তু আপনাকে এখানে আইজিএম এবং আইজিজি দুটিই দিতে হবে। দুটি অ্যান্সার করতে হবে আপনাকে। ঠিক আছে? আচ্ছা, আদারওয়াইজ আপনি অবশ্যই শুধু আইজিজি অ্যান্সার করবেন নরমাল কন্ডিশনে। ঠিক আছে? আমার মনে হয় আশা করছি বুঝতে পেরেছি আমরা যে আইজিএমটা কেন তৈরি হবে, কখন তৈরি হবে। নাও কাম টু এডিসিসি। এডিসিসি মানে কি? এডিসিসি মানে হচ্ছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটি। তাই তো? তাহলে এই এডিসিসির বেসিক থিমটা একটু মাথায় রাখেন আপনি। নরমালি আমাদের শরীরের মধ্যে হেলমিন্থ যখন ঢুকে, হেলমিন্থ বা কৃমি, হ্যাঁ? এই কৃমির সাইজ কিন্তু একটু বড় হয়, তাই না? এই কৃমির সাইজ হচ্ছে একটু বড় হয়। এই কৃমিকে মারার জন্য আমাদের শরীরের মধ্যে কোন সেল আসে এই প্যারাসাইট ইনফেস্টেশনে? তাহলে দেখেন এটা হচ্ছে ইওসিনোফিল আসে। একে মারার জন্য কি আসবে? ইওসিনোফিল আসবে, হ্যাঁ? ইওসিনোফিল। এখন দেখেন তো ভাই এই ইওসিনোফিল এসে যখন হেলমিন্থের কাছে আসবে তখন দেখবে যে আরে বাপরে আমি যারে মারতে আসছি তার সাইজ তো আমার চেয়ে বড়, এইভাবে তাকানো লাগতেছে, হ্যাঁ? তাহলে ইওসিনোফিলের জন্য এই হেলমিন্থকে মারাটা ইজি নাকি কঠিন? আপনি বলবেন যে কঠিন। আচ্ছা, তখন কি হবে দেখেন, তখন একটা অ্যান্টিবডি আসবে। অ্যান্টিবডি এসে এই অ্যান্টিজেন অর্থাৎ হেলমিন্থকে কোড করবে। তখন এই অ্যান্টিবডিটার নাম হয়ে যাবে কি? আইজিই। এই কোড করলে কি সুবিধা হবে? এই কোড করলে সুবিধা হবে, এই কোড করলে সুবিধা হবে যে এই ইওসিনোফিল এখানে থাকলো, এই অ্যান্টিজেন যেটা সেটা সাইজ ছোট হয়ে যাবে। সেটা সাইজ ছোট হয়ে যাবে। তাহলে দেখেন এবার ইউসিনোফিল কিন্তু খুব ইজিলি এটা মারতে পারবে। ইউসিনোফিল খুব ইজিলি এটাকে খাইতে পারবে। ঠিক আছে? তাহলে দেখেন এখানে ইউসিনোফিল অর্থাৎ ইমিউনো কম্পিটেন্ট সেল দ্বারা মারার জন্য অ্যান্টিজেনকে যেভাবে মডিফাই করা দরকার এই অ্যান্টিবডিটা সেভাবে মডিফাই করে। ওকে? এখানে এটা দিস প্রসেস ইজ কল্ড বাই অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটি। এখান থেকে ৩ টাইপের কোশ্চেন আসবে। কয় টাইপের কোশ্চেন? ৩ টাইপের। নাম্বার 1 কোন অ্যান্টিবডি এই কাজটা করে? তাহলে দেখেন এডিসিসি আমরা একটা নাম পাইলাম আইজিই। তাহলে ২ টা অ্যান্টিবডি কাজ করতে পারে আইজিই এবং আইজিজি। আইজিই এবং আইজিজি। ২ নম্বর কোশ্চেন কাকে মারার জন্য এই প্রসেসটা ব্যবহৃত হয়? তাহলে দেখেন হেলমিন্থ আমরা আগে পাইছি। আর সামনে ২ টা ভাইরাস ইনফেক্টেড সেল আর টিউমার সেল একটু লিখে নিব আমরা সবাই প্লিজ, হ্যাঁ? আমরা সবাই টিউমার সেলটা লিখে নিব। তাহলে এই ৩ জনকে মারার জন্য ব্যবহৃত হয়। ৩ নম্বর কোশ্চেন হচ্ছে কোন ইমিউনো কম্পিটেন্ট সেল এই কাজটা করে? তাহলে দেখেন এখানে আমরা ইউসিনোফিল আগে থেকে পেয়েছি। এখন সাথে আরো ২ টা এড করে নিব, সেটা হচ্ছে এনকে সেল অ্যান্ড ম্যাক্রোফেজ। এনকে সেল অ্যান্ড ম্যাক্রোফেজ। সবাই বুঝতে পেরেছি কিনা? একটু চ্যাট বক্সে একটু বললে ভালো হয়। ওকে, থ্যাংক ইউ। ওকে, দেখেন আমি আপনাদেরকে আপনারা সবাই এক্সাম দিয়েছেন আরকি। তো আমাদের যে ১ম কোশ্চেনটা ছিল, আমি আরকি টপিকগুলো আলোচনা করতে ভেতরের দিকে ২-১ টা মানে আমাদের কোশ্চেনগুলো মাঝখানে আমরা টুকটাক কথাবার্তা বলে নিব। ব্যাখ্যা দিয়ে দিব এবং লাস্টে যেয়ে আমি থরলি আপনাদেরকে কোশ্চেনগুলো বলব, হ্যাঁ? আচ্ছা, তাহলে দেখেন আমাদের এই ১ নম্বর কোশ্চেনটা সবাই একটু কোশ্চেনগুলো মাথায় রাখবেন, সামনে রাখবেন, হ্যাঁ? তাহলে দেখেন আমাদের ১ নম্বর কোশ্চেনে কি বলা ছিল? আমাদের ১ নম্বর কোশ্চেনে বলা ছিল হচ্ছে এডিসিসি কে করতে পারে? তাহলে দেখেন আমরা কিন্তু বিস্তারিত ব্যাখ্যা অলরেডি দিয়ে দিয়েছি। আমি বলেছিলাম যে এডিসিসি করতে পারবে ২ জন, যার মধ্যে আমরা আইজিই এবং আইজিজি পেয়েছিলাম। তাই না? তাহলে আমাদের এখানে ট্রু অপশন হবে কোনটা? আইজিই এবং আইজিজি। তো আশা করছি আমরা এডিসিসির ফুল মেকানিজম আমরা বুঝতে পেরেছি। ওকে? আচ্ছা। নেক্সট আসি আমরা আমাদের নেক্সট যে ইম্পোর্টেন্ট টপিক আমরা আলোচনা করব, দিস ইজ কমপ্লিমেন্টস, হ্যাঁ? সবাই একটু মনে রাখবেন কমপ্লিমেন্টস থেকে কিন্তু গাণিতিক কোশ্চেন এসেছে ইতিপূর্বে। ঠিক আছে? আমি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, সমস্যা নাই। তো কমপ্লিমেন্টকে জিজ্ঞেস করা হলো, "কমপ্লিমেন্ট তুমি কে? হু আর ইউ?" কমপ্লিমেন্ট তখন আমাকে বলল, আমি তোমার শরীরের মধ্যে বসবাস করি। আমি তোমার রক্তে, এই যে রক্তের মধ্যে বসবাস করি। আমি তোমার রক্তের মধ্যে বসবাসকারী। পরপর চেইনের মতো সাজানো থাকে। পরপর চেইনের মতো এরকম ২০ টা প্লাজমা প্রোটিন দিয়ে সাজানো থাকে। পরপর চেইনের মতো কমপক্ষে ২০ টা প্লাজমা প্রোটিন দিয়ে সাজানো থাকে। কিন্তু শর্ত হচ্ছে এই কমপ্লিমেন্টটা কি থাকে? ইনঅ্যাক্টিভ থাকবে। আমাদের শরীরে কি হিসেবে থাকবে রে ভাই? ইনঅ্যাক্টিভ থাকবে, হ্যাঁ? আচ্ছা, এটা নিয়ে কিন্তু কোশ্চেন আসছিল, আমি দেখাবো অপশনটা। তাহলে কি হিসেবে থাকবে? ইনঅ্যাক্টিভ হিসেবে থাকবে। এখন দেখেন আমাদের সরাসরি কোশ্চেনে আমরা পয়েন্টে চলে যাই যে তাহলে যেহেতু ইনঅ্যাক্টিভ থাকবে সেহেতু তাকে অ্যাক্টিভ করতে হবে। এখন তাকে অ্যাক্টিভ করবে ৩ টা পাথওয়েতে। নাম্বার 1 ক্লাসিক্যাল, নাম্বার 2 লেকটিন এবং নাম্বার 3 হচ্ছে অল্টারনেট পাথওয়ে। নাও কাম টু ক্লাসিক্যাল পাথওয়ে। এখন আপনারা অনেকেই জানেন যে ২ টা অ্যান্টিবডি হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়েতে মানে কমপ্লিমেন্টকে অ্যাক্টিভ করে। কিন্তু কিভাবে করে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাই। দেখেন একটা ব্লাড ভেসেল আঁকাই। দিস ইজ ব্লাড ভেসেল, হ্যাঁ? আচ্ছা, এই ব্লাড ভেসেলের মধ্যে ধরেন একটা অ্যান্টিজেন ঢুকছে। যেকোনো একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া প্যাথোজেন ঢুকছে। একটা অ্যান্টিজেন। এখন একটা অ্যান্টিবডি আসবে। একটা অ্যান্টিবডি এসে এই অ্যান্টিজেনের এগেইনস্টে কাজ করবে নিশ্চয়ই, তাই না? তাহলে এই অ্যান্টিবডিটা মনে রাখবেন যদি আইজিএম অথবা আইজিজি হয়। এই অ্যান্টিবডিটা যদি আইজিএম অথবা আইজিজি হয় তাহলে সেই অ্যান্টিজেনের সাথে বাইন্ড করার পরে কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ কমপ্লিমেন্ট সিস্টেম ক্লাসিক্যাল পাথওয়েতে অ্যাক্টিভ হবে কিন্তু অ্যান্টিজেন প্লাস অ্যান্টিবডি এই ২ টা অর্থাৎ ইমিউন কমপ্লেক্স তৈরির মাধ্যমে, ইমিউন কমপ্লেক্স তৈরির মাধ্যমে। তাহলে ক্লাসিক্যাল পাথওয়েতে অ্যাকচুয়ালি ইমিউন কমপ্লেক্স তৈরির মাধ্যমে কিন্তু ক্লাসিক্যাল পাথওয়েতে অ্যাক্টিভ হবে। এই ক্ষেত্রে শুধু মনে রাখতে হবে যে এই অ্যান্টিবডিটা যদি আইজিজি এবং আইজিএম হয় তবেই কেবল ক্লাসিক্যাল পাথওয়েতে অ্যাক্টিভ হবে। এখন আপনাদের এই কোশ্চেনটা এসেছিল যে হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট এফিশিয়েন্ট কমপ্লিমেন্ট ফিক্টর? অ্যান্সার হচ্ছে আইজিএম। কেন ভাই আইজিএম? কারণ বই লেখা আছে তাই। না ঠিক আছে, কথা সত্য। বই লেখা আছে। কিন্তু এছাড়াও কিছু কথা আছে। দেখেন, আইজিএমটা মোস্ট এফিশিয়েন্ট। আমরা বললাম যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স অর্থাৎ ইমিউন কমপ্লেক্স তৈরির মাধ্যমে অ্যাক্টিভ হবে। এখন দেখেন আমরা জানি যে আইজিজি কি? আইজিজি হচ্ছে মনোমার। এখন দেখেন মনোমার হলে আমরা জানি একটা অ্যান্টিবডি কয়টা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারবে? ২ টা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারবে। কিন্তু আইজিএম সে তো ভাই পেন্টামার। তাহলে আইজিজি কয়টা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারবে? তাহলে ২ টা। তাহলে আমাকে বলতে পারবেন আইজিএম কয়টা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারবে? চ্যাট বক্সে বলেন দেখি। আইজিএম কয়টা? ১০ টা। থ্যাংক ইউ। তাহলে এখানে পেন্টামার যেহেতু সেহেতু ১০ টা। আচ্ছা, চ্যাট বক্সে আমাদেরকে কোয়েশ্চেন করছেন এনকে সেল ম্যাক্রোফেজের ব্যাপারটা বলবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ আমি হচ্ছে আপনাদেরকে ম্যাক্রোফেজ নিয়ে ইন ডিটেইলস আলোচনা করব সামনে আসছে আমাদের। ডেনড্রাইটিক সেল কি এডিসিসি করে কিনা? শুনেন, ডেনড্রাইটিক সেল করতে পারে না যে তা না করতে পারে। তবে মেইনলি আপনারা ৩ টা মনে রাখবেন, হ্যাঁ? অনেকেই করতে পারে এর বাইরে। তবে আপনারা মেইনলি মনে রাখবেন এনকে সেল, ম্যাক্রোফেজ এবং ইওসিনোফিল। ঠিক আছে? আমি এই ডেনড্রাইটিক সেল তারপরে ম্যাক্রোফেজ এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করব সামনে। সমস্যা নাই, হ্যাঁ? ওকে। তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট এফিশিয়েন্ট? আইজিএম। কেননা আইজিএম এ পেন্টামার এবং সে ১০ টা ইমিউন কমপ্লেক্স তৈরি করতে পারে, এজন্য মোস্ট এফিশিয়েন্ট। লেকটিন থেকে সাধারণত কোশ্চেন আসে না। আমাদের অল্টারনেট পাথওয়ে ৬ টা পয়েন্ট আছে, একদম টিটিএম টনটনে মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে? এটা মুখস্থ করার সময় শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা যদি পরীক্ষার হলে শুধু আইজিএ থাকে তাহলে কিন্তু হবে না। শুধু আইজিএ থাকলে এটা কি দিব আমরা? ফলস দিব কিন্তু। শুধু আইজিএ থাকলে ফলস দিব। কারণ কি জানেন? শুধু আইজিএ আমার শরীরে নাই। আছে তো। এই যে আমার টিআর, আমার সালাইভা এগুলোতে তো আইজিএ আছে। কিন্তু নরমালি কি কমপ্লিমেন্ট অ্যাক্টিভ থাকে? নো, নরমালি কমপ্লিমেন্ট ইনঅ্যাক্টিভ থাকবে। যখন এই আইজিএ টা এগ্রিগেটেড হয়ে যাবে তখন কেবলমাত্র কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে। সো আমার অবশ্যই এগ্রিগেটেড কথাটা থাকতে হবে যদি আপনি ট্রু অপশন দিতে চান। এখন দেখেন এখানে অলরেডি একটা কোশ্চেন আমি বলে দিয়েছি আপনাদেরকে, এটার অ্যান্সার হবে আপনারা সবাই বুঝতে পারছেন। আইজিএম হবে, তাই না? ওকে।
চিরচারিত ছক, এই ছকটা আমাদের সবার কাছেই পরিচিত সেই ফোর্থ ইয়ার থেকে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ছক পড়ে কোশ্চেন কমন পাওয়া একটু ডিফিকাল্ট। কারণ কোশ্চেনটা কিভাবে আসবে সেটা আপনাকে বুঝতে হবে। কোশ্চেনটা কমন পাওয়ার জন্য আমরা এই ছকটাকে কাজে লাগাবো, হ্যাঁ? এখান থেকে অর্থাৎ কমপ্লিমেন্টের মধ্য থেকে যদি মানে একটু কঠিন কোশ্চেন হতে পারে এরকম যে কম্পোনেন্ট গুলো থেকে কোশ্চেন আসবে, হ্যাঁ? কম্পোনেন্ট কার কোনটা কম্পোনেন্ট। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি যে আপনি ক্লাসিক্যাল পাথওয়েতে যান বা লেকটেন পাথওয়েতে যান বা অল্টারনেটিভ পাথওয়ে, যেই পাথওয়েতে আপনি যান না কেন, আপনার কিন্তু এক জায়গায় এসে মিলিত হওয়া লাগতেছে। সেই জায়গাটার নাম হচ্ছে C3। এই কম্পোনেন্ট আসতেই হবে। আপনি এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন বা এদিক দিয়ে আসেন। আপনাকে কোথায় আসতে হবে? C3 তে। এইজন্য আপনি যে পাথওয়ে দিয়ে আসেন না কেন, C3 তে যেহেতু আসাই লাগতেছে, এইজন্য C3 কে আমরা বলি সেন্ট্রাল কম্পোনেন্ট। C3 কে আমরা কি বলি রে ভাই? সেন্ট্রাল কম্পোনেন্ট। এবার C3 থেকে আপনাকে কোথায় আসতে হবে? C5 আসতে হবে। এন্ড ফাইনালি C5 থেকে কি তৈরি হবে? মেমব্রেন অ্যাটা কমপ্লেক্স। তাহলে দেখেন C3, C5, মেমব্রেন অ্যাটা কমপ্লেক্স। এই যে এই তিনটা কিন্তু কমন কম্পোনেন্ট। সবার ক্ষেত্রেই কমন কম্পোনেন্ট বা কমন পাথওয়ে বলতে পারেন, হ্যাঁ? কমন কম্পোনেন্ট। তাহলে আপনি যে পাথওয়ে কম্পোনেন্টই বলেন না কেন, C3, C5, মেমব্রেন অ্যাটা কমপ্লেক্স, এই তিনটা কিন্তু ট্রু হবে, সবসময় ট্রু হবে। এখন আমার পরীক্ষাতে কি আসবে দেখেন, সবাই একটু ভেবে অ্যান্সার দিবেন, হ্যাঁ? তাহলে দেখেন ফলোইং কম্পোনেন্ট না ফলোইংস আর দ্য কম্পোনেন্ট অফ ক্লাসিক্যাল পাথওয়ে। ক্লাসিক্যাল পাথওয়ে কম্পোনেন্ট গুলো কি? আমি অপশনে দিলাম কি দেখেন C1, C2, C3, FB, FD। তাহলে আমার ফলস হবে কোনটা? ফলস হবে আমাদের FB এবং FD ফলস হবে। কেন ফলস হবে? কারণ C3 কি ফলস হবে না? না, C3 আপনি যেদিকে যান না কেন, C3, C5 মেমব্রেন কমপ্লেক্স আপনি যেই পাথওয়েতে যান না কেন সবার ক্ষেত্রে ট্রু হবে। তাহলে দেখেন আমাদের এই C3, C5 মেমব্রেন কমপ্লেক্স এটা তো আমাদের সবার জন্য ট্রু। তাহলে আমরা যদি এক্সট্রা যেগুলো আছে সেই পাথওয়ে কম্পোনেন্টটা মুছতে করে ফেলি তাহলে আমাদের কিন্তু পড়া হয়ে যাচ্ছে। তাহলে এক্সট্রা আছে ক্লাসিক্যাল পাথওয়ে আমরা বলবো ক্লাসিক্যাল পাথওয়ে কম্পোনেন্ট হচ্ছে 142 এভাবে মুছতে করব। ক্লাসিক্যাল পাথের কম্পোনেন্ট কত? 142। দেখেন C1, C4, C2। লেকটিন পাথের কম্পোনেন্ট 42। অল্টারনেট পাথের কম্পোনেন্ট হচ্ছে অক্ষর থাকবে এরকম। এফ এ ফ্যাক্টর বি, ফ্যাক্টর ডি, ঠিক আছে? তারপরে পি, এই টাইপের অক্ষর থাকবে। তাহলে এরকম থাকলে আমরা বুঝবো যে সেটা অল্টারনেট পাথওয়ে কম্পোনেন্ট। ঠিক আছে? এইভাবে যদি আমরা কম্পোনেন্ট গুলো পড়ি আমাদের ইনশাআল্লাহ ইজিলি আমরা পারবো। এখন দেখেন এখান থেকে আপনাদের একটা কোশ্চেন আসছিল, কোশ্চেনটা আমি একটু আলোচনা করি। C3 কনভার্টেড টু C3A, C3B আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা কম্পোনেন্ট দুইটা পার্টে ভাগ হয়। একটা A এবং একটা B। B টা হচ্ছে পাথওয়েতে থেকে যায় এবং A টা হচ্ছে পাথওয়ের বাইরে বের হয়। বের হয়ে তার বায়োলজিক্যাল যে ফাংশনগুলো করতে থাকে। ওকে। ব্যাকটেরিয়াল সেল ইজ ইম্পোর্টেন্ট টু অ্যাক্টিভেট অল্টারনেট পাথওয়ে। এটাও ট্রু। দেখেন ক্লাসিক্যাল পাথওয়ে রিকোয়ার্স অ্যান্টিবডি ফর অ্যাক্টিভেশন। আমরা সবাই জানি কোন অ্যান্টিবডি লাগে এখানে? IgG এবং IgM। ওকে? আচ্ছা। দেখেন ম্যালান বাইন্ডিং প্রোটিন ইজ কম্পোনেন্ট অফ অল্টারনেট পাথওয়ে। আপনারা সবাই জানেন এটা অল্টারনেট পাথওয়ে না। এটা হচ্ছে কিসের? এটা হচ্ছে লেকটিন পাথওয়ে, তাই না? এটা আমাদের ফলস। এবার দেখেন চমৎকার একটা অপশন, ই নম্বর অপশনের দিকে খেয়াল রাখেন। দেখেন ইট কম্পোজড অফ 20 অ্যাক্টিভেটেড প্লাজমা প্রোটিন। তাহলে এটা কি অ্যাক্টিভেটেড হবে? না, এটা অ্যাক্টিভেটেড হবে না। এটা ইনঅ্যাক্টিভেটেড হবে। ওকে? তাহলে আমাদের ডি এবং ই নম্বর হচ্ছে ফলস। এখন দেখেন বায়োলজিক্যাল ফাংশন আমি আগে বলছি যে C3A কম্পোনেন্টগুলো সাধারণত বাইরে বের হয়ে বায়োলজিক্যাল ফাংশন করে এবং আপনারা সবাই জানেন এখানে খুব ক্লিন কাট কোশ্চেন থাকে। যেমন ফলোইং আর দ্য এক্সাম্পল অফ অ্যানাফাইলোটক্সিন। এইভাবে কে অ্যানাফাইলোটক্সিন, তারপরে কে কেমোট্যাক্সিস করে, কে অপসোনাইজেশন করে, কে ইনফ্লামেশন। এই ক্ষেত্রে আপনারা সবাই প্রথম পাঁচটা পড়লে হবে, হ্যাঁ? প্রথম পাঁচটা পরীক্ষা হলে এই প্রথম পাঁচটা থেকে কোশ্চেন আসে সাধারণত। নাও কাম টু অপসোনাইজেশন। দেখেন অপসোনাইজেশন এই প্রসেসটা আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখব, হ্যাঁ? সবাই একটু অ্যানিমেশনটা খেয়াল করবেন। দেখেন এখানে একটা আমাকে অ্যানিমেশন দেখাইছে আপনাদেরকে। এখানে আমরা দেখছি যে আমাদের হচ্ছে এটা ম্যাক্রোফেজ বা ফ্যাগোসাইটিক সেল বলতেছে। এই ম্যাক্রোফেজটা একটা ব্যাকটেরিয়াকে ধরতে চাচ্ছে। এই ব্যাকটেরিয়াকে ধরতে যাচ্ছে। দেখেন এই ব্যাকটেরিয়াকে সে ধরতে পারতেছে না। বারবার শুধু কি হচ্ছে? পিছলাই যাচ্ছে, স্লিপ হয়ে যাচ্ছে, তাই না? ধরতে পারতেছেন, দেখেন। ধরতে পারতেছে না। এখন এই ক্ষেত্রে কি হবে? একটা অ্যান্টিবডি আসবে IgG, সে এসে একদিক দিয়ে ব্যাকটেরিয়াকে ধরবে, আরেক দিয়ে সে ম্যাক্রোফেজের উপরে বসবে। এরপরে সে ব্যাকটেরিয়াটাকে ম্যাক্রোফেজের শরীরের মধ্যে ঢুকিয়ে নিবে। দেখেন ম্যাক্রোফেজের শরীরের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে এবং ফাইনালি ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে এই ব্যাকটেরিয়াটা মারা যাবে, তাই না? দেখেন এই যে লাইসোজোম সেখানে যাচ্ছে এবং ব্যাকটেরিয়াটা ফাইনালি কি হচ্ছে? মারা যাচ্ছে। তাহলে দেখেন এই দিস প্রসেস ইজ কল্ড অপসোনাইজেশন এন্ড অপসোনাইজেশন হেল্পস ইন ফ্যাগোসাইটোসিস। অপসোনাইজেশন হেল্পস ইন ফ্যাগোসাইটোসিস। তাহলে এখানে আমাদের মুখস্থ করতে হবে কি? এখানে মুখস্থ করতে হবে অপসোনিন এর এক্সাম্পলটা সুন্দর, সুন্দর করে পড়তে হবে। মানে 4 টা এক্সাম্পল আছে সুন্দর করে পড়বেন। মাইন্ড ইট এই IgG এর কোন ফ্র্যাগমেন্টটা কাজ করে? অপশন হিসেবে FC ফ্র্যাগমেন্ট। পরীক্ষার হলে দেখবেন যে দেওয়া আছে FAB ফ্র্যাগমেন্ট। কিন্তু আসলে কি FAB ফ্র্যাগমেন্ট? না, এটা হচ্ছে FC ফ্র্যাগমেন্ট অপশন হিসেবে কাজ করে। ডান পাশে গুলো পড়া লাগবে না, আপনারা জানেন এটা। তাহলে এই ছিল আমাদের অপশনিন। দেখেন আমি যেটা বলতেছিলাম যে এই অপশনাইজেশন আপনারা সবাই জানেন যে আমাদের ফ্যাগোসাইটোসিসে খুব বেশি কাজ করে, হেল্প করে এবং অপশনিন হিসেবে যারা কাজ করে এই অপশনিন উদাহরণগুলো আমাদের পরীক্ষাতে আসে। আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে যেখানে FAB ফ্র্যাগমেন্ট পরীক্ষার হলেও দেখবেন মেইন পরীক্ষার হলেও কিন্তু FAB ফ্র্যাগমেন্ট দেওয়া আছে। তাহলে এটা আমাদের কি হবে? ফলস হবে, তাই না? তারপরে দেখেন CRP, কালেক্টিন, C3B এটা আমাদের একটু C5B কিন্তু আমাদের অপশন হিসেবে কাজ করবে না। C5B কি করবে? C5B আমরা যদি দেখি একটু দেখেন C5B আমাদের কি কাজ করে? C5B সাধারণত আমাদের কেমোট্যাক্সিস হিসেবে কাজ করবে, হ্যাঁ? তারপরে সেল লাইসিসে হেল্প করবে, এভাবে সে কাজ করবে। তাহলে আমরা এই যে কমপ্লিমেন্ট তারপর অপশনিন এটা ক্লিয়ার কিনা আমাকে একটু চ্যাট বক্সে বলবেন প্লিজ। এটা ক্লিয়ার কিনা? একজন আপু বলেছেন সেন্ট্রাল কম্পোনেন্ট কোনটা? তাহলে সেন্ট্রাল কম্পোনেন্ট কোনটা? সেন্ট্রাল কম্পোনেন্ট হচ্ছে C3 সেন্ট্রাল কম্পোনেন্ট C3 একটু ক্লিয়ার করবেন। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। সবারই মোটামুটি ক্লিয়ার। এই যে আপু বললেন কমপ্লিমেন্টারি কম্পোনেন্টগুলো আরেকবার বলতে। আমি যেটা বলতেছিলাম যে আপনাকে কমপ্লিমেন্টের যে কম্পোনেন্ট, কোন কম্পোনেন্ট কার অর্থাৎ ক্লাসিক্যাল পাথওয়েতে কি কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্টগুলো মুখস্থ করতে হবে। এখন আমি বলেছিলাম যে C3 এই C3 এই কম্পোনেন্টটা কিন্তু আমাদের কি কম্পোনেন্ট? এটা হচ্ছে সেন্ট্রাল কম্পোনেন্ট। ওকে? এবং C3 C5 মেমব্রেন কম্পোনেন্ট এই তিনটা হচ্ছে কমন ফর অল পাথওয়ে। সো এই তিনটাকে আমরা বলি কমন কম্পোনেন্ট। ঠিক আছে? আর আলাদা আলাদা করে আপনি মুখস্থ করবেন ক্লাসিক্যাল পাথওয়ে কম্পোনেন্ট 142, লেকটিনের 42 আর অল্টারনেটিভ হচ্ছে এই যে সংখ্যা মানে অক্ষর থাকবে, হ্যাঁ? FB, P এই টাইপের, হ্যাঁ? ওকে, আমরা পরেরটা হচ্ছে যাই। সাইটোকাইন সম্পর্কে তো কথা বলতে গেলে আপনারা মন খারাপ হয়ে যায় আপনাদের যে ভাইয়া এই সাইটোকাইন আমাকে যত প্যারা দিছে আমাকে মনে হয় কেউ এত বেশি প্যারা দেয় নাই, তাই না? তাহলে সাইটোকাইন আপনি মনে মনে অনেকবার ভেবেছেন যে ভাইয়া সাইটোকাইন তো পড়তে চেয়েছিলাম কিন্তু সাইটোকাইন যখন পড়তে যাই তখন এর কোনটা কোথা থেকে অরিজিন হয় এটা কাজ কি ফাংশন শুধু উল্টাপাল্টা হয়েছে। ওকে, তবে এক্ষেত্রে আমি একটা কথা বলবো যে সাইটোকাইনের ক্ষেত্রে একটা কথা একদম কান খোলা রেখে শুনে রাখেন। সাইটোকাইন কিন্তু এখন পর্যন্ত আবিষ্কার হচ্ছে নতুন নতুন ভাবে। সো আপনি যদি মনে করেন যে ভাই আমি সাইটোকাইনের শেষ দেখেই ছাড়বো, আপনি শেষ হয়ে যাবেন। সাইটোকাইন শেষ হবে না। ওকে? তাই মনে রাখবেন যে আপনি সাইটোকাইনের শেষ দেখতে যাবেন না বা আমাদের সাইটোকাইন শেষ দেখার কোনো প্রয়োজন নাই। আপনার এখন এই মুহূর্তে কি ইমিউনোলজিস্ট হওয়া প্রয়োজন নাকি পার্ট 1 গাইনিতে চান্স পাওয়া প্রয়োজন? আপনাকে পার্ট 1 করতে হবে আগে। আপনাকে সবাইকে পার্ট 1 করতে হবে। তারপরে আপনি এটা লিখেছেন জি ভাইয়া সাইটোকাইন টপিকটা ফালতু একদম। ঠিক আছে, আপনি আমার সাথে থাকেন। ইনশাআল্লাহ খুব বেশি বোরিং লাগবে না। ওই যে বলতেছিলাম যে সাইটোকাইন সম্পর্কে আপনি যদি প্রত্যেকটা জিনিস পড়তে চান তাহলে দেখবেন আপনি সাইটোকাইন আপনি হতাশ হবে, সাইটোকাইন মনে থাকবে না। কিন্তু সাইটোকাইন সম্পর্কে কোশ্চেন আসে তো। তাহলে আমি আপনাকে যে সাইটোকাইন গুলো পড়াবো ইনশাআল্লাহ সেগুলো পড়বেন। সেগুলোর ভিতর থেকে কোশ্চেন ইতিপূর্বে এসেছে এবং এগুলো থেকে আসবে ইনশাআল্লাহ, হ্যাঁ? আর আমি আপনাকে কোরিলেট করে পড়াবো। সো আপনাকে একদম গদবাদা মুখস্থ করা লাগবে না, হ্যাঁ? একটু কোরিলেট করে পড়বেন। আপনি আমার সাথে থাকেন ইনশাআল্লাহ আপনার জন্য সাইটোকাইন ইজি হবে। যেহেতু আমি সকল সাইটোকাইন আপনাকে পড়াবো না বা আমি আপনাকে জোরাজুরি করব না। কারণ অসম্ভব সব সাইটোকাইন সম্পর্কে জানা। ওকে, সাইটোকাইন দেখেন আমি আপনার সাথে কথা বলছি।
কিসের মাধ্যমে কমিউনিকেট করতেছি? একটা ভাষার মাধ্যমে কমিউনিকেট করতেছি। তো ঠিক তেমনই আমাদের শরীরের মধ্যে যে ইমিউন সিস্টেম গুলো আছে সেগুলো একে অপরের সাথে বা এই ভাষার মাধ্যমে একটা ভাষার মাধ্যমে কমিউনিকেট করে। এই ভাষাটার নামই হচ্ছে সাইটোকাইন। ভাইয়া লাস্ট কোশ্চেনটার আগের স্লাইডটা একটু দেখাবেন। এটা। তাহলে দেখেন এখানে এইজন্য বলা হচ্ছে সাইটোকাইনস আর দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইমিউন সিস্টেম। তাহলে এই কথা ইজ জন্য ইম্পর্টেন্ট লিখে নেবেন। সাইটোকাইনস হচ্ছে আমাদের শরীরের কি ল্যাঙ্গুয়েজ, একে অপরের সাথে কমিউনিকেট করে ইমিউন সিস্টেমে গুলো, হ্যাঁ? তো সাইটোকাইনকে বলা হলো সাইটোকাইন হু আর ইউ, তুমি কে? সাইটোকাইন তখন বলল ভাই আমি তোমার শরীরের মধ্যে বসবাসরত এক ধরনের প্রোটিন। এদিকে আবার হরমোন হাত তুলে বলে ভাই আমিও তো প্রোটিন। তখন সাইটোকাইন বলে আসলে দেখি তোমার আমার মধ্যে পার্থক্য কি? তখন হরমোন বলে যে ভাই আমি সাধারণত একটা গ্ল্যান্ড থেকে সিক্রেশন হই, ব্লাডে মিক্স হয়ে অনেক দূরে যে কাজ করতে পারি। যেমন গ্রোথ হরমোন পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়ে অনেক দূরে যে পাতা পর্যন্ত যে কাজ করে। তখন সাইটোকাইন বলে ভাই আমি তো পারি না। আমি তো ইউজুয়ালি যেই সেল থেকে রিলিজ হই আমি ওই সেলের উপরেই কাজ করি। ব্লাডে খুব একটা মিশি না। তো ওই সেলের উপরেই যদি কাজ করি তখন মানুষজন আমাকে আদর করে বলে আমার নাম হচ্ছে অটোক্রিন সাইটোকাইন। ঠিক আছে? আমার নাম অটোক্রিন সাইটোকাইন। কিংবা আমি যে সেল থেকে রিলিজ হই তার পাশের সেলে যে কাজ করে তখন আমার মানুষজন বলে আমার নাম হচ্ছে প্যারাক্রিন সাইটোকাইন। তো আমার নাম কি? আমার নাম হচ্ছে প্যারাক্রিন সাইটোকাইন। বুঝা গেছে? তাহলে এই অটোক্রিন সাইটোকাইন প্যারাক্রিন সাইটোকাইন হচ্ছে যে সেল থেকে রিলিজ হয় ওই সেলের উপরেই কাজ করে তার নাম হচ্ছে অটোক্রিন এবং পাশের সেলে যে কাজ করলে তাকে বলে প্যারাক্রিন। জাস্ট লাইক ওই ক্লাসিফিকেশন অফ গ্ল্যান্ড। ঠিক আছে? তাহলে সাইটোকাইন তার কি ধরনের জিনিস? এটা হচ্ছে একটা প্রোটিন। আমরা আশা করছি এতটুকু বুঝতে পেরেছি। এখন দেখেন সাইটোকাইন সম্পর্কে প্রাইমারি কিছু কথাবার্তা আপনারা ৩-৪ লাইন পড়েছেন আপনারা। এখন আসেন হোয়াট ইজ লিম্ফোকাইন? খুব সিম্পল। আপনি জাস্ট মনে করেন যে যে সকল সাইটোকাইন লিম্ফোসাইট থেকে রিলিজ হয় তাদেরকে বলি আমরা লিম্ফোকাইন। তাহলে আপনি নিজে এখন বলেন ভাবেন যে মোনোকাইন কি? খুব সিম্পল। তাহলে যে সকল সাইটোকাইন মনোসাইট থেকে রিলিজ হয় তাদেরকে বলি আমরা মোনোকাইন। ইজি খুব, হ্যাঁ? এখন আসেন আমি আগে বলছি আমরা সকল সাইটোকাইন পড়ব না। সো আমরা যে ইম্পোর্টেন্ট সাইটোকাইন গুলো পড়ব তার ভিতরে শুরুতেই আসবে আমাদের ইন্টারফেরন। ইন্টারফেরন এক ধরনের সাইটোকাইন। আপনি বলতে পারেন যে ভাই এটা তো আমাদের শীটে দেওয়া আছে। আমি এটা টেবিল আকারে দিয়েছি আপনার রিভিশন দেওয়ার জন্য যেহেতু এটা খুব ইম্পোর্টেন্ট। তাহলে ইন্টারফেরন একটা সাইটোকাইন। সো সাইটোকাইন যদি প্রোটিন হয় তাহলে ইন্টারফেরন কি হবে? সেও একটা প্রোটিন হবে। তাহলে কি ধরনের প্রোটিন রে ভাই এটা? এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। তার নাম কেন ইন্টারফেরন দেওয়া হলো? এর কাম হইতাছে ইন্টারফেয়ার উইথ ভাইরাল রেপ্লিকেশন। এজন্য নাম ইন্টারফেরন। যদি আপনি সংখ্যা আকারে বলেন ৩ টা আলফা, বিটা এবং গামা। কিন্তু যদি টাইপস আকারে বলেন ভাই তাহলে কিন্তু টাইপ ২ টা মনে রাখতে হবে। তাহলে টাইপ 1 এর মধ্যে কিন্তু আলফা বিটা চলে আসছে। কেন? কেন আলফা বিটা চলে আসছে টাইপ 1 এর মধ্যে? কারণ আলফা বিটার কাজ একই। এজন্য টাইপ 1 এর মধ্যে রেখে দিয়েছি আমরা, হ্যাঁ? আচ্ছা। তাহলে কাজ বেশি মনে রাখার দরকার নাই। এই একটা কাজ মনে রাখবেন সেটা ভাইরাল রেপ্লিকেশনে ইনহিবিট করে। ভাইরাল রেপ্লিকেশনে ইনহিবিট করে। ঠিক আছে? আর আপনি যদি দরিদ্র গরিব মানুষ হন, ভাই মনে থাকে না খুব বেশি আমি খুব গরিব। তাহলে আপনার জন্য আপনি যেরকম হতদরিদ্র হন তাহলে টাইপ 2 টা ভালো করে পড়বেন। টাইপ 2 টা বেশি ইম্পোর্টেন্ট, হ্যাঁ? তাহলে টাইপ 2 এর নাম কি? টাইপ 2 এর নাম হচ্ছে গামা ইন্টারফেরন এবং এই গামা ইন্টারফেরন কোত্থেকে প্রোডিউস হয়, কোত্থেকে রিলিজ হয়? TH1 এবং NK সেল খুব ইম্পোর্টেন্ট। TH1 থেকে টি হেল্পার 1। আচ্ছা এই টি হেল্পার 1 কি জিনিস সামনে দেখব আমরা। তাহলে টি সেল স্পেশালি টি হেল্পার 1 এবং NK সেল এই ২ জায়গা থেকে রিলিজ হবে। মনে রাখতে হবে কিন্তু এটা। আরে ফাংশন কি? ফাংশন হচ্ছে অ্যাক্টিভেট এন্ড অ্যাগ্রিগেটস ম্যাক্রোফেজ। একটু খেয়াল করেন দেখেন। ম্যাক্রোফেজ এটা একটু সবাই একটু লিখে নিবেন, হ্যাঁ? একটু নোট করে নিবেন। আমি লেজ থেকে বলতেছি। তো দেখেন এখানে একটা ম্যাক্রোফেজ। তো আমরা জানি যে ফ্যাগোসাইটোসিসের এক পর্যায়ে কি হয়? আমি পড়াচ্ছি কিভাবে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে মেকানিজমটা পড়াচ্ছি, হ্যাঁ? তো দেখেন ফ্যাগোসাইটোসিসের এক পর্যায়ে ম্যাক্রোফেজ শরীরের মধ্যে প্যাথোজেনটাকে ঢুকিয়ে নেওয়া হয়, তাই না? আচ্ছা। তো যখন প্যাথোজেনটা শরীরের মধ্যে ঢুকে তখন ম্যাক্রোফেজের মধ্যে একটা এনজাইম আছে, সেই এনজাইমটা অ্যাক্টিভেট হয়ে যায়। সবাই এনজাইমটার নামটা একটু মুখস্থ করবেন, হ্যাঁ? সেই এনজাইমের নাম কি রে ভাই? সবাই একটু নিজে নিজে বলবেন, উচ্চারণ করবেন, হ্যাঁ? সেই এনজাইমের নাম হচ্ছে NADPH অক্সিডেজ এনজাইম, হ্যাঁ? NADPH অক্সিডেজ এনজাইম। এই এনজাইমের কাজ কি? এই এনজাইমের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি করা। যেমন সুপার অক্সাইড, হাইড্রক্সিল আয়ন, ঠিক আছে? তারপরে হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড এরকম বিভিন্ন ধরনের রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি করা। এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসগুলো কিন্তু খুব টক্সিক মলিকিউলস। এগুলো যখন এর উপরে যে পড়ে তখন এই প্যাথোজেনটা মারা যায়। ঠিক আছে? এটা হচ্ছে নরমাল একটা ফিজিওলজিক্যাল একটা প্রসেস। ঠিক আছে? এখন আসেন এক্ষেত্রে এই গামা ইন্টারফেরন কি করে? গামা ইন্টারফেরন কি করবে দেখেন। এই গামা ইন্টারফেরন হচ্ছে এখানে এসে এই এনজাইমের কার্যকারিতা বাড়িয়ে দিবে। এই এনজাইমের কার্যকারিতা কি করবে? বাড়িয়ে দিবে। ওকে? তাহলে আপনি দেখেন যদি এই এনজাইমের কার্যকারিতা বেড়ে যায় তাহলে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস কি হবে? বেশি বেশি তৈরি হবে। তাহলে প্যাথোজেনটা বেশি বেশি মারা যাবে। অর্থাৎ আমার এই ম্যাক্রোফেজের অর্থাৎ আমার ফ্যাগোসাইটোসিসের ফাংশনটা বেশি বেশি হবে অর্থাৎ ম্যাক্রোফেজের কার্যকারিতা বেড়ে গেল। আমার কথা ক্লিয়ার কিনা? আমি বললাম যে ম্যাক্রোফেজের মধ্যে ফ্যাগোসাইটোসিস হয়। ফ্যাগোসাইটোসিসের জন্য সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট এনজাইম হচ্ছে NADPH অক্সিডেজ এনজাইম। তাহলে এই গামা ইন্টারফেরন এই এনজাইমের কার্যকারিতা বাড়িয়ে দেয়। তার মানে কি ফ্যাগোসাইটোসিস বেশি বেশি হয় তাহলে ম্যাক্রোফেজের কার্যকারিতা বেড়ে যায়। সবাই বুঝতে পারছেন কিনা একটু রেসপন্স করেন। একটু রেসপন্স করেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা MAC2 সম্পর্কে আমি ডিটেইলস বলতেছি সামনে আসতেছি। তাহলে দেখেন এই যেটা বলতেছিলাম তাহলে গামা ইন্টারফেরন কি করতেছে? গামা ইন্টারফেরন হচ্ছে NADPH অক্সিডেজ এনজাইমের কার্যকারিতা বাড়িয়ে দিচ্ছে। এটা খুব ইম্পোর্টেন্ট। আচ্ছা এখন এখানে আমরা একটা ক্লিনিক্যাল কোরিলেশন করে ফেলি দেখি আমরা। আচ্ছা আপনি একটু চিন্তা করে দেখেন তো এই কোন ব্যক্তির যদি এই এনজাইমটার ডেফিসিয়েন্সি থাকে, নাই জন্মগতভাবে জেনেটিক্যালি অ্যাবসেন্ট, তাহলে তার কি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হবে? নো। তাহলে তার কোন সেলটা কাজ করতে পারবে না? তার এই ম্যাক্রোফেজ কাজ করতে পারবে না, নিউট্রোফিল কাজ করতে পারবে না, তার মানে ফ্যাগোসাইটোসিস প্রসেসটা কাজ করতে পারবে না। এই ডিজিজটার নাম কি বলতে পারবেন? এই ডিজিজটার নাম হচ্ছে ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের শীটের একদম লাস্টে দেওয়া আছে। তাহলে ওটা আমাদের এখনই পড়া হয়ে গেল। তাহলে ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজে কোন এনজাইমের ডেফিসিয়েন্সি থাকে? NADPH অক্সিডেজ এনজাইমের ডেফিসিয়েন্সি থাকে। যদি বলি গামা ইন্টারফেরন কোন এনজাইমের উপর কাজ করে? NADPH অক্সিডেজ এনজাইমের উপর কাজ করে। ঠিক আছে? তাহলে এভাবে গামা ইন্টারফেরন কাজ করবে। এখন এরকম বিশাল বড় একটা ছক আছে নিশ্চয়ই পেজ নম্বর 33 তে যদি আপনি চলে যান তাহলে এই ছকটা দেখে আপনার মোটামুটি গায়ে জ্বর চলে আসছে যে ভাই এই ছকটাই ভালো লাগে না আর আপনি এই ছকটাই পড়াইতেছেন, মন খারাপ আপনার, কি আর করার? তাহলে কি আর করার? পাশে একটা টিক চিহ্ন দিয়ে সামনে আগান। এই ছক সব পড়ার দরকার নাই। আর এই ছকটা দেখার পরে তো আপনার মনে হয় যে ভাই ইমিউনোলজি আমি চাই না, ইমিউনোলজির মুখ আমি দেখতে চাই না। ঠিক আছে? তাহলে কিন্তু সমস্যা নাই। এই ছকটার পাশে একটা ছোট করে দাগ দিয়ে যান। সব পড়া লাগবে না। এবং পেজ নম্বর 35 এ চলে যান। দেখেন মাঝখানের দিকে একটা ছক আছে। ছকটা হচ্ছে লিম্ফোকাইনের একটা ছক। এই লিম্ফোকাইনের ছকে আমি যেগুলো দাগিয়ে দিয়েছি এই জিনিসগুলো একটু দাগায় নেন। এই জিনিসগুলো একটু দাগায় নেন। এটা ইম্পর্টেন্ট। এটা আমি সামনে পড়াইতেছি। ঠিক আছে? একটু দাগিয়ে নেন এটা। ওকে। লাগানো হয়েছে মনে হয়। আচ্ছা দেখেন সেলুলার বেসিস অফ ইমিউন রেসপন্স খুবই ইম্পর্টেন্ট। স্পেশালি দেখেন এর ভিতরে আরো কয়েকটা জিনিস চলে আসবে এখন আমাদের হিউমারাল ভার্সেস সেল মিডিয়েটেড নিচে একটা সুন্দর কথা লেখা আছে। এর থেকে আমাদের মিস হবে না ইনশাআল্লাহ এবার। কারণ আমরা টপিকটা মিস করব না। দেখেন আপনার সামনে খুব হিজিবিজি টাইপের একটা ছক মনে হতে পারে ভাইয়া এটা তো খুবই কঠিন খুবই হিজিবিজি মনে হচ্ছে। আসলে আপনি আমার সাথে থাকেন ইনশাআল্লাহ খুবই হিজিবিজি মনে হবে না। আর আমি যদি সরাসরি সোজা সাপটা কথা বলি, আপনি ছক পারেন আপনার কাছে ইমিউনোলজি সোজা। আপনি ছক পারেন না ইমিউনোলজি আপনার কাছে কঠিন। জীবনে সহজ হবে না।
ঠিক আছে? তাই আপনার জীবনের পিক লেভেলের কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন এই এখন দিবেন আপনি নেক্সট ১০ মিনিট। একদম পিক লেভেলের কনসেন্ট্রেশন দিবেন সবাই। তাহলে আমরা রেডি, হ্যাঁ? ওকে, আমি শুরু করতেছি তাইলে। আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে আমাদের শরীরের ইমিউন সিস্টেম গুলো কিভাবে কাজ করে সেটারই একটা কি আউটফ্লো দেওয়া আছে। তাহলে দেখেন, এই জায়গাতে আমরা সবাই জানি যে আমাদের প্যাথোজেন যখন আমাদেরকে আক্রমণ করে, একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস আপনাকে যখন আক্রমণ করবে, তখন সবার আগে কি বাধা দিবে? আমাদের ফার্স্ট লাইন ডিফেন্স, যেমন স্কিন বাধা দিল আমাদের। যখন ফার্স্ট লাইন ডিফেন্স অতিক্রম করে, অর্থাৎ স্কিন পেনিট্রেট করে ব্যাকটেরিয়াটার ভিতরে ঢুকে পড়বে, তখন কি আসবে? আমাদের সেকেন্ড লাইন ডিফেন্স, যেমন ধরেন ম্যাক্রোফেজ এসে ফ্যাগোসাইটোসিস করবে। এখন এই যে ম্যাক্রোফেজ এসে এখানে যে এপিসি লেখা আছে না, এপিসি মানে মনে রাখবেন যে এপিসি মানে হচ্ছে ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, বি সেল। এরা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে। এরা কি হিসেবে কাজ করে? এরা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে। তাহলে দেখেন, এখানে আমি এপিসি না বলে ম্যাক্রোফেজ বলে খুব সমস্যা নাই, হ্যাঁ? ম্যাক্রোফেজ বলতেছি। তাহলে দেখেন, প্যাথোজেন আসলো, এরপরে ম্যাক্রোফেজ তার সাথে মারামারি করতেছে। এখন মারামারির এক পর্যায়ে ম্যাক্রোফেজ আর পারতেছে না। তখন ম্যাক্রোফেজ কি করবে? ম্যাক্রোফেজ বাড়িতে যেয়ে তার বড় ভাইকে ডেকে নিয়ে আসবে নিশ্চয়ই। এখন দেখেন, ম্যাক্রোফেজ যখন এই প্যাথোজেনের ছোট্ট একটা টুকরা নেবে, সেই টুকরাটা নিয়ে এসে কোথায় যাবে? CD4 সেলের কাছে। আপনারা সবাই মনে রাখবেন যে আমাদের যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এই অ্যাকোয়ার্ড ইমিউনিটির যারা থাকে তারা সবাই কিন্তু আমাদের শরীরে ইনঅ্যাক্টিভ থাকে। তারা স্পেসিফিক অ্যান্টিজেনের এগেইনস্টে তারা অ্যাক্টিভ হয়। তার মানে আমার এখানে যত সেল আছে সবাই অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ? সবাই কিন্তু ইনঅ্যাক্টিভ। তাদেরকে অ্যাক্টিভ করতে হবে। এখন দেখি কিভাবে অ্যাক্টিভ করতেছে। তাহলে দেখেন, CD4 সেলের কাছে আসলো এপিসি। CD4 সেলের দরজায় এরকম নক করলো। ঠিক আছে? CD4 সেলের দরজায় নক করলো। তখন CD4 সেলের দরজা থেকে বলে, "কে বাইরে?" তখন ম্যাক্রোফেজ বলবে যে, "আমি হলাম অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। আমি তোমার কাছে একটা অ্যান্টিজেন প্রেজেন্ট করতে আসছি।" তখন CD4 বলবে, "তুমি যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, আমি কেমনে বুঝবো?" দেখেন, তাইলে এপিসি তখন বলবে যে আমার সেল সারফেসে কি আছে? MAC2 রিসেপ্টর আছে। খুব, খুব ইম্পোর্টেন্ট কথা। যে CD4 সেল এপিসি কে কি দেখে চিনে? CD4 সেল এপিসি কে কি দেখে চিনে? MAC2 রিসেপ্টর দেখে চিনে। ঠিক আছে? এটা কোনোভাবে ভোলা যাবে না। তাই CD4 সেল তখন এপিসির MAC2 রিসেপ্টরটা দেখলো এবং বলল, "ওকে, ঠিক আছে। তাহলে দাও দেখি তুমি কি নিয়ে এসেছো আমার জন্য অ্যান্টিজেন।" তখন দেখেন CD4 সেল যে হাত বাড়িয়ে দিবে। কেন হাত বাড়িয়ে দিবে? সে অ্যান্টিজেনকে রিসিভ করার জন্য। সেই হাতটার নাম হচ্ছে TCR। সবাই লিখে নেবেন। TCR মানে কি? টি সেল রিসেপ্টর ফর অ্যান্টিজেন, অর্থাৎ অ্যান্টিজেনকে ধরার জন্য যে রিসেপ্টর। তাহলে অ্যান্টিজেনকে সে ধরে ফেলবে এরকম করে। এবার CD4 সেল অ্যাক্টিভ হয়ে গেল। এখন দেখেন, CD4 সেলের ৩ টা সাব টাইপ আছে। TH1, TH2, TH17। মনে রাখবেন এরাও কিন্তু ওয়ান কাইন্ড অফ CD4 সেল। ওকে? এখন CD4 সেল এই ৩ টা তার সাবসেট থেকে TH1 কে যদি অ্যাক্টিভ করতে চায়, তাহলে ইন্টারলিউকিন 12 হবে। আমরা জানি যে TH1 কিন্তু ইনঅ্যাক্টিভ আছে এবং সে কিন্তু একা অ্যাক্টিভ হতে পারবে না। আমরা আগে কিন্তু বলছি আপনাদেরকে যে আমাদের সাইটোকাইনস আর দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইমিউন সিস্টেম। সো সে একা কিন্তু পারবে না। একটা ল্যাঙ্গুয়েজ, একটা সাইটোকাইন লাগবে। সেই সাইটোকাইনের নাম হচ্ছে ইন্টারলিউকিন 12। সবাই আমার সাথে বলবেন একটু। TH1 কে অ্যাক্টিভ করে? ইন্টারলিউকিন 12। TH1 কে অ্যাক্টিভ করে? ইন্টারলিউকিন 12। ৩ বার বলবেন। দেখবেন এখানে পড়া মুশকিল হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার TH1 কে অ্যাক্টিভ করলো? ইন্টারলিউকিন 12। এবার TH1 অ্যাক্টিভ হয়ে গেল। এবার দেখেন, TH1 কি করবে? ২ টা মানে ২ টা সাইটোকাইন রিলিজ করতে পারে। একটা হচ্ছে গামা ইন্টারফেরন, আমরা অলরেডি আগেই বলেছি গামা ইন্টারফেরনের কাজ হচ্ছে ম্যাক্রোফেজ এগ্রিগেট করা বা ম্যাক্রোফেজের অ্যাক্টিভিশন বাড়িয়ে দেওয়া। তো দেখেন, এই যে ম্যাক্রোফেজের অ্যাক্টিভিটি বাড়িয়ে দিল এবং অনেকগুলো ম্যাক্রোফেজ একসাথে মানে কাছাকাছি চলে আসলো, অর্থাৎ অ্যাগ্রিগেশন হলো। এটার নাম কিন্তু গ্রানুলোমা। এটার নাম কি বলেন? গ্রানুলোমা। এবার দেখেন, TH1 আরেকটা ইন্টারলিউকিন রিলিজ করলো, যার নাম হচ্ছে ইন্টারলিউকিন 2, যেটা CD8 সেলকে অ্যাক্টিভ করবে। CD8 সেলকে অ্যাক্টিভ করবে এবং ফাইনালি CD8 সেল প্যাথোজেনকে যে মারবে, এই ম্যাক্রোফেজ প্যাথোজেনকে যে মারবে। এখন CD8 সেল, দেখেন এই প্যাথোজেনটা যদি CD8 সেলকে অ্যাক্টিভেট করতে চায়, তাহলে তাকে এই পাথওয়েতে আসা লাগতেছে। এই পাথওয়েতে তাকে আসা লাগতেছে। মনে রাখবেন, কোন অ্যান্টিজেন আছে যারা এই পাথওয়েটাকে স্কিপ করে সরাসরি CD8 কে অ্যাক্টিভ করে। সরাসরি মানে তাদের অ্যান্টিজেনিক স্টিমুলেশন, অ্যান্টিজেনিক পাওয়ার এতই বেশি যে তারা সরাসরি CD8 কে অ্যাক্টিভ করতে পারে। এইজন্য ওদের সুন্দর একটা নাম আছে, তাকে বলা হচ্ছে সুপার অ্যান্টিজেন। কি নাম বলি আমরা? সুপার অ্যান্টিজেন। পেজ নম্বর 38 এ দেওয়া আছে, পুরাতন 31 এ। তাহলে সুপার অ্যান্টিজেন কি করে? সরাসরি CD8 সেলকে অ্যাক্টিভ করে। ওকে? তাহলে দেখেন, আমরা যে পাথওয়েটা পড়লাম, আমরা জানি যে আমাদের যে মানে অ্যাডাপটিভ ইমিউনিটি আছে, দুইটা পাথওয়ে আছে। একটা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি আর হচ্ছে অ্যান্টিবডি মিডিয়েটেড। তাহলে আমরা অ্যাকচুয়ালি যেটা পড়লাম সেটা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি। সেটার নাম কি বলেন? সেল মিডিয়েটেড ইমিউনিটি। ওকে? আচ্ছা, এখন আসি আমরা। যদি কখনো CD4 সেল থেকে এই TH2 অ্যাক্টিভ হইতে হয়, তাহলে আসবে কে? ইন্টারলিউকিন 4। তাহলে TH2 কে অ্যাক্টিভ করে? ইন্টারলিউকিন 4। TH2 কে অ্যাক্টিভ করে? ইন্টারলিউকিন 4। TH2 কে অ্যাক্টিভ করে? ইন্টারলিউকিন 4। ৩ বার বলবেন, হ্যাঁ? আচ্ছা দেখেন, এই TH2 তখন কি করলো? ইন্টারলিউকিন 4 এন্ড 5 কে রিলিজ করবে। এই ইন্টারলিউকিন 4, 5 কি করবে? বি লিম্ফোসাইটকে অ্যাক্টিভ করে ফেলবে। এখন অ্যাক্টিভ করার পরে বলবে যে, "বি লিম্ফোসাইট, তোমাকে তো আমি কষ্ট করে অ্যাক্টিভ করছি। এবার তুমি অ্যান্টিবডি তৈরি করো।" তখন বি লিম্ফোসাইট বলবে, "ভাই, আমি তো অ্যান্টিবডি তৈরি করতে পারি না। আমাকে প্লাজমা সেলে কনভার্ট হইতে হবে। তো এমনি হবে না, একটা ল্যাঙ্গুয়েজ লাগবে। ওই ল্যাঙ্গুয়েজের নাম কি রে ভাই? ওই ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে ইন্টারলিউকিন 6। ওকে? তাহলে প্লাজমা সেল অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে বলেন প্লাজমা সেল অ্যাক্টিভেশনে কি হেল্প করলো? ইন্টারলিউকিন 6। এবার প্লাজমা সেল থেকে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি তৈরি হবে এবং এই অ্যান্টিবডিগুলো যে ফাইনালি প্যাথোজেনের এগেইনস্টে কাজ করবে। তাহলে আমরা এই যে পাথওয়ে পড়লাম, এই পাথওয়েটার নাম হচ্ছে অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি। অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি। ওকে? আচ্ছা, এখানে SDA উপযোগী দুটি তথ্য বলব। খুবই ইম্পোর্টেন্ট। দেখেন, আমাদের শরীরে কিছু কন্ডিশন আছে। যখন আমাদের শরীরে IgE এর পরিমাণ বেশি লাগে, যেমন অ্যালার্জি কন্ডিশন। ধরেন অ্যালার্জিতে আমরা জানি কোন অ্যান্টিবডি বেড়ে যায়? IgE। অ্যাকচুয়ালি মনে রাখতে হবে, তখন ইন্টারলিউকিন 4 বেড়ে যায়। কারণ ইন্টারলিউকিন 4 ইজ হাইলি স্পেসিফিক ফর ডেভেলপমেন্ট অফ IgE। এটা কিন্তু অবশ্যই জানতে হবে আপনাকে, হ্যাঁ? SB এর জন্য। আবার ইন্টারলিউকিন 5 হাইলি স্পেসিফিক ফর ডেভেলপমেন্ট অফ IgA অ্যান্ড ইওসিনোফিল। SB রিলেটেড তথ্য ভালো করে আমাদেরকে জানতেই হবে এটা, হ্যাঁ? তাহলে আমরা এই যে পাথওয়েটা পড়লাম, এটা হচ্ছে অ্যান্টিবডি মিডিয়েটেড পাথওয়ে। এখন আপনি মনে ভাবছেন নিশ্চয়ই যে, ভাই, আমরা জানতাম যে আমাদের হচ্ছে ২ টা তো পাথওয়ে আছে। একটা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি, একটা অ্যান্টিবডি মিডিয়েটেড। ভাই, এইটা আবার কি? এটা কি আরেকটা নতুন তৈরি হলো নাকি? না রে ভাই, এটা নতুন তৈরি হয়নি। মনে রাখবেন যে এইটা এদের দুইজনকে হেল্প করবে। কিভাবে দেখি আমরা? দেখেন, TH17 অ্যাক্টিভেশনে কি হেল্প করে? ইন্টারলিউকিন 23। তাহলে আমরা যদি শুরু থেকে একবার বলি, TH1 কে অ্যাক্টিভ করে? ইন্টারলিউকিন 12। TH2 কে? ইন্টারলিউকিন 4। TH17 কে? ইন্টারলিউকিন 23। এবার TH17 কি করলো? ইন্টারলিউকিন 17 রিলিজ করলো, যেটা নিউট্রোফিল রিক্রুটমেন্ট করবে এট দ্য সাইট অফ ইনফেকশন। এট দ্য সাইট অফ ইনফেকশন। ওকে? তাহলে এভাবে সে দুজনকেই হেল্প করবে। এভাবে সে দুজনকেই হেল্প করবে। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমরা আশা করছি যে যতটুকু পড়েছি আপনি ততটুকু বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন, তাহলে আমি আপনাকে একটা নতুন একটা পড়াবো, গল্প। আমরা এখন একটা গল্প পড়বো, হ্যাঁ? সবাই গল্পটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। গল্পটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। গল্পের নাম হচ্ছে হ্যাপটেন এর গল্প। গল্পের নাম কি? হ্যাপটেন এর গল্প। এই গল্পটা পুরোটাই লেন্স থেকে বলবো। আমি একটু গল্প আকারে বলবো, এতটুকুই আরকি। এই পৃথিবীতে মানুষের আসলে চাওয়া পাওয়ার ধরন নিশ্চয়ই ভিন্ন, তাই না? তো যেমন ধরেন আপনি গাইনোকোলজিস্ট হবেন। আপনি মনে ভাবছেন যে বেসিক সাবজেক্টে যারা আপনার রুমমেট বা আপনার যে কেউ হয়তো বেসিক সাবজেক্টে ক্যারিয়ার করবে, আপনি মনে ভাবছেন, এটা কি কোনো কথা? বেসিক সাবজেক্টে যে রোগী দেখতে পারবেন, একজন ডাক্তার হিসেবে যদি রোগী না দেখতে পারি, তাহলে আর কি হলো? গাইনিতে আমি অনেক কিছু করার প্ল্যান, আমার প্যাশন গাইনিতে। আবার দেখেন, আপনার রুমমেট বা আপনার ফ্রেন্ড যে বেসিকে ক্যারিয়ার করতেছে, ও মনে ভাবছে, কি দরকার ভাই গাইনিতে যাওয়ার? এত প্রেশার নেওয়ার দরকার আছে? বেসিকে যাবো, রিল্যাক্স জীবন। তো দেখেন, সবকিছুর আসলে গুরুত্ব আছে। তো যেটা বলতেছিলাম যে এই পৃথিবীতে মানুষের আসলে চাওয়া পাওয়ার ধরন ভিন্ন। একেকজনের চাওয়া একেক রকম, হ্যাঁ? শখের ধরন ভিন্ন। তো হ্যাপটেনের এরকম একটা মনের ভিতরে শখ আছে। মনের ভিতরে গুপ্ত বাসনা, তীব্র বাসনা আছে। কি বাসনা? সে ম্যাক্রোফেজের হাতে মৃত্যুবরণ করবে। ক্যাপ্টেন ম্যাক্রোফেজের কাছে আসলো। কাছে এসে বলল, "ভাই, প্লিজ কিল মি।" তখন ম্যাক্রোফেজ বলল, "আমি ছুঁচো মেরে হাত বন্ধ করি না।" বলছে, "কেন?" বলছে, "আমার হাতে মরার জন্য কিছু স্পেশাল ক্রাইটেরিয়া থাকতে হবে।"
তো কি সেই স্পেশাল ক্রাইটেরিয়া আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ? তাহলে দেখেন ম্যাক্রোফেজের হাতে মরার জন্য ক্রাইটেরিয়া, ম্যাক্রোফেজের হাতে মরার জন্য বলতে আমি বুঝিয়েছি এই এপিসি তো ম্যাক্রোফেজ, এই ম্যাক্রোফেজের মধ্য দিয়ে এই ইমিউন সিস্টেমে ঢোকার জন্য আরকি, হ্যাঁ? এই ইমিউন সিস্টেমে ঢোকার জন্য এই প্যাথোজেনের কিন্তু কিছু ক্রাইটেরিয়া লাগবে, হ্যাঁ? তাহলে আমরা জানি যে ক্রাইটেরিয়া অফ গুড অ্যান্টিজেন আছে, তাই না? তো তার ভিতরে অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্যে এই ম্যাক্রোফেজের হাতে মরার জন্য অবশ্যই একটা ক্রাইটেরিয়া তাকে থাকতে হবে। সেই ক্রাইটেরিয়ার নাম হচ্ছে তাকে অবশ্যই হতে হবে প্রোটিন অথবা তাকে হতে হবে পলিপেপটাইড। তাই বলেন দেখি, যদি ম্যাক্রোফেজের হাতে মরতে চাই বা এই ইমিউন সিস্টেমের মধ্যে ঢুকতে চাই তাহলে প্যাথোজেনটাকে কি হতে হবে? প্রোটিন অথবা পলিপেপটাইড হতে হবে। তখন হ্যাপটেনের মন খারাপ। হ্যাপটেন বলতেছে, "অনেক আশা নিয়ে আসছিলাম তোমার হাতে মরার জন্য। কিন্তু তোমার হাতে মরিবার স্বাদ বুঝি আমার আর পূরণ হইল না।" তো হ্যাপটেন এর জন্য মন খারাপ করে চলে যাচ্ছে। ম্যাক্রোফেজ ডেকে বলল, "কি ব্যাপার তুমি চলে যাচ্ছ কেন?" তুমি বলল, "ভাই তোমার হাতে মরার স্বাদ বুঝি আমার আর পূরণ হইল না।" কারণ কি? কারণ হলো আমি হলাম পলিস্যাকারাইড। ঠিক আছে? তখন ম্যাক্রোফেজ এর মনে দয়া হলো যে সে এই মুহূর্তে আসলে বেচারা কিন্তু আমি তাকে মারতে পারলাম না। তখন ম্যাক্রোফেজ বলল, "দেখো আমি তো কিছু রুলস রেগুলেশন এর মধ্যে থাকি। যেহেতু তুমি প্রোটিন বা পলিপেপটাইড না, সেহেতু আমি এই পাথর দিয়ে তোমাকে ঢোকাতে পারব না। তো আমি তোমাকে মারতে পারব না। তবে তোমার মরার একটা ব্যবস্থা আমি করে দিতে পারি।" তো কি সেই ব্যবস্থা? আপনারা সবাই খেয়াল করেন। দেখেন বি সেলের সারফেসে আইজিএম আছে। খেয়াল করছেন? বি সেলের সারফেসে আইজিএম আছে। তখন ম্যাক্রোফেজ বলল, "হ্যাপটেন তুমি একটা কাজ করো। তুমি একটা ক্যারিয়ার প্রোটিনের সাথে যুক্ত হও। ক্যারিয়ার প্রোটিনের যুক্ত হয়ে তুমি এই পাথওয়েতে না যেয়ে এই পাথওয়েটা স্কিপ করে একটা বাইপাস রুট দিয়ে তুমি এই আইজিএম এর সাথে বাইন্ড করো এবং তুমি মরে যাও।" তখন হ্যাপটেন কি করলো? ক্যারিয়ার প্রোটিনের সাথে যুক্ত হলো এবং এই বি সেলের সারফেসে যে আইজিএম, সেই আইজিএম এর সাথে বাইন্ড করলো এবং হ্যাপটেনটা অবশেষে মারা গেল। তো আপনারা সবাই একটু ভেবে বলবেন আমাকে, এই যে হ্যাপটেনটা মারা গেল, এই হ্যাপটেনটা মারা যাওয়ার পিছনে CD4 সেলের কোনো ভূমিকা আছে কিনা? একটু রেসপন্স করবেন চ্যাট বক্সে। আমাদের একটা আপু বলেছেন যে এনকে সেল ডিটেক্ট চেঞ্জেস ইন মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। ইয়েস, দিস ইজ ট্রু। দিস ইজ ট্রু। আমি এটা পড়াবো, সামনে আসতেছি। প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইনের নাম সামনে আসতেছে। ওকে, দেখেন আমি যেটা বলেছিলাম যে CD4 সেল এই যে প্যাথোজেন অর্থাৎ এখানে এই হ্যাপটেন মরার জন্য CD4 সেল অর্থাৎ টি সেলের কোনো ভূমিকা নাই, তাই না? এইজন্য হ্যাপটেন মরার যে ঘটনাটা, এই ঘটনাটার নাম অ্যাকচুয়ালি টি সেল ইন্ডিপেন্ডেন্ট রেসপন্স। টি সেল ইন্ডিপেন্ডেন্ট রেসপন্স কাদের ক্ষেত্রে হবে? যাদের পলিস্যাকারাইড ক্যাপসুল আছে তাদের ক্ষেত্রে হবে টি সেল ইন্ডিপেন্ডেন্ট রেসপন্স। ঠিক আছে? আর যদি সে প্রোটিন অথবা পলিপেপটাইড হয় তাহলে কি হবে এখানে? টি সেল ডিপেন্ডেন্ট রেসপন্স। যেহেতু টি সেলের ভূমিকা আছে তাহলে টি সেল ডিপেন্ডেন্ট ভার্সাস টি সেল ইন্ডিপেন্ডেন্ট যদি আমরা একটু পড়তে চাই তাহলে আপনারা সবাই দেখেন মিলাতে পারেন কিনা। যদি আমি বলি যে যদি আমার অ্যান্টিজেনটা পলিস্যাকারাইড হয় তাহলে কি হবে? আপনি বলবেন যে ভাই টি সেল ইন্ডিপেন্ডেন্ট রেসপন্স হবে। আর যদি প্রোটিন আর পলিপেপটাইড হয় তাহলে কি হবে? টি সেল ডিপেন্ডেন্ট হবে। আচ্ছা, দুইটার মধ্যে যদি আপনাকে বলা হয় বলেন তো দুইটার মধ্যে এই আনসার করবেন। দুইটার মধ্যে ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? সবাই আনসার করবেন। বলেন যে এই দুইটার মধ্যে র‍্যাপিড রেসপন্স কে দিবে? র‍্যাপিড রেসপন্স কে দিবে? ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? কেউ লিখেছে ডিপেন্ডেন্ট, কেউ লিখেছে ইন্ডিপেন্ডেন্ট। তার মানে ঝামেলা আছে নাকি? তো বুঝেন? র‍্যাপিড রেসপন্স মানে কি? দ্রুত কে কাজ করবে? ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট দ্রুত কাজ করবে। কারণ কি? কারণ সে তো এই পাথওয়েতে ঢুকছে না, সে তো বাইপাস রুট দিয়ে আসছে। সে বাইপাস রুট দিয়ে এখন বাইপাস রুট দিয়ে দ্রুত হয় না, দেরিতে হয়। বাইপাস রুট দিয়ে তো দ্রুত হবে, তাড়াতাড়ি হবে, তাই না? তাহলে এজন্য এই টি সেল ইন্ডিপেন্ডেন্ট রেসপন্স হচ্ছে আপনার হচ্ছে দ্রুত রেসপন্স হবে, র‍্যাপিড রেসপন্স হবে, হ্যাঁ? কিন্তু মনে রাখবেন টি সেল যে ডিপেন্ডেন্ট সেখানে কিন্তু মেমোরি সেল তৈরি হবে। প্রত্যেক জায়গাতে কিন্তু মেমোরি সেল তৈরি হয়। প্রত্যেক জায়গাতে কিন্তু মেমোরি সেল তৈরি হবে। কিন্তু টি সেল ইন্ডিপেন্ডেন্ট এ কিন্তু কোনো মেমোরি সেল তৈরি হবে না। কোনো মেমোরি সেল তৈরি হবে না। এবং টি সেল ডিপেন্ডেন্ট এর ক্ষেত্রে দেখেন সকল অ্যান্টিবডি কাজ করতে পারবে। সব ধরনের অ্যান্টিবডি মানে ভেরিয়াস কাইন্ড অফ অ্যান্টিবডি কাজ করবে। কিন্তু টি সেল ইন্ডিপেন্ডেন্ট এ অনলি আইজিএম কাজ করবে। শুধুমাত্র আইজিএম কাজ করে এখানে, হ্যাঁ? এখন আর লাস্ট কোয়েশ্চেন এটা হচ্ছে ক্লাস সুইচিং। ক্লাস সুইচিং কার হবে বলতে পারবেন? একটু রেসপন্স করেন তো। ক্লাস সুইচিং ডিপেন্ডেন্ট হবে নাকি ইন্ডিপেন্ডেন্ট হবে? ক্লাস সুইচিং। আপনারা সবাই লিখেছেন ক্লাস সুইচিং হবে ডিপেন্ডেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অনেকেই ক্লাস সুইচিং বিষয়টা বুঝি না। তাহলে ক্লাস সুইচিং জিনিসটাকে আমি একটু বলে দিই, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। দেখেন ক্লাস সুইচিং মানে কি? খুব সিম্পল। সুইচ মানে কি? পরিবর্তন করা। আপনি এই হাসপাতাল থেকে জব সুইচ করে ওই হাসপাতালে জয়েন করলেন। দ্যাট মিনস আপনি জব করতেছেন কিন্তু জবের ক্ষেত্রটা পরিবর্তন করে ফেলছেন। দেখেন আমাদের প্রাইমারি ইমিউন রেসপন্সে একটা অ্যান্টিজেন যখন প্রথম ঢুকে তখন আমাদের কোন অ্যান্টিবডি তৈরি হয়? আইজিএম তৈরি হয়, তাই না? এবং কিছুদিন পরে এই আইজিএম কে উঠিয়ে নেওয়া হয়। উঠিয়ে নিয়ে সেই জায়গায় মেমোরি সেল হিসেবে কাকে রাখা হয়? আইজিজি কে দেওয়া হয়, অর্থাৎ রিপ্লেস করে দেওয়া হয়। তাহলে দেখেন এই একটা আইজিএম কে রিপ্লেস করে দিলাম আইজিজি দ্বারা, মেমোরি সেল দ্বারা। দিস ইজ কল্ড ক্লাস সুইচিং। অর্থাৎ ওয়ান টাইপ অফ অ্যান্টিবডি ইজ রিপ্লেসড বাই অ্যানাদার টাইপ অফ অ্যান্টিবডি ইজ কল্ড ক্লাস সুইচিং। তাহলে ক্লাস সুইচিং কোথায় হবে? ডিপেন্ডেন্ট হবে। দেখেন প্রথমে প্রাইমারি ইমিউন রেসপন্স আইজিএম, পরবর্তীতে একে তুলে নিয়ে আইজিজি দ্বারা রিপ্লেস করা হলো। তাহলে এখানে ক্লাস সুইচিং হবে। কিন্তু সমস্যা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লাস সুইচিং হবে না। কারণ এখানে কাজ তো শুধুমাত্র করে আইজিএম। এখানে মেমোরি সেল নাই। এখানে আইজিজি নাই। সো আমাদের টি সেল ইন্ডিপেন্ডেন্টে ক্লাস সুইচিং হবে না। তাহলে ক্লাস সুইচিং কোথায় হবে? টি সেল ডিপেন্ডেন্টে ক্লাস সুইচিং হবে। ঠিক আছে? আশা করছি আমরা বুঝতে পেরেছি। এই ছকটা যেটা আমি পড়াইলাম সেটা সবাই ক্লিয়ার কিনা? একটু রেসপন্স করবেন প্লিজ। এই ছকটা ক্লিয়ার কিনা? ওকে। ক্লাস সুইচিংটা আবার বলবেন। ক্লাস সুইচিং মানে হচ্ছে দেখেন আমাদের যে প্রাইমারি ইমিউন রেসপন্স আইজিএম তৈরি হলো, আইজিএম তৈরি হলো, তাই না? এই আইজিএমটা আমাদের শরীরে কি সেকেন্ডারি মানে মেমোরি সেল হিসেবে রিপ্লেস করা হবে। আইজিএম কে ইউজুয়ালি কি হয়? মেমোরি সেল হিসেবে রিপ্লেস করা হয়। আমাদের মেমোরি সেল হিসেবে সারা জীবন ওই অ্যান্টিজেন এগেইনস্ট অ্যান্টিবডি থেকে যাবে আইজিজি। তাহলে দেখেন এই যে আইজিএম দিলাম মানে আসলো তৈরি হলো 25 দিন পরে 7 থেকে 10 দিন পরে এটা আইজিজি দ্বারা রিপ্লেস হলো। তাহলে ওয়ান টাইপ অফ অ্যান্টিবডি রিপ্লেস বাই অ্যানাদার টাইপ অফ অ্যান্টিবডি ইজ কল্ড ক্লাস সুইচিং। তাহলে ক্লাস সুইচিং কোথায় হবে? টি সেল ডিপেন্ডেন্ট হবে। কারণ এখানে আইজিএমও কাজ করছে, আইজিজিও কাজ করছে। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হবে না। কারণ কি? কারণ এখানে শুধুমাত্র কাজ করে আইজিএম, তাই না? এজন্য। ওকে। আপনারা দেখি কে কেমন বুঝছেন। এই ছবিটা ভালো করে খেয়াল করুন, এই স্লাইডটা। ভালো করে খেয়াল করে আমাকে বলেন এটা হচ্ছে কোন অ্যান্টিবডি? এই অ্যান্টিবডিটার নাম কি? চ্যাট বক্সে লিখেন। আমি যে অ্যান্টিবডিটা দিচ্ছি সেই অ্যান্টিবডিটার নাম কি? আইজিএম। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা বুঝে ফেলছি, তাই না? তাহলে বি সেলের সারফেসে আছে আইজিএম যেটা পলিস্যাকারাইড ক্যাপসুলের সাথে রিঅ্যাকশন করতেছে, অর্থাৎ এটা হচ্ছে টি সেল ইন্ডিপেন্ডেন্ট রেসপন্স। ঠিক আছে? আচ্ছা। তাহলে দেখেন টি সেল ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট যে পার্থক্য সেই পার্থক্যটা সবাই কাইন্ডলি অবশ্যই সেটা এড করে নিবেন, যেটা আমি অলরেডি আপনাদেরকে পড়াই দিয়েছি, হ্যাঁ? সবাই একটু সেটা এড করে নিব আমরা। আচ্ছা। তাহলে দেখেন এখানে এই ছবিটা আমাদের শিটে দেওয়া আছে, যেটা আসলে আমি যেটা দিয়েছি ওটা আপনারা কাইন্ডলি ইয়ে করুন, ওটা আরো বেশি ফাস্ট আরো বেশি ইলাবোরেটেড, হ্যাঁ? আচ্ছা। এখানে দেখে আমাদের কতটুকু মনে আছে সবাই একটু নিজের সাথে মিলিয়ে নেন। দেখেন টিএইচ1 কে কি অ্যাক্টিভ করতেছিল? ইন্টারলিউকিন 12, তাই না? টিএইচ2 কে কি অ্যাক্টিভ করতেছিল? ইন্টারলিউকিন 4। টিএইচ17 কে কি অ্যাক্টিভ করতেছিল? ইন্টারলিউকিন, নিজের সাথে মিলান কত হতে পারে? ইন্টারলিউকিন 23, তাই না? আচ্ছা। বাকিগুলোতে দেওয়া আছে। দেখেন বি সেল থেকে প্লাজমা সেলে কনভার্ট হতে কোন ইন্টারলিউকিন লাগে? বলেন তো বি সেল থেকে প্লাজমা সেলে কনভার্ট হতে কোন ইন্টারলিউকিন লাগবে? ইন্টারলিউকিন 6। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে দেখেন আমাদের এভাবে কোরিলেট করে করে ফেলতে হবে, হ্যাঁ? ইন্টারলিউকিন 6। আচ্ছা, আমাদের
আজকে যে প্রশ্ন ছিল সেটা 3 নম্বর প্রশ্নটা খেয়াল করেন। এইখানে টি সেল ইন্ডিপেন্ডেন্ট রেসপন্স কার কার ক্ষেত্রে হবে, হ্যাঁ? এখানে একটা জিনিস একটু কারেকশন করে নিন, হ্যাঁ? এখানে মাল্টিভ্যালেন্টটাকে ফলস দেওয়া আছে। অ্যাকচুয়ালি মাল্টিভ্যালেন্ট, ইউনিভ্যালেন্ট 2 জায়গায় হতে পারে, হ্যাঁ? তাহলে মাল্টিভ্যালেন্ট এখানে ট্রু হবে, হ্যাঁ? এটা মাল্টিভ্যালেন্ট ট্রু হবে। তারপরে দেখেন টি সেল ইন্ডিপেন্ডেন্ট। টি সেল ইন্ডিপেন্ডেন্ট আমি কি বলেছি শুধুমাত্র আইজিএম ইনভলভড। ওই যে হ্যাপটেনের যে কথাটা আমি বলছিলাম, তাই এটা আমাদের ট্রু হবে। আচ্ছা ক্লাস সুইচিং অকার্স। দেখেন আমরা বলেছি যে ক্লাস সুইচিং ডিপেন্ডেন্টের ক্ষেত্রে হবে। ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে কিন্তু ক্লাস সুইচিং হতে পারবে কি? হতে পারবে না। কারণ কেন হতে পারবে না? কারণ এখানে শুধুমাত্র আইজিএম আছে। আদার টাইপ অফ অ্যান্টিবডি তো কাজই করে না এখানে। সেটা আমাদের ফলস হবে। তাহলে দেখেন পলিপেপটাইড অ্যান্টিজেন আমরা বলেছি যদি পলিস্যাকারাইড হয় সেক্ষেত্রে কেবলমাত্র টি সেল ইন্ডিপেন্ডেন্ট হবে। পলিপেপটাইড হলে টি সেল ডিপেন্ডেন্ট হবে, হ্যাঁ? আচ্ছা। তারপরে দেখেন মোর র‍্যাপিড রেসপন্স দেন টি সেল ডিপেন্ডেন্ট। আমি আগে বলছি যে যেহেতু এটা বাইপাস রুট দিয়ে আসছে সেহেতু এটা র‍্যাপিড রেসপন্স হবে। সবাই বুঝতে পেরেছি কিনা? আমি যে মানে ছকটা দিয়েছি এই ছকটা সবাই বুঝতে পেরেছেন কিনা? একটু রেসপন্স প্লিজ। এই যাবত পর্যন্ত যা পড়াইলাম। একজন বলেছেন মাল্টিভ্যালেন্ট কি জিনিস বুঝিনি ভাইয়া। ঠিক আছে, নাইস কোয়েশ্চেন। মাল্টিভ্যালেন্ট হোয়াট ইস মাল্টিভ্যালেন্ট? মাল্টিভ্যালেন্ট কি জিনিস? দেখেন আমাদের অ্যান্টিজেন আমি এখানে দুটি অ্যান্টিজেন আঁকাবো। সবাই একটু মনোযোগ দেন তাহলে ইজিলি বুঝতে পারবেন। দুটি অ্যান্টিজেন আঁকালাম। এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন। দেখেন আমরা জানি যে অ্যান্টিজেনের নির্দিষ্ট একটা জায়গাতে অ্যান্টিবডি বাইন্ড করে। এই অ্যান্টিজেনের নির্দিষ্ট জায়গাতে কি হলে অ্যান্টিবডি বাইন্ড করলো। এই অ্যান্টিজেনের যে নির্দিষ্ট জায়গা, এই নির্দিষ্ট জায়গার সুন্দর একটা নাম আছে। নামটা কি বলতে পারবেন? সেই নামটা হচ্ছে এপিটপ। তাহলে দেখেন এ অ্যান্টিজেনের একটা এপিটপ আছে এবং একটা অ্যান্টিবডি বাইন্ড করছে। আবার বি অ্যান্টিজেনের একের অধিক এপিটপ আছে, অনেকগুলো এপিটপ আছে এবং অনেকগুলো অ্যান্টিবডি বাইন্ড করতেছে। ঠিক আছে? তাহলে এই এ অ্যান্টিজেনটা হচ্ছে ইউনিভ্যালেন্ট। এই অ্যান্টিজেনটার নাম কি ইউনিভ্যালেন্ট। যার একটা এপিটপ আছে এবং একটা অ্যান্টিবডি বাইন্ড করে। দিস ইজ কল্ড ইউনিভ্যালেন্ট। আর মাল্টিভ্যালেন্ট মানে কি? মাল্টিভ্যালেন্ট মানে হচ্ছে একের অধিক অ্যান্টিবডি সরি অ্যান্টিজেন মানে অ্যান্টিবডি বাইন্ডিং সাইট অর্থাৎ এপিটপ একের অধিক এপিটপ থাকলে তাকে আমরা বলবো মাল্টিভ্যালেন্ট। ক্লিয়ার কিনা? মাল্টিভ্যালেন্ট কি জিনিস সবাই বুঝছেন কিনা? একটু রেসপন্স করেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা টি সেল ইন্ডিপেন্ডেন্ট এটা ইউনিভ্যালেন্ট মাল্টিভ্যালেন্টের সাথে খুব একটা সম্পর্ক নাই, হ্যাঁ? এটা আপনারা মাল্টিভ্যালেন্ট মানে রিসেন্ট এডিশনে এটা মাল্টিভ্যালেন্ট হিসেবে দেওয়া আছে, হ্যাঁ? আপনাদের যদি কোথাও লেখা থাকে যেটা শুধুমাত্র ইউনিভ্যালেন্টের ক্ষেত্রে তাহলে আপনারা একটু ইয়া করে নিবেন, হ্যাঁ? মাল্টিভ্যালেন্ট টি সেল ইন্ডিপেন্ডেন্ট রেসপন্স মাল্টিভ্যালেন্টও হতে পারে, হ্যাঁ? দেখেন TH1 TH2 এগুলো এখন আপনার কাছে পানি, এগুলো আপনার কাছে পানি। আমি এগুলো সব পড়াইছি আপনাকে। অর্থাৎ আমাদের যে চার্টটা দিয়েছিলাম ওখানে দেখেন লেখা ছিল যে TH1 ইন্টারলিউকিন 2 এবং গামা ইন্টারফেরন রিলিজ করে। তারপরে দেখেন স্টিমুলেটেড ইমিউনিটি থেকে TH1 স্টিমুলেটেড বাই ইন্টারফেরন এগুলো সব আমি পড়াইছি। আমাদের যে চার্টটা আমি পড়াইলাম খুব ইম্পর্টেন্স সহকারে ওই চার্টটা পড়লে এগুলো আপনার কাছে কোনো ব্যাপারই না। এই যে বড় বড় ছক এগুলো প্রত্যেকটা কথা আমি পড়াইছি। দেখেন প্রত্যেকটা কথা হিসাব করে দেখেন গামা ইন্টারফেরন ম্যাক্রোফেজ অ্যাক্টিভেট করে। এবার দেখেন ইন্টারলিউকিন 2 কি করে সাইটোসিস টি সেল অ্যাক্টিভ করবে। ইন্টারলিউকিন 4 কি করবে দেখেন এনহান্স ক্লাস সুইচিং টু IgE প্রোডাকশন হেল্প করে। আমি বলছি না? বলছি কিন্তু। ইন্টারলিউকিন 4 5 কি করে বি সেল proliferation হেল্প করে, বি সেল কে অ্যাক্টিভ করে, তাই না? ইন্টারলিউকিন 17 17 কি করে দেখেন রিক্রুটস নিউট্রোফিল এট দ্য সাইট অফ ইনফেকশন। আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাকে পড়াইছি। এগুলো আপনার কাছে কোনো ব্যাপারই না এখন। ইনশাআল্লাহ যদি আপনি ক্লাসটা ভালো করে থাকেন। বি সেল ভার্সেস টি সেল এখানে আমি কয়েকটা জিনিস একটু হাইলাইট করব। দেখেন একটা সেল আঁকাইলাম, সেলের সারফেসে IgM দিলাম। আপনি বলবেন এটা বি সেল। ঠিক তেমনি একটা সেল আঁকাইলাম, সেলের সারফেসে CD3 দিলাম। তাহলে CD3 প্রোটিন থাকলে আপনি বুঝবেন এটা টি সেল। আমি যদি জানেন না যে এটা হেল্পার নাকি সাইটোটক্সিক কিন্তু আপনি বুঝবেন CD3 থাকা মানে এটা টি সেল, হ্যাঁ? এখন দেখেন ক্লোনাল এক্সপ্রেশন এখানে 2 জায়গায় ইয়েস লেখা আছে। এটা কি প্রিন্টিং মিস্টেক হইছে নাকি ভাই? সব জায়গায় দেখি ইয়েস নো লেখা আছে কিন্তু 2 টাই ইয়েস। না বিষয়টা মোটেও তা না। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের ক্লোনাল এক্সপ্রেশন কথা মানে বুঝবেন। ক্লোন মানে কি নকল, একই রকম নকল। এক্সপ্রেশন মানে কি বড় বৃদ্ধি পাওয়া। তাহলে একটা বি সেল যদি অ্যাক্টিভ হয় এর ক্ষমতা আছে এরকম অনেক বি সেলকে আরো অ্যাক্টিভ করে ফেলা। আবার একটা টি সেল যদি অ্যাক্টিভ হয় এর ক্ষমতা আছে অনেকগুলো টি সেলকে অ্যাক্টিভ করা। তাহলে এরকম ভাবে দুজনেরই ক্লোনাল এক্সপ্রেশন করার ক্ষমতা আছে। আমরা সবাই জানি যে অ্যান্টিবডি সিনথেসিস কথাটার নাম মনে আসলে আপনার সবার আগে মনে আসবে বি সেলের কথা। কিন্তু ভাই প্লিজ ভুলে যায়েন না যে তার আগে যদি রেগুলেটর কথাটা থাকে তাহলে সেটা কিন্তু টি সেলের কাজ, হ্যাঁ? আপনি অ্যান্টিবডি সিনথেসিস লেখা থেকে একদম ইউরেকা বলতে বি সেলের কাজ দাগাই দিয়েছেন। কিন্তু ভাই রেগুলেটর কথাটা আপনি খেয়াল করেন নাই। তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, হ্যাঁ? আর ভুল হলে আপনি বলবেন সরি, বিসিএস বলবে আই এম অলসো সরি। ঠিক আছে? ওকে আমাদের নেক্সট সবচেয়ে ইম্পোর্টেন্ট সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে কুমস টেস্ট। গাইনির জন্য কুমস টেস্ট কম ইম্পোর্টেন্ট না বেশি ইম্পোর্টেন্ট রে ভাই? গাইনির জন্য কুমস টেস্ট কিন্তু খুবই ইম্পোর্টেন্ট, হ্যাঁ? আচ্ছা। আসেন এবার। কুমস টেস্টটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে হচ্ছে যে কুমস টেস্টের একটা প্রিন্সিপাল। তাহলে কুমস টেস্টের প্রিন্সিপাল আমি এখানে বাংলিশ ভাষা মানে সরি বাংলিশ না, বাংলাদেশে মিক্স করে দিয়েছি আরকি। তো সবাই আমার সাথে একটু বলবেন যে কুমস রিঅ্যাজেন্ট শুধুমাত্র অ্যান্টিজেনের সাথে বিক্রিয়া করে না। আবার শুধুমাত্র অ্যান্টিবডির সাথেও বিক্রিয়া করবে না। তো কার সাথে বিক্রিয়া করবে রে ভাই? অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের সাথে। এই জিনিসটা যদি মাথায় রাখেন তাহলে আপনার জন্য খুবই ইজি কুমস টেস্ট বোঝা, হ্যাঁ? তাহলে আমি আবার বলতেছি দেখেন কুমস টেস্ট শুধু অ্যান্টিজেনের সাথে বিক্রিয়া করবে না। আবার শুধু অ্যান্টিবডির সাথে বিক্রিয়া করবে না। তো কার সাথে বিক্রিয়া করবে? অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের সাথে বিক্রিয়া করবে। তাহলে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখেন আপনি। এবার নেক্সট আসি আমরা। আমরা সবাই জানি ডিরেক্ট কুমস টেস্ট আছে আর একটা ইনডিরেক্ট। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মুখস্থ করে যাই। যে ভাই ডিরেক্ট কুমস টেস্ট বাচ্চার ক্ষেত্রে করি, ইনডিরেক্ট কুমস টেস্ট মায়ের ক্ষেত্রে করি। কিন্তু ভাই মুখস্থ করে গেলে একটু ভিতর থেকে কোশ্চেন দিলে আপনি খুব কথা হয়ে যাবেন। ভেতরের মেকানিজম বুঝেন। দেখেন আমরা বলেছি যে কুমস রিঅ্যাজেন্ট অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের সাথে বিক্রিয়া করবে। এখন আমাদের হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন এই জায়গাটা কি থেকে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি যেটা। আমরা সবাই জানি যেখানে ফিটাসের বা বাচ্চা জন্মগ্রহণের পরে আমরা যদি দেখি এটা হচ্ছে ফিটাসের আরবিসি বা বাচ্চার আরবিসি। এই আরবিসিতে আরএইচ অ্যান্টিজেনের সাথে মায়ের যে প্লাসেন্টা ক্রস করে কে চলে আসছে আইজিজি, তাই না? এই আইজিজি অর্থাৎ আরএইচ অ্যান্টিবডি কিন্তু বাচ্চার শরীরে এসে এই আরএইচ অ্যান্টিজেনের সাথে বাইন্ড করছে। তাহলে এখানে খেয়াল করেন যে এই যে আরবিসি ফিটাল আরবিসি এই ফিটাল আরবিসিতে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি আছে কিনা? তাহলে দেখেন প্রত্যেক জায়গাতে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি আছে। তাহলে আপনি কি করলেন? আপনি ফিটাস থেকে মানে বাচ্চা থেকে আরকি বাচ্চা থেকে একটু রক্ত নিলেন। একটু রক্ত নেওয়ার পরে এটা হচ্ছে কুমস রিঅ্যাজেন্ট, এটা হচ্ছে কুমস রিঅ্যাজেন্ট, হ্যাঁ? তাহলে আপনি কি করলেন? আপনি হচ্ছে ফিটাসের শরীর থেকে একটু রক্ত নিলেন এবং এই রক্তের মধ্যে কি ছিল? অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি ছিল। এইবার আপনি কুমস রিঅ্যাজেন্ট সরাসরি মিশাইলেন। তাহলে কি হলো? আমরা আগে বলছি কুমস রিঅ্যাজেন্ট কার সাথে বিক্রিয়া করবে? অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের সাথে। তাহলে দেখেন যদি আপনি মিশান তাহলে সঙ্গে সঙ্গে ক্লাম্পিং করে ফেলবে অর্থাৎ রেজাল্ট পজিটিভ চলে আসবে। তাহলে ডিরেক্ট কুমস টেস্ট পজিটিভ হয়ে যাবে তখন, তাই না? আচ্ছা এবার আসেন ইনডিরেক্ট কুমস টেস্ট। এখন ইনডিরেক্ট কুমস টেস্ট আমরা কার ক্ষেত্রে করব? মায়ের ক্ষেত্রে। এখন আসেন মায়ের ক্ষেত্রে কি দেখব আমরা? মায়ের ক্ষেত্রে অনলি অ্যান্টিবডি দেখব। আমরা মায়ের শরীরে অ্যান্টিবডির লেভেল দেখি যে অ্যান্টিবডি কতটুকু আছে, কম আছে নাকি বেশি আছে। বেশি থাকলে আমাদের একরকম অ্যাকশন হয়, কম থাকলে একরকম অ্যাকশন হয়। তাহলে দেখেন আমরা মায়ের শরীরে কি দেখব রে ভাই? মায়ের শরীরে আমরা দেখব হচ্ছে অ্যান্টিবডি দেখব। এখন দেখেন মায়ের শরীর থেকে আমি একটু রক্ত বের করলাম, বের করে নিয়ে ওর মধ্যে কুমস রিঅ্যাজেন্ট মিশালাম। বিক্রিয়া করবে? বলেন তো বিক্রিয়া করবে কিনা? মায়ের শরীর থেকে একটু রক্ত সবাই একটু রেসপন্স করবেন। দেখেন মায়ের শরীর থেকে আমি একটু রক্ত নিলাম। রক্ত নেওয়ার পরে আমি ওর মধ্যে কুমস রিঅ্যাজেন্ট মিশালাম। বিক্রিয়া করবে কিনা? রিঅ্যাকশন করবে কিনা? গুড। রিঅ্যাকশন করবে না। কারণ আমি প্রিন্সিপালের মধ্যে আপনাকে বলে দিয়েছি যে শুধু অ্যান্টিজেনের সাথে বিক্রিয়া করে না, আবার শুধু অ্যান্টিবডির সাথে বিক্রিয়া করবে না। কুমস রিঅ্যাজেন্টের প্রিন্সিপালই হচ্ছে এটা। মায়ের শরীরে তো আছে শুধুমাত্র অ্যান্টিবডির সাথে তো বিক্রিয়া করবে না। এজন্য আমি কি করব? মায়ের রক্তের সাথে একটা রিঅ্যাজেন্ট ব্লাড মিশাবো।
এই অ্যান্টিবডির এগেইনস্টে যে অ্যান্টিজেন আছে ওই অ্যান্টিজেন যুক্ত একটা ব্লাড যখন আমি মায়ের ব্লাডের সাথে মিশাবো তখন দেখেন আমার মায়ের ব্লাডটাতেও অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়ে গেছে। দেখেন অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়ে গেছে। এইবার আপনি কুমস রিয়াজেন্ট মিশান, এবার সুন্দর করে ক্লাম্পিং করে ফেলবে। অর্থাৎ ইনডিরেক্ট কুমস টেস্ট পজিটিভ। যেহেতু মায়ের শরীরের রক্তের সাথে সরাসরি আমি কুমস রিয়াজেন্ট মিশাইতে পারছি না, সেহেতু এটার নাম হচ্ছে ইনডিরেক্ট কুমস টেস্ট। সেহেতু এটার নাম কি বলেন? ইনডিরেক্ট কুমস টেস্ট। তাহলে আমি যদি খুব সিম্পলি আপনাকে বলি যে ডিরেক্ট কুমস টেস্ট কখন করি ভাই? আপনি বলবেন অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স দেখার জন্য করি আমরা ডিরেক্ট কুমস টেস্ট। ভাই আমি ইনডিরেক্ট কুমস টেস্ট কখন করি রে ভাই? আপনি বলবেন আমি শুধুমাত্র অ্যান্টিবডি দেখার জন্য যদি কোনো কুমস টেস্ট করি তার নাম হচ্ছে ইনডিরেক্ট কুমস টেস্ট। তাহলে দেখেন ইন্ডিকেশন অফ কুমস টেস্ট, এখানে কিন্তু কোনো অ্যান্টিজেন থাকবে না। কোনো অ্যান্টিজেন মনে রাখবেন, লিখে রাখেন। কোনো অ্যান্টিজেন দেখার জন্য আমরা কুমস টেস্ট করি না। অর্থাৎ ইন্ডিকেশন অফ কুমস টেস্টের মধ্যে কিন্তু অ্যান্টিজেন নাই। কে আছে? অ্যান্টিবডি থাকতে হবে, নাহলে অ্যান্টিজেন কমপ্লেক্স থাকতে হবে। যদি অ্যান্টিবডি দেখার জন্য করেন তাহলে ইনডিরেক্ট কুমস টেস্ট করতে হবে। আর যদি অ্যান্টিজেন কমপ্লেক্স দেখার জন্য করেন তাহলে আপনাকে করতে হবে ডিরেক্ট কুমস টেস্ট। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? প্লিজ রেসপন্স। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ফাইনালি মোদ্দা কথা হচ্ছে আমি কখনো অ্যান্টিজেন দেখার জন্য কুমস টেস্ট করব না। কখন করব? যদি অ্যান্টিবডি দেখার জন্য আমি ইনডিরেক্ট কুমস টেস্ট করব, আর অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স দেখার জন্য আমি করব হচ্ছে ডিরেক্ট কুমস টেস্ট। ওকে? আচ্ছা, দেখেন আমাদের ৪ নম্বর কোয়েশ্চেনটা যেটা ছিল সবাই একটু খেয়াল করবেন। ৪ নম্বর কোয়েশ্চেনটাতে আমি বলেছিলাম যে ডিরেক্ট কুমস আপনাকে স্পেসিফিক করে দিচ্ছে ডিরেক্ট কুমস টেস্ট। তাহলে আপনাকে এখানে কোনটা অ্যানসার করতে হবে? যেগুলো অ্যান্টিজেন প্লাস অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি আছে যেগুলো, সেগুলোতে আপনাকে কিন্তু অ্যানসার করতে হবে। যদি শুধু অ্যান্টিবডি থাকে তাহলে সেটা কিন্তু আমি বলছি ইনডিরেক্ট কুমস টেস্ট। আর অ্যান্টিজেন থাকলে তো আমরা দিবই না কখনো ট্রু অ্যানসার। তাহলে দেখেন অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স যেটাতে আছে সেটাই শুধুমাত্র পজিটিভ হবে। তাহলে দেখেন হিমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন আপনারা সবাই জানেন যে এখানে যে হিমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের মাধ্যমে মূলত ধ্বংস হবে। এবার দেখেন ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের সাথে কুমস টেস্টের কোনো সম্পর্ক নাই। অ্যানাফাইলেক্টিক মানে শকের সাথেও কোনো সম্পর্ক নাই। এবার দেখেন ড্রাগ ইনডিউসড হিমোলাইটিক রিঅ্যাকশন, এই ড্রাগ ইনডিউসড হিমোলাইটিক রিঅ্যাকশনের মেকানিজমটা একটু দেখেন। আপনি একটা ড্রাগ খাইছেন, এখন এটা ড্রাগ। ড্রাগ তো সবার শরীরে অ্যাকচুয়ালি মানে আপনারা সবাই একটু বলেন তো ড্রাগ কি সবার শরীরে অ্যান্টিজেন মানে হিসেবে কাজ করে? না। ড্রাগের সেনসিটিভিটি সবার শরীরে থাকে না। ড্রাগ কারো শরীরে যে সেনসিটিভিটি তৈরি করতে পারে। এখন যার শরীরে সেনসিটিভিটি তৈরি করছে তার শরীরে কি হিসেবে গেছে? তার শরীরে অ্যান্টিজেন হিসেবে ঢুকছে। ঠিক কি না? অ্যান্টিজেন এখন এই অ্যান্টিজেনের এগেইনস্ট অ্যান্টিবডি চলে আসছে। তাহলে দেখেন এই অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি বাইন্ড করছে। ঠিক আছে? তাহলে দেখেন এখানে কি রিঅ্যাকশন হচ্ছে? অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স দেখা মানে তৈরি হয়ে যাচ্ছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স দেখার জন্য করি সেক্ষেত্রে আমাদের ডিরেক্ট কুমস টেস্ট হবে। আর হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন এটা আমি উদাহরণ দিলাম। তাহলে আমাদের ৪ নম্বরে এ, ডি, ই এই তিনটা হচ্ছে ট্রু হবে, বাকি দুটো ফলস হবে। আশা করছি আমরা বুঝতে পেরেছি। তারপরে দেখেন আমাদের এই কোশ্চেনটা হুইচ ইন্টারলিউকিন ইজ রেসপন্সিবল ফর MAC2। আসলে এটা একটু ইনকমপ্লিট হইছে, হ্যাঁ? এখানে এটা দিলে ভালো হইতো আরকি। মানে বোঝা যাইতো। দেখেন হুইচ ইন্টারলিউকিন ইজ রেসপন্সিবল ফর MAC2 অ্যাক্টিভেশন বা শুধু MAC2 দিয়েছে সেটা আপনি বুঝতে পারবেন। এখন তাহলে আপনাকে জানতে হবে যে MAC2 কার থাকে। দেখেন তাহলে MAC2 কার থাকে আপনি বলবেন ভাইয়া MAC2 থাকে হচ্ছে APC, APC MAC2 থাকবে। এবং এই MAC2 কার কাছে প্রেজেন্ট করবে আপনারা সবাই জানেন, এটা CD4 সেলের কাছে প্রেজেন্ট করবে, তাই না? তাহলে দেখেন আমরা বলেছিলাম যে আমাদের গামা ইন্টারফেরন কিভাবে কাজ করে? গামা ইন্টারফেরন হচ্ছে NADPase অক্সিডেজ এনজাইমের কার্যকারিতা বাড়িয়ে দেয়, তাই না? তাহলে এটা কার কার্যকারিতা বাড়িয়ে দেবে? NADPase অক্সিডেজ এনজাইমের কার্যকারিতা বাড়িয়ে দেবে। আর এটা তখন কি করবে? মানে বেশি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি করবে এবং এদের হচ্ছে কার্যকারিতা ফাইনালি ফাইটোসাইটোসিসের কার্যকারিতা বেড়ে যাবে। তাহলে ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল এগুলো কার্যকারিতা তখন বেড়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা যদি বলি যে হুইচ ইন্টারলিউকিন ইজ রেসপন্সিবল ফর MAC2 বা MAC2 অ্যাক্টিভেশন, তাহলে এটা আসবে আমাদের তখন গামা ইন্টারফেরন। তখন কি আসবে? গামা ইন্টারফেরন। সবাই আপনারা আবার Y ইন্টারফেরন লেখা দেখে ফলস দেন না তো আবার। আসলে Y ইন্টারফেরন না, এটা হচ্ছে গামা ইন্টারফেরন। ঠিক আছে? তাহলে আমাদের এখানে একটা অ্যানসার হবে গামা ইন্টারফেরন, যেটা মেকানিজম আমি অলরেডি আপনাদেরকে সুন্দর করে পড়াইছি যে গামা ইন্টারফেরন কিভাবে একটা ম্যাক্রোফেজের কার্যকারিতা বাড়ায়। গামা ইন্টারফেরন কিভাবে একটা ম্যাক্রোফেজের কার্যকারিতা বাড়ায়। আমি চেষ্টা করছি সকল মেসেজ দেখার জন্য। আ আমার তো ২-১ টা মিস হয়ে যেতে পারে। তবে আমি তো সব মিস তো হয় নাই। একটা মিস হয় নাই। ওকে। লিসেন ভাই আরেকবার বলেন। আমি যেটা বললাম যে আমি এটা অলরেডি আপনাকে পড়াইছি। আপনি যদি দেরিতে জয়েন করেন তাহলে হয়তো আপনার বুঝতে একটু সমস্যা হতে পারে। সেটা হচ্ছে যে আমাদের যে গামা ইন্টারফেরন কিভাবে ম্যাক্রোফেজের কার্যকারিতা বাড়ায় আমি এটা ডিটেইলস আলোচনা করেছি। গামা ইন্টারফেরন অ্যাকচুয়ালি একটা ম্যাক্রোফেজের মধ্যে মানে ফ্যাগোসাইটোসিসের সময় একটা এনজাইম আছে, ওই এনজাইমের কার্যকারিতা বাড়ায় অ্যাকচুয়ালি NADPase অক্সিডেজ। এই এনজাইমটা যখন বেশি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি করে তখন বেশি ফ্যাগোসাইটোসিস হয়। ঠিক আছে? তাহলে দেখেন এই যে NADPase2 মানে NADPase অক্সিডেজ এনজাইমের মাধ্যমে গামা ইন্টারফেরন ম্যাক্রোফেজের কার্যকারিতা বাড়ায়। হ্যাঁ? ম্যাক্রোফেজকে বেশি অ্যাক্টিভ করে। হ্যাঁ? এজন্য এখানে আমাদের অ্যানসার হচ্ছে গামা ইন্টারফেরন। ওকে, এই ছকটা পড়ানোর আগে আমি আপনাদেরকে একটা সুন্দর জিনিস পড়াই। দেখেন আপনি এই জিনিসটা আমি অলরেডি আপনাদের পড়াইছি, আপনি জানেন যে এই পাথওয়েটা ছিল কি সেল মিডিয়েটেড ইমিউনিটি এবং এই পাথওয়েটা ছিল কি অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি। ওকে? এখন আমার প্রশ্ন হচ্ছে যে ভাই কখন সেল মিডিয়েটেড ইমিউনিটি অ্যাক্টিভ হবে? কখন অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি অ্যাক্টিভ হবে? সবাই বুঝবেন এখানে। এটা নির্ভর করবে টোটালি তার কম্পোজিশন এন্ড নেচার অফ প্যাথোজেন। এই প্যাথোজেনটা কি? তার কম্পোজিশন কি? তার নেচার কি? এই অনুযায়ী আমাদের দেহের সেল মিডিয়েটেড ইমিউনিটি অ্যাক্টিভ হবে নাকি অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি অ্যাক্টিভ হবে এটা নির্ভর করবে। তো সবাই আমার সাথে একবার করে বলবেন। সবাই আমার সাথে বলেন। সকল সকল ব্যাকটেরিয়ার এগেইনস্ট এ অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি। সকল ব্যাকটেরিয়ার এগেইনস্ট অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি এক্সেপ্ট মাইক্রোব্যাকটেরিয়াম অ্যান্ড ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া। দ্যাট মিনস ধরেন আপনার শরীরের মধ্যে স্ট্যাফিলোককাস অরিয়াসের আক্রমণ হয়েছে। তাহলে কোন ইমিউনিটি দিবে? অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি। সকল ব্যাকটেরিয়া এগেইনস্ট বলছি। আপনার শরীরের মধ্যে ধরেন নিষেধের আক্রমণ হয়েছে, স্ট্রেপ্টোককাস পায়োজেন্সের আক্রমণ হয়েছে, ক্লেবশিয়ালের আক্রমণ হয়েছে, ইকোলাইয়ের আক্রমণ হয়েছে, যে কোনো ধরনের ব্যাকটেরিয়া দিয়ে আক্রমণ হয়েছে, আপনার কোন ইমিউনিটি দিবে? অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি দিবে। এক্সেপ্ট মাইক্রোব্যাকটেরিয়াম। তাহলে দেখেন আপনার শরীরে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যদি হয় তাহলে কোন ইমিউনিটি দিবে? সেল মিডিয়েটেড ইমিউনিটি। অ্যান্ড ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া সাচ অ্যাজ রিকেটশিয়া, ক্লামাইডিয়া, মাইকোপ্লাজমা এই ধরনের যারা মানে ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া আছে সেই ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল মিডিয়েটেড ইমিউনিটি কাজে লাগবে। মানে অ্যাক্টিভ হবে আরকি। হ্যাঁ? তাহলে লাইনটা এরকম সকল ব্যাকটেরিয়ার এগেইনস্ট এ অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি এক্সেপ্ট মাইক্রোব্যাকটেরিয়াম অ্যান্ড ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া শেষ। এবার আসেন ফাঙ্গাস। সকল ফাঙ্গাসের এগেইনস্ট এ সমস্যা নেই, কোশ্চেন সলভ আমি লাস্টেও দিব। সমস্যা নেই। আমি কোশ্চেন সলভ দিব। এটা নিয়ে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই। কোশ্চেন সলভ আমি লাস্টেও দিব। ওকে। শুনেন টপিকস এর পরবর্তীতে মানে এটা আসলে মিক্সড রিঅ্যাকশন। কয়েকজন আমাকে এরকম করে অনেকে এক্সাম করে দেয় ভাইয়া এজন্য। আপনি যদি আমি কিন্তু প্রথমে একটা কথা বলছি, হ্যাঁ? আপনি যদি এক্সাম না দেন আমার তো মনে হয় যে আপনার রেগুলার ব্যাচে যাওয়া উচিত। আপনি রিকভারি ব্যাচে যদি আপনি এক্সাম না দিয়ে আপনি যদি রেগুলার ক্লাস করতে চান তাহলে তো আমার মনে হয় যে আপনার রেগুলার ব্যাচে যাওয়া উচিত। রিকভারি ব্যাচের প্যাটার্নটা এরকম যে আপনি এখানে রিকভারি ব্যাচে আমাদের উচিত যেটা সেটা হচ্ছে যে আমাদের এক্সাম দিয়ে আমাদের যে গ্যাপ গুলো আছে সেই গ্যাপ গুলো আমাদের রিকভার করা। সেই গ্যাপ গুলো আমাদের হচ্ছে ইয়ে করা মানে ফুলফিল করা। এখন আপনি যদি এক্সাম না দেন আপনি তো গ্যাপই বুঝতে পারবেন না। আপনি রেগুলার ব্যাচের মতো আমি মানে আপনি তো ক্লাস করবেন তাইলে। তাই না? আমরা রিকভারি ব্যাচের প্যাটার্নটা হচ্ছে এরকম যে আপনি হচ্ছে স্পট এক্সাম দিবেন, স্পট এক্সাম দিয়ে আপনার কিছু গ্যাপ থাকবে। ওই গ্যাপ গুলো ক্লাসের মধ্যে আপনাকে মানে পূরণ করে নিতে হবে। এবং এই গ্যাপ গুলো পূরণ করার পরে আপনি একটা এক্সাম দিবেন যেটাকে বলা হচ্ছে ফিডব্যাক এক্সাম। এবং ওই ফিডব্যাক এক্সাম দেওয়ার পরে আপনার কনফিডেন্সটা মানে বাড়তে হবে। কারণ আপনার গ্যাপটা কতটুকু পূরণ হলে এটা কিভাবে বুঝবেন? আপনি ফিডব্যাক এক্সাম দিয়ে বুঝবেন। এখন আপনি বলতেছেন ভাই আমি তো ভাই এক্সামই দিই নাই। তাহলে এক্সামই যদি আপনি না দেন তাহলে মানে আমাদের রিকভারি ব্যাচে তো মানে উদ্দেশ্য তো পূরণ হলো না। তাই না? রিকভারি ব্যাচের প্যাটার্নটা এরকম।
আমরা তো এখানে গ্যাপ পূরণ করবো মেইনলি, তাই না? আপনি তো রেগুলার ব্যাচ না। রেগুলার ব্যাচে হলে তো শুরু থেকে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত লেকচার হয়। তারপরে পরবর্তী দিন এক্সাম হয়। পড়াশোনা বাসা থেকে করে এসে তারপরে এক্সাম হয়। কিন্তু এটা তো প্যাটার্নই আলাদা। ওকে, যেটা বলতেছিলাম। চলে আসি আমরা। আমি যেটা বলছিলাম যে সকল ব্যাকটেরিয়া এগেইনস্ট অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি এক্সেপ্ট মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এন্ড ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া। তাহলে যদি মাইক্রোব্যাকটেরিয়াম এবং ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া দ্বারা যদি আক্রমণ হয় সেক্ষেত্রে আমাদের এই সেল মিডিয়েটেড ইমিউনিটি অ্যাক্টিভ হবে। এখন ব্যাকটেরিয়া গেল। এখন আসবে ফাঙ্গাস। সকল ফাঙ্গাসের এগেইনস্টে কোন ইমিউনিটি দিবে? সহজ কথায় সকল ফাঙ্গাসের এগেইনস্টে সেল মিডিয়েটেড ইমিউনিটি দিবে। ধরেন আপনার শরীরে ক্যান্ডিডা অ্যালবিগান্স আক্রমণ হচ্ছে। যদি ক্যান্ডিডা অ্যালবিগান্স আক্রমণ হয় তাহলে সেখানে কি ইমিউনিটি দিবে? সেখানে ইমিউনিটি দিবে সেল মিডিয়েটেড ইমিউনিটি। ওকে? আচ্ছা। এখন ভাইরাস নিয়ে কোনো কথা বলতেছি না। কারণ ভাইরাসের ঝামেলা আছে। ভাইরাসের ঝামেলাটা বুঝতে হবে কিন্তু আপনাকে। এটা বোঝার বিষয়। এখন দেখেন আমরা সবাই জানি যে MHC2 এ কার কাছে প্রেজেন্ট করে? আপনারা সবাই জানেন যে MHC2 কার কাছে প্রেজেন্ট করবে? CD4 সেলের কাছে প্রেজেন্ট করবে। MHC2 কার কাছে প্রেজেন্ট করবে? MHC2 প্রেজেন্ট করবে CD4 সেলের কাছে। এটা আমরা সবাই জানি। এখন একটা জিনিস মাথার মধ্যে খুব ভালো করে ঢুকিয়ে নেন। MHC1 সে কার কাছে প্রেজেন্ট করে? সে হচ্ছে CD8 সেলের কাছে প্রেজেন্ট করে। এটা যদি আপনি আগে থেকে জানেন ভালো। আর যদি না জানেন কোনো সমস্যা নাই। এখন আপনি মাথার মধ্যে ঢুকিয়ে নেন। তাহলে দেখেন CD8 সেল। এখন MHC1 কার থাকে? এখন MHC1 থাকবে হচ্ছে আমরা জানি অল নিউক্লিয়েটেড সেল। আপনার শরীরের মধ্যে, আপনার শরীরের বাইরে যত নিউক্লিয়েটেড সেল আছে সকলের সারফেসে কি থাকবে? MHC1 থাকবে। সকলের সারফেসে কি থাকবে? MHC1 থাকবে। এখন দেখেন তাহলে আমি যদি বলি যে ব্যাকটেরিয়া, একটা ব্যাকটেরিয়া রাখলাম। ব্যাকটেরিয়া কি MHC1 থাকবে? উত্তর হচ্ছে থাকবে। কারণ ব্যাকটেরিয়ার শরীরের মধ্যে একটা নিউক্লিয়াস আছে। যদি আপনি বলি ফাঙ্গাস, ফাঙ্গাসের কি MHC1 থাকবে? আপনার উত্তর হচ্ছে থাকবে। কারণ ফাঙ্গাসের শরীরে নিউক্লিয়াস আছে। এখন আপনাকে যদি বলি আমি ভাইরাস, একটা ভাইরাস রাখাইলাম। বলেন তো এই ভাইরাসের MHC1 থাকবে কিনা? একটু আমাকে রেসপন্স করেন তো ভাইরাসের MHC1 থাকবে কিনা? ভাইরাসের MHC1 থাকবে কিনা? ভাইরাসের MHC1 থাকবে না। কারণ কি? কারণ ভাইরাস তো একটা অ্যাসেলুলার অর্গান, তাই না? ভাইরাস কি? ভাইরাস হচ্ছে একটা অ্যাসেলুলার অর্গান। কারণ এই ভাইরাসের নির্দিষ্ট করে নিউক্লিয়াস থাকবে না এইজন্য। এখন দেখেন একটা ব্লাড ভেসেল যদি ভাইরাসের নিউক্লিয়াস না থাকে তাহলে CD4 সেল কি ভাইরাসকে চিনবে? CD4 সেল কিন্তু ভাইরাসকে চিনবে না। দেখেন একটা ব্লাড ভেসেল লাগালাম। এই ব্লাড ভেসেলের মধ্যে একটা ভাইরাস আছে। অর্থাৎ প্রাইমারি ভাইরাস হইছে ধরেন। এখন এই ভাইরাসের সাথে CD4 সেলের দেখা হয়ে গেছে। CD8 সেলের দেখা হয়ে গেছে। বলেন তো এই CD8 সেল কি ভাইরাসকে মারবে? এর উত্তর হচ্ছে CD8 সেল ভাইরাসকে মারবে না। কারণ CD8 সেল ভাইরাসকে চিনতে পারবে না। কেন চিনতে পারবে না? কারণ ভাইরাসের MHC1 নাই। সহজ কথা। ঠিক আছে? এখন আসেন। এই ভাইরাসের কিন্তু একটা আছে মানে উদ্দেশ্য আছে ভাইরাসের। কি উদ্দেশ্য সেই ভাইরাসের? ভাইরাসের উদ্দেশ্য হচ্ছে সে আমার শরীরের মধ্যে, শরীরের সেলের মধ্যে ঢুকবে। কারণ আমরা জানি ছোটবেলায় একটা লাইন পড়েছিলাম মনে আছে? যে ভাইরাস হলো জীব ও জড়ের মাঝে সেতু বন্ধন। সজীব কোষের বাইরে ভাইরাস নিষ্ক্রিয় জড় পদার্থের মতো আচরণ করলেও সজীব কোষের ভেতরে ভাইরাস জীবের মতো আচরণ করে, তাই না? তাহলে ভাইরাসের উদ্দেশ্য হচ্ছে সে আপনার সেলের মধ্যে ঢুকবে, আমার সেলের মধ্যে ঢুকবে। ঢুকে আমার সেলের এনজাইমের সহযোগিতা নিয়ে সে সংখ্যা বৃদ্ধি করবে। তাহলে দেখেন এটা আমার সেলফ সেল। আচ্ছা বলেন তো আমার সেলফ সেলে MHC1 আছে কিনা? আমার সেলফ নিউক্লিয়েটেড সেলে MHC1 কিন্তু আছে। আমি আগে বলছি MHC1 কার থাকবে? MHC1 অল নিউক্লিয়েটেড সেলে থাকবে। তাহলে আমার যে নিজস্ব যে সেলফ সেল, নিজের সেল তারও তো MHC1 থাকবে। এখন আমার তো MHC1 তাহলে CD8 সেল কি আমার MHC1 কে মারবে? আমার নিজের MHC1 সেলফ সেল কি মারবে? না, মারবে না। আপনারা সবাই থাইমিক এডুকেশনের নাম শুনছেন। থাইমিক ন্যাচুরেশন। এই CD4 সেল কি আমার থাইমাসে যে বলে দেওয়া হচ্ছে শোন CD4 সেল কান খুলে শুনে রাখ। তোর দায়িত্ব হচ্ছে এই পৃথিবীর সকল MHC1 এর সাথে বিক্রিয়া করা, তাদেরকে মেরে ফেলা। এক্সেপ্ট নিজের শরীরের MHC1 কে মারবি না। নিজের শরীরের MHC1 কে মারলে তো অটো ইমিউনিটি হয়ে যাবে। তাহলে CD8 সেলকে বলা হলো নিজের শরীরের MHC1 কে কখনো মারা যাবে না। তাহলে সেলফ সেলের MHC1 কে CD8 সেল মারবে? না, মারবে না। এবার আসেন। এবার কি হবে? এবার এই ভাইরাস তো বাইরে আছে। এই ভাইরাসের টার্গেট এখন সে আমার শরীরের মধ্যে ঢুকবে। শরীরের মধ্যে সেলের মধ্যে ঢুকে গেছে। তখন আপনাকে সেলফ সেল বলা যাবে না। তখন এটার নাম কি হবে জানেন? এটার নাম হবে ভাইরাস ইনফেক্টেড সেল। তখন এই সেলটার নাম কি হবে? ভাইরাস ইনফেক্টেড সেল। এখন আসেন। এই ভাইরাসটা যখনই ঢুকবে, তখনই ঢোকার পরে প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে এই MHC1 এর চেহারা পরিবর্তন করে ফেলবে। MHC1 এর গঠন পরিবর্তন হয়ে যাবে। MHC1 এর গঠন পরিবর্তন হয়ে যাবে। আর যখনই MHC1 এর গঠন পরিবর্তন হয়ে যাবে, তখন CD8 সেল এটাকে ফরেন হিসেবে ট্রিট করবে এবং এটাকে মেরে ফেলবে। অর্থাৎ ভাইরাস ইনফেক্টেড সেলটাকে মেরে ফেলবে। আমার কথা ক্লিয়ার কিনা? CD8 সেল শুধু ভাইরাসকে মারবে না। শুধু ভাইরাসকে কেন মারবে না? কারণ ভাইরাসের MHC1 নাই। তাহলে CD8 সেল কাকে মারবে? ভাইরাস ইনফেক্টেড সেলকে মারবে। তাই ভাইরাস ইনফেক্টেড সেলের ক্ষেত্রে সেল মিডিয়েটেড ইমিউনিটি দিবে। শুধু ভাইরাসের ক্ষেত্রে অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি দিবে। এবং আমাকে একজন আপু কোশ্চেন করেছিলেন যে NK সেল MHC এর সাথে রিলেটেড কিনা? হ্যাঁ, রিলেটেড। যখনই এই আমরা যেমন বললাম না যে CD8 সেল এই MHC1 কে গঠন যখন পরিবর্তন হলো তখন মেরে ফেললো। এই CD8 সেলের মধ্যে করে আরেকজন একে মারবে ভাইরাস ইনফেক্টেড সেল। তার নাম হচ্ছে NK সেল। এই সেম প্রসেসে আরেকজন মারবে। তাহলে এই একই প্রসেসে দুইজন মারে। একটা হচ্ছে CD8 সেল মারে, আরেকটা হচ্ছে NK সেল। এও এই MHC এর চেঞ্জ হওয়ার কারণে মারে। বুঝা গেছে? তাহলে এটা আমি এখানে এটা বোঝাতে চাচ্ছি যদি কোশ্চেনে আসে ভাইরাস ইনফেক্টেড সেল তাহলে আপনাকে দিতে হবে T সেলের ফাংশন। কিন্তু যদি শুধু ভাইরাস আসে তাহলে দিতে হবে B সেলের ফাংশন। ব্যাকটেরিয়া B সেলের ফাংশন। আর স্পেশালি যদি মাইক্রোবায়োম টিউবারকুলোসিস, ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলোর ক্ষেত্রে হবে T সেলের ফাংশন। এই যে আমি নিচে দুটি কথার মাধ্যমে এটা লিখে দিয়েছি। ঠিক আছে? তাহলে আশা করছি আমরা বুঝতে পেরেছি। একজন লিখেছে NK সেল MHC1 কে দেখতে পায় না। মনে রাখবেন এখানে দুটি ঘটনা হতে পারে। এখানে ভাইরাস ইনফেক্টেড সেল ঢোকার পরে হয় MHC1 এর গঠন চেঞ্জ হয়ে যাবে নাহলে MHC1 টা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ? এক্ষেত্রে যদি গঠন চেঞ্জ হয়ে যায় তাহলে CD8 সেল মারবে। আর যদি এই MHC টোটালি নষ্ট হয়ে যায় তাহলে এই NK সেল মারবে। ঠিক আছে? দেখবেন NK সেলের ফাংশনের মধ্যে লেখা আছে NK সেল ভাইরাস ইনফেক্টেড সেলকে মারে এই MHC ল্যাকিং সেলে। তাহলে MHC ল্যাকিং সেলে কে মারবে? NK সেল। আর MHC গঠন চেঞ্জ হলে মারবে হচ্ছে CD8 সেল। এটা অনেক গভীরের জিনিস। এটা এত গভীরে যাওয়ার দরকার নেই আপনাদের। ওকে। মনে রাখবেন যে অ্যালার্জি এবং হাইপার সেনসিটিভিটি দুজনেই করবে, অটো ইমিউনিটি দুজনেই করবে। ঠিক আছে? ওকে। তাহলে আমাদের 6 নম্বর কোশ্চেন যেটা ছিল দেখেন হিউমারাল ইমিউনিটি অ্যাক্ট এগেইনস্ট। তাহলে হিউমারাল ইমিউনিটি আরেক নাম কি রে ভাই? হিউমারাল ইমিউনিটি আরেক নাম কিন্তু অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি। ঠিক আছে? তাহলে দেখেন হিউমারাল ইমিউনিটি আরেক নাম কি অ্যান্টিবডি। তাহলে আমরা কি বলেছি? সকল ব্যাকটেরিয়ার এগেইনস্ট অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি এক্সেপ্ট মাইক্রোবায়োম টিউবারকুলোসিস এন্ড ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া। সকল ফাঙ্গাসের এগেইনস্টে সেল মিডিয়েটেড ইমিউনিটি, তাই না? তাহলে দেখেন আমি যদি বলি এক্সট্রা সেলুলার ব্যাকটেরিয়া তাহলে এখানে আমাদের ট্রু অ্যান্সার হবে টক্সিন। যে কোনো ধরনের টক্সিনের এগেইনস্টে হিউমারাল ইমিউনিটি দিবে যেটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে টক্সিন, এই যে টক্সিন। আচ্ছা দেখেন ইন্ট্রাসেলুলার যে কোনো ধরনের ইন্ট্রাসেলুলার অর্গানের কথা যদি আপনি বলেন ইন্ট্রাসেলুলার অর্গান, ইন্ট্রাসেলুলার ভাইরাস মানে কিন্তু ভাইরাস ইনফেক্টেড সেল। তাহলে এর ক্ষেত্রে কি হবে? সেল মিডিয়েটেড ইমিউনিটি। ফাঙ্গাস সেলুলার ক্ষেত্রে কি হবে বলেন তো? ফাঙ্গাস সেলুলার ক্ষেত্রে হবে সেল মিডিয়েটেড ইমিউনিটি। আশা করছি আমরা ইন ডিটেইলস বুঝতে পেরেছি। ব্যাখ্যা শুধুমাত্র ব্যাখ্যা বুঝলে হবে না, আপনাকে ইন ডিটেইলস বুঝতে হবে, পুরোটা বুঝতে হবে। ঠিক আছে? দিস ইজ নট এ সলভ ক্লাস, দিস ইজ এ রিকভারি ব্যাচ ক্লাস। ইন ডিটেইলস আপনাকে বুঝতে হবে। ওকে দেখেন এই 7 নম্বর কোশ্চেনটা যদি আপনি একটু খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে 7 নম্বর কোশ্চেনে এই যে আমরা ইতিপূর্বে যত আলোচনা করেছি আমি আপনাদেরকে এক ছক পড়েছিলাম যেটা বলেছিলাম ইমিউনোলজি সবচেয়ে ইম্পর্টেন্ট ছক। এই ছক সহ আমাদের আলোচনার মধ্যে এই জিনিসগুলো চলে এসেছে। হ্যাঁ? এজন্য আমি মূলত কোশ্চেন এখানে নিয়ে আসছি। একটু খেয়াল করেন দেখেন টি সেল। টি সেলের ক্ষেত্রে আমরা বলেছিলাম আমি টি সেল বি সেলের যখন পার্থক্য আপনাদেরকে পড়াই তখন এটা ব্যাখ্যা আমি অলরেডি ওখানে দিয়ে দিয়েছি। ওটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন মেলানোর চেষ্টা করেন দেখেন বোন ম্যারোতে অরিজিন সবাই বোন ম্যারোতে অরিজিন। কিন্তু থাইমাসে ম্যাচুরেশন হয় বলে এর নাম টি সেল। আর বোন ম্যারোতে ম্যাচুরেশন হয় বলে ওর নাম বি সেল। দেখেন টি সেল মেইনলি ডিস্ট্রয় ভাইরাস ইনফেক্টেড। আমি যদি একটু আগে আপনাদেরকে ইন ডিটেইলস ভাইরাস ইনফেক্টেড সেলের ক্ষেত্রে কি ঘটনা ঘটে সেটা আমি ডিটেইলস বলে দিয়েছি আপনাদেরকে। হ্যাঁ? তাহলে ভাইরাস ইনফেক্টেড সেলের ক্ষেত্রে কি হবে? টি সেল কাজ করবে। কিন্তু আপনি একটু বলেন তো শুধু ভাইরাসের ক্ষেত্রে কোন সেল কাজ করবে? আপনার শরীরের মধ্যে শুধু ভাইরাস ঢুকছে। তাহলে কোন সেল কাজ করবে বলেন তো?
বি সেল, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা হ্যাঁ, আমরা নামাজের ব্রেক এখন ব্রেক দিব 5টার দিকে, 5টার সময় ব্রেক দিব আমরা, হ্যাঁ? তারপরে দেখেন টি সেল ইনার ইউনিটি আস্তাগফিরুল্লাহ, এটা তো মিথ্যা কথা বলছে। টি সেল ইনার ইউনিটি পার্ট আপনারা সবাই জানেন। তাহলে এটা আমি অলরেডি বলেছি সিডি 8 সেল কিন্তু ক্লাস 1, ক্লাস 2 হবে না, হ্যাঁ? আর সিডি 4 এটা হচ্ছে হেল্প সেল বিটা সেল অ্যাক্টিভেশন। এটার সাথে একমত কিনা আপনারা? সিডি 4 সেল বিটা সেল অ্যাক্টিভেশনে কাজ করে। আমরা কিন্তু অলরেডি বলেছিলাম, তাই না? সিডি 4 সেল এটা হচ্ছে ইন্টারলিউকিন 4 এর মাধ্যমে টিএইচ2 কে অ্যাক্টিভ করে, তাই না? এখন খেয়াল করেন আপনি, টিএইচ2 কিন্তু ওয়ান কাইন্ড অফ সিডি 4 সেল, আমি এই কথাটা বলেছি। এবং টিএইচ2 কি করে? ইন্টারলিউকিন 4 এন্ড 5 রিলিজ করে, যেটা পরবর্তীতে কি হয়? বিটা সেলকে অ্যাক্টিভ করে, বি সেল অ্যাক্টিভ করে, বি সেলকে অ্যাক্টিভ করে দেয়, তাই না? তাহলে ফাইনালি কথা হলো সিডি 4 সেল বি সেলকে অ্যাক্টিভ করে। এটা কিন্তু অলরেডি আমাদের যে চার্ট আমি আপনাকে পড়াইছি, সেই চার্টের মধ্যে আমি বলে দিয়েছি অলরেডি, হ্যাঁ? ওই চার্টটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ওকে, ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজটা পড়ি আমরা ব্রেকে যাবো, হ্যাঁ? আচ্ছা, ম্যাক্রোফেজ আমাদের ম্যাক্রোফেজ খুবই ইম্পর্টেন্ট। আমাদের এমন কোনো ফ্যাকাল্টি নাই যেখানে ম্যাক্রোফেজ লাগে না, এবং আমাদের শরীরে সবচেয়ে বেশি পরিমাণে যে সেলটা কাজ করে সেটা মনে হয় ম্যাক্রোফেজ, ঠিক আছে? সো ম্যাক্রোফেজ সম্পর্কে ডিটেইলস আমাদেরকে জানতে হবে। এখন আসেন, ম্যাক্রোফেজ আমাদের শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে থাকে। এটা খুব সিম্পল, আপনারা মুখস্থ করেছেন, আপনাদের মুখস্থ আছে। তাহলে কোন জায়গায় কি নামে থাকে এটা আপনারা সবাই জানেন, এটা আমি ডিটেইলস বলতেছি না। এবার আসেন, আপনারা সবাই জানেন যে একটা কোশ্চেন যদি আপনাদের ফ্যাকাল্টি, অন্য একটা ফ্যাকাল্টি, সার্জারি ফ্যাকাল্টি আসলে কোশ্চেনটা যে হুইচ সেল ইজ কমন ইন বোথ ইনার এন্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি, হ্যাঁ? তাহলে অ্যানসার ছিল আমাদের ম্যাক্রোফেজ। হয়তো সামনে আপনাদের চলে আসতে পারে। তাহলে আমাদের এই ম্যাক্রোফেজ ইনার এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে কাজ করে। ইনারে তো ফ্যাগোসাইটোসিস আমরা জানি, অ্যাকোয়ার্ডের ক্ষেত্রে আমরা দেখলাম অ্যান্টিজেন প্রেজেন্টেশন করছিল। এবং প্রোডাকশন অফ সাইটোকাইন, মনে রাখবেন ম্যাক্রোফেজ মোটামুটি হাজার খানেক জিনিস রিলিজ করে। আপনি সব মনে রাখতে পারবেন না, সম্ভব না এটা। আমি আপনাকে এখানে মূলত সাইটোকাইনগুলো আমি পড়াবো, এবং আমি বলেছি সকল সাইটোকাইন আপনার মনে থাকবে না। আমি যে সাইটোকাইনগুলো দেব, যেভাবে পড়াবো সেগুলো আপনি কাইন্ডলি মনে রাখবেন। এর মধ্যেই কোশ্চেন থাকবে এবং কোরিলেট করে পড়াচ্ছি। এভাবে যদি আপনি পড়েন আপনার মনে থাকবে বিষয়টা, হ্যাঁ? ওকে। তাহলে ম্যাক্রোফেজ নিয়ে ডিটেইলস আমি একটু পড়াই। খুব হিজিবিজি একটা ছক মনে হচ্ছে আপনার কাছে, তাই না? মনে হচ্ছে ভাই এত কঠিন ছক নিয়ে আসছেন। বিলিভ ইট অর নট, লেন্সের 4 পেজ কোইনসাইজ করে এই ছকটা বানানো হয়েছে। সো আপনি যদি এই ছকটা না পড়েন আপনি পস্তাবেন, এবং এই ছকটা পড়লে এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা মানে সমূহ সম্ভাবনা। আপনি ইতিপূর্বে এখান থেকে কোশ্চেন পেয়েছেন, সামনেও পাবেন ইনশাআল্লাহ, হ্যাঁ? ফাইনাল পরীক্ষাতে পাবেন আশা করি। তাহলে দেখেন আমাদের ম্যাক্রোফেজ থেকে যেগুলো রিলিজ হয় আমাদের সাইটোকাইন, আমরা 4টা সাইটোকাইনের নাম দিব। কয়টা সাইটোকাইনের নাম দিব আমরা? সরি মানে 4 মানে 4টা না, 6টা সাইটোকাইনের নাম পড়ব। তাই একটু সিস্টেমেটিক্যালি পড়ি আমরা, হ্যাঁ? তাহলে দেখেন আমি এখানে 6 1 TNF আলফা একসাথে লিখছি, সবাই আমার সাথে বলবেন। তাহলে 6 1 TNF আলফা একসাথে কাজ। তাহলে উপরের দিকে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, ব্র্যাকেট দিয়ে লিখেছি ফিভার প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন। তাহলে কোশ্চেন আপনারা কিন্তু পেয়ে যাবেন, দেখেন চলে আসছে যে হুইচ সাইটোকাইন ইজ রেসপন্সিবল ফর ফিভার, হুইচ সাইটোকাইন ইজ অ্যাক্টস অ্যাজ এ প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন। তাহলে কি হবে? 6 1 TNF আলফা। তাহলে এই তিনটা হচ্ছে ফিভার করবে, এই তিনটা হচ্ছে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন হিসেবে কাজ করবে, ঠিক আছে? আচ্ছা এবার আসেন, তিনটা কাজ শেষ, এবার দূরে দূরে করে আসেন। 1 এবং 6 দূরে দূরে করে আসতেছি। এই দুইটা মিলে কি করে? সিনথেসিস অফ অ্যাকিউট ফেজ প্রোটিন। দেখবেন কোশ্চেনে চলে আসছে হুইচ সাইটোকাইন ইজ রেসপন্সিবল ফর সিনথেসিস অফ অ্যাকিউট ফেজ প্রোটিন। তাহলে কি হবে? 1 এবং 6। দেখেন আবার আসি 1 এবং TNF আলফা, এই দুজন মিলে কি করে? অ্যাক্টিভেটস ভাস্কুলার এন্ডোথেলিয়াম থ্রু ইনক্রিজিং সিলেক্টিন। মনে রাখবেন আমাদের ব্লাড ভেসেলের মধ্যে যখন এই ব্লাড ভেসেলের গায়ে সিলেক্টিন একটা অ্যাডিশন মলিকুল, এই সিলেক্টিন যখন ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়ামে লাগে তখন এই ব্লাড ভেসেলের কন্ট্রাকশন হয়। দিস ইজ কল্ড অ্যাক্টিভেটস ভাস্কুলার এন্ডোথেলিয়াম থ্রু ইনক্রিজিং সিলেক্টিন। ডাবল ডাবল করে শেষ, সিঙ্গেল সিঙ্গেল কাজে আসেন। TNF আলফা কি করে? সেপটিক শক করে। দেখেন আমি একটা সিনারিও বলি, আপনারা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন যে একটা ধরেন যে প্রাইমারি গ্রাভিটা ছিল, তার সিজারিয়ান সেকশন হয়েছে, 10 দিন পরে তার হচ্ছে ওই জায়গা থেকে ফাউল স্পেলিং ডিসচার্জ ছিল, তার ফিভার ছিল, এবং তাকে আপনি হাসপাতালে দ্রুত নিয়ে আসছেন। হাসপাতালে আপনি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ডিউটিতে আছেন, দেখলেন যে তার হচ্ছে হাইপোটেনশন, ট্যাকিকার্ডিয়া, ফিবল পালস। তাহলে তার ডায়াগনোসিস কি? আপনি বলবেন তার ডায়াগনোসিস হচ্ছে সেপটিক শক বা পিউরোরাল সেপসিস, তাই না? এন্ড কোশ্চেন আসবে কি শুনেন, কোশ্চেন আসবে হুইচ সাইটোকাইন ইজ রেসপন্সিবল ফর দিস কন্ডিশন। তাহলে অ্যান্সার কি হবে? তাহলে অ্যান্সার হবে TNF আলফা, তাই না? আপনি মনে করছেন ভাই এটা তো সহজ কোশ্চেন, বিশ্বাস করেন এটা মোটেও সহজ কোশ্চেন, এটা ভয়াবহ কঠিন কোশ্চেন এটা, এবং এটা আপনার সিনারিওতে আসার মতো, আপনার গাণিতে আসার মতো একটা কোশ্চেন, ভয়াবহ কঠিন কোশ্চেন এটা, ঠিক আছে? আপনি যদি কোরিলেট করতে না পারেন পরীক্ষা হলে বসে আপনার মনে হবে ভাই ওই সেপটিক শক ওই মাথায়, তারপরে হচ্ছে TNF আলফা ওই মাথায়, আর আমি এই মাথায়, তিনজনের মেলার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে? আপনাকে কোরিলেট করে করতে হবে। A 55 years old lady, আরেকটা শুনেন, A 55 years old lady suffering from C cervix, suddenly she developed significant weight loss, which cytokine is responsible for this condition? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে TNF আলফা। এরকম সুন্দর সুন্দর সিনারিও কিন্তু তৈরি করা যাবে এখান থেকে, হ্যাঁ? তাহলে আরেকটা কাজ কি করে? ফ্যাগোসাইট অ্যাক্টিভেশন করবে। তাহলে সিঙ্গেল সিঙ্গেল কাজ আমাদের পড়া হয়ে গেল। আরেকটা হচ্ছে ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 6 কি করে? আমরা কি পড়ি নাই? আমরা কি পড়ি নাই ইন্টারলিউকিন 6 কি করে? আমরা কিন্তু পড়েছি। প্লাজমা সেল অ্যাক্টিভেশনে কাজ করে, হ্যাঁ? তাহলে এটা আমাদের মুখস্থ করা লাগবে, এটা মুখস্থ করা লাগবে না। আমরা শুধু জানলাম ইন্টারলিউকিন 6 কোথা থেকে আসলো অ্যাকচুয়ালি, এটা হচ্ছে ম্যাক্রোফেজ থেকে আসলো। দেখেন ইন্টারলিউকিন 12 এর কাজ কি মুখস্থ করা লাগবে আমাদের? মুখস্থ করা লাগবে না। আমরা শুধু এখন জানবো ইন্টারলিউকিন 12, ইন্টারলিউকিন 23 এগুলোর কাজ কিন্তু আমরা জানি, হ্যাঁ? তাহলে এগুলো শুধু জানলাম যে এগুলো কোথা থেকে আসলো? ম্যাক্রোফেজ থেকে আসলো। বাকি থাকলে একটা, সেটা হচ্ছে ইন্টারলিউকিন 8 যেটা কেমোটাইটিক এজেন্ট হিসেবে কাজ করে। তাহলে এভাবে যদি আমরা এই ছকটা পড়ে ফেলি তাহলে এই ছকটা আমাদের খুবই কাজে লাগবে, এবং পরীক্ষাতে আসার মতো একটা ছক, এবং এই ছকটা পড়লে আমাদের কত কিছু পড়া হয়ে যাবে আপনি খেয়াল করেন এবার। দেখেন এরকম একটা ছক আছে পেজ নম্বর 22 এ। এই ছকে যদি আপনি জান দেখবেন এই ছক আপনার পড়া হয়ে গেছে। যেমন দেখেন অ্যাকুট ফেজ প্রোটিন সিনথেসিস কি করে? 1 আর 6। ভাস্কুলার এন্ডোথেলিয়াম অ্যাক্টিভেট কি করে? 1 আর TNF আলফা। কেমোটাইটিস হিসেবে কি করে? দেখেন 1 আর 8। ফ্যাগোসাইটোসিস করে আমরা তো জানি, স্ক্যাভেঞ্জার সেল মানে আমাদের দেহের বর্জ্য পদার্থ, ময়লা আবর্জনাকে পরিষ্কার রাখে আমাদের বডিকে, আমরা জানি এটা, ঠিক আছে? অ্যান্টিজেন প্রেজেন্টেশন এটা আমরা জানি। তাহলে দেখেন এটা আমাদের কিন্তু ইজিলি পড়া হয়ে গেছে। তারপরে দেখেন পেজ নম্বর 35 এ চলে যান। 35 এ গেলে দেখবেন যে উপরের দিকে একটা ছক আছে, ছকটা আমি তখন স্কিপ করে আসছি, আমি কিন্তু তখন পড়াইনি। মোনোকাইন, মোনোকাইন এখন এই ছকটা কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। এই মোনোকাইন ছকের পাশে আপনি লিখে রাখতে পারেন যে ভাই DON এ ডান। বিশেষ হচ্ছে না? দেখেন ইন্টারলিউকিন 1 এর কাজ কি? আমরা জানি যে ইনক্রিজ সিলেক্টিন কে করে? 1 আর TNF আলফা। ফিভার কে করে? 6 1 TNF আলফা। সিনথেসিস অফ অ্যাকুট ফেজ প্রোটিন 1 আর 6, দেখেন আমাদের পড়া হয়ে গেছে কিন্তু। ইন্টারলিউকিন 6 এর কাজ কি? দেখেন সিনথেসিস অফ অ্যাকুট ফেজ প্রোটিন 1 আর 6 করবে। বি সেল প্রিপারেশন হেল্প করবে ইন্টারলিউকিন 6, এটা আমরা পড়ি নাই? এগুলো আমরা পড়ছি। প্রত্যেকটা জিনিস আমাদের পড়া হয়ে গেছে। সো এটা আপনার যদি মনে করেন ভাই পড়তে চাই না আমি, কোনো সমস্যা নাই। কিন্তু শর্ত হচ্ছে আমি যেটা আপনাকে দিয়েছি ওটা কিন্তু আপনাকে পড়তে হবে। ঠিক আছে? তাহলে বলেন তো আমি যে এটা এই যে ম্যাক্রোফেজ ইন ডিটেইলস পড়ালাম এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? একটু রেসপন্স করবেন প্লিজ। এখন আপনি লিখছেন সেপটিক শকের নিচে কি লেখা? সেপটিক শকের নিচে লেখা আছে অ্যাক্ট অ্যাজ এ ক্যাকেটিন, ক্যাকেটিন হিসেবে কাজ করে। ওকে, তাহলে ম্যাক্রোফেজ সম্পর্কে ইন ডিটেইলস বুঝতে পেরেছেন কিনা? ওকে ঠিক আছে, বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, আমরা তাহলে কোশ্চেনটা দেখি। কোশ্চেনটা কি ছিল? কোশ্চেন হচ্ছে ম্যাক্রোফেজ প্লে রোল ইন ইনফ্ল্যামেটরি প্রসেস। ইনফ্ল্যামেটরি প্রসেস। তাহলে দেখেন আমরা কিন্তু যে সাইটোকাইনগুলো পাইলাম প্রত্যেকটা সাইটোকাইন কিন্তু ইনফ্ল্যামেটরি প্রসেসে হেল্প করে কিন্তু আমাদের, হ্যাঁ? আচ্ছা দেখেন আমি বললাম এনগালফ ওয়াস্ট প্রোডাক্ট, তাহলে যে স্ক্যাভেঞ্জিং বা স্ক্যাভেঞ্জার সেল হিসেবে কাজ করে। আপনারা সবাই জানেন আমাদের শরীরে যে সেলগুলো নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায় সেগুলোকে আমাদের রিমুভ করে কি আমাদের রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম, স্পেশালি স্প্লিন, লিভার এগুলো যে ম্যাক্রোফেজ সেগুলো রিমুভ করে। ওকে, দেখেন রিমুভাল অফ দ্য ফাইব্রোব্লাস্ট। দেখেন আমাদের ম্যাক্রোফেজ কখন আমাদের শরীরের অ্যাক্টিভ যে সেলগুলো আছে সেই সেলগুলো কিন্তু রিমুভ করবে না। এইজন্য কিন্তু বলা হয়েছে ওয়াস্ট পার্টিকেল, তারপরে স্ক্যাভেঞ্জিং করবে আমাদের শরীরে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো, ফরেন বডিগুলো, এগুলো কিন্তু শরীরের কোনো অ্যাক্টিভ সেলকে কিন্তু রিমুভ করবে না। অ্যাক্টিভ সেল সবসময় আমাদের জন্য ভালো, আর ম্যাক্রোফেজ কোনো ভালো সেলকে রিমুভ করবে না, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এটা ফলস। তবে দেখেন ডিরাইভ ফ্রম লিভার এন্ড বোন ম্যারো। আপনারা সবাই জানেন যে আমাদের মানে অ্যাডাল্টে স্পেশালি বোন ম্যারোতে হলে আমাদের ফিটাস অবস্থাতে কিন্তু লিভার ইয়ক সাক থাকে, কিন্তু সেটা ট্রু আমাদের, হ্যাঁ? আর ম্যাক্রোফেজ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে, এটা তো মনে হয় আমরা সবাই জানি, দলমত নির্বিশেষে। তাহলে আশা করছি খুব ইজি কোশ্চেন ছিল।
ওকে, দেখেন আমাদের আরেকটি কোশ্চেন যেটা আমি আমি ইতিপূর্বে যত আলোচনা করেছি প্রত্যেকটা মানে বিভিন্ন সময় এই অপশনগুলো চলে এসেছে এজন্য মূলত নিয়ে এসেছি। দেখেন আইজিজি, আইজিজি হচ্ছে রিসেন্ট ইনফেকশন না, মনে রাখবেন যে রিসেন্ট ইনফেকশনের জন্য অলওয়েজ 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 আমাদের ইন্ডিকেশন হচ্ছে আইজিএম, এবং পাস্ট ইনফেকশনের জন্য অর্থাৎ সেকেন্ডারি ইনফেকশনের জন্য আমাদের আইজিজি, এবং প্রাইমারি যে ইমিউন রেসপন্স এটা হচ্ছে বেশি হবে না, প্রাইমারি ইমিউন রেসপন্স আইজিএম বেশি হবে, ঠিক আছে? তাহলে আমাদের ফার্স্ট সেকেন্ডারি ইমিউন রেসপন্স বেশি হবে, আমরা জানি কমপ্লিমেন্টেশন করে এবং অপশন ইজ ব্যাকটেরিয়া, এটা ট্রু। ওকে, আমরা একটু নামাজ ব্রেকে চলে যাচ্ছি, আমাদের হচ্ছে 5টা বাজে এখন, তাহলে আমরা ইনশাআল্লাহ 5টা 10 চলে আসবো। হ্যাঁ, 5টা 10 চলে আসবো। ওকে, আমাদের নেক্সট যে টপিক সেই টপিকে চলে আসি আমরা। সেই নেক্সট টপিকটা বলেছে লিম্ফয়েড অর্গানস। হ্যাঁ, লিম্ফয়েড অর্গানস নিয়ে সিম্পল কয়েকটা কথা, সব মনে রাখার দরকার নাই, অত কিছু মনে রাখলে হবে। সেটা হচ্ছে লিম্ফয়েড অর্গান কি কি আছে আমরা জানি দুই ধরনের, একটা প্রাইমারি বা সেন্ট্রাল লিম্ফয়েড অর্গান, আর একটা সেকেন্ডারি বা পেরিফেরাল লিম্ফয়েড অর্গান। এখান থেকে মূলত সিম্পল কোশ্চেন আসে, যেমন প্রাইমারি লিম্ফয়েড অর্গান কি কি, বোন ম্যারো এবং থাইমাস, এই দুটো হচ্ছে প্রাইমারি বা সেন্ট্রাল, বাকিগুলো সব পেরিফেরাল। এখান থেকে কয়েকটা লাইন একটু আপনাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের লিম্ফ নোড এরিয়া যেটা আছে, এই লিম্ফ নোড এরিয়াতে যে আউটার কর্টেক্সটাকে বলা হচ্ছে বি সেল এরিয়া, কারণ আউটার অর্থাৎ বাইরের দিকে বি সেলের সংখ্যা অনেক বেশি থাকে, ঠিক আছে? তারপরে প্যারা কর্টেক্সকে বলা হচ্ছে টি সেল এরিয়া, এই কয়েকটা এরিয়ার নাম আপনাকে একটু মনে রাখতে হবে, এবং ইনার মেডুলা অর্থাৎ ভেতরের দিকে যে মেডুলা থাকবে সেই মেডুলাতে সাধারণত ম্যাক্রোফেজ থাকে, ঠিক আছে? তাহলে এই কয়েকটা কথা মানে কোথায় কোনটা থাকে এটা একটু ভালো করে মনে রাখবেন আপনারা। হ্যাঁ, তাই হবে। ওকে, আমাদের একটা কোশ্চেন ছিল, এই যে সিম্পল কোশ্চেন ছিল যদিও, যে বি সেল কোথা থেকে আসে, বোন ম্যারো থেকে আসে, আপনারা সবাই জানেন এটা, এটা ম্যাচুরেশন হয় বোন ম্যারো, সেটাও জানেন, এটা প্লাজমা সেলে কনভার্ট হয় ইন্টারলিউকার 6 এর মাধ্যমে, সেটা আপনাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি অনেক স্লাইডের মাধ্যমে। এবং আপনাদেরকে যেটা বলা ছিল যে আমি এখানে আপনাদেরকে বলেছিলাম যে বি সেল ইউজুয়ালি কোথায় থাকবে, পেরিফেরাল এরিয়াতে থাকবে। হ্যাঁ, কর্টেক্সের বাইরের দিকে থাকবে, তো এখানে জার্নাল সেন্টারে দেওয়া আছে, এজন্য এটা আমরা পজ দিব। আর স্প্রিনে জার্নাল সেন্টারে আছে বি সেল থাকে। ওকে, কিন্তু বলছেন তো খুব বেশি এক্সপ্লেনেশন প্রয়োজন নাই এখানে, আমরা নেক্সট টপিকে চলে যাই। দেখেন 11 নম্বর যেটা, সেটাতে কিন্তু যে এক্সপ্লেনেশন সেটা আমরা ইতিপূর্বে যে স্লাইডগুলো আপনাদেরকে পড়াইছি তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম স্লাইডে মানে এগুলো পড়ানো হয়ে গেছে, এজন্য জাস্ট কয়েকটা জিনিস আমি নিয়ে চলে আসি। তো দেখেন এখানে বলা হচ্ছে এই 11 নম্বর কোশ্চেনটা একটু কঠিনও লাগতে পারে কারো কারো কাছে, যদি এখানে আসলে মানে স্টেম আকারে দেওয়া তো রিডিং পড়ার মতো আরকি। হ্যাঁ, কোন ইনফরমেশন যদি আপনার কাছে নতুন মনে হয় তাহলে কাইন্ডলি একটু মুভ করে ফেলবেন। যেমন নিউবর্ন লিম্ফোসাইটের পরিমাণ বেশি থাকে, এটা ট্রু অপশন। তারপর দেখেন আইজিজি আইজিএ প্রোডাকশন বিগিনস বিফোর বার্থ, আমি আপনাকে এই কথাটা বলেছিলাম আমি যে এটা আমি পড়াইছি যে একটা ফিটাসের মধ্যে কোন কোন ইমিউনোগ্লোবুলিন থাকবে, কোন কন্ডিশন কি থাকবে, ইন ডিটেইলস আমি পড়াইছি এটা। হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে আমি যেটা বলেছিলাম আপনাদেরকে যে আইজিজি কিন্তু মা থেকে আসবে। হ্যাঁ, এবং আইজিএম ফিটাস প্রোডিউস করতে পারবে, কিন্তু সেটা কখন পারবে, যখন অ্যান্টিজেন এক্সপোজার হবে, অর্থাৎ ফিটাল এনভায়রনমেন্টে ইনফেকশন হবে, তখন কেবলমাত্র। সো এখানে বিফোর বার্থ দিয়েছে, সো এটা আমাদের অবশ্যই ফলস অপশন হবে। হ্যাঁ, আইজিজি আইজিএ লেভেল প্রোটেক্টিভ লেভেল অ্যারাউন্ড 1 ইয়ার চলে, এগুলো জাস্ট একটু রিডিং করে নেবেন। হ্যাঁ, এগুলো ট্রু অপশন, এগুলো জাস্ট লাইন তুলে দিয়েছি, তো বিসিপিএস তো সব কোশ্চেন আপনার মনের মতো হবে না, কিছু কোশ্চেন আর কি এরকম একটু থাকবে, কিছু করার নাই আর কি। এখানে বোঝানো তেমন কিছু নাই। ওকে, আমরা এখন পড়াশোনা করবো আমাদের এমএসসি। এমএসসি নিয়ে আপনাদের কোশ্চেন আসে, ইতিপূর্বে এসেছে, এমএসসি খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। হ্যাঁ, ইতিপূর্বে কোশ্চেন এসেছে আপনাদের। তো শুরু করি আমরা এমএসসি। এমএসসি মানে কি? এমএসসি মানে মেজর হিস্টো কম্পিটিবিলিটি কমপ্লেক্স। আমরা ম্যাক্সিমাম জিনিস আমাদের কিন্তু বিভিন্ন আলোচনাতে নিয়ে এসেছি, আমি জাস্ট একটু এক কাছে করে দিচ্ছি। আমরা জানি যে এমএসসি 1 এবং 2 সম্পর্কে আমরা পড়েছি, এবং এদের ডিস্ট্রিবিউশন আমরা পড়েছি। এমএসসি 1 কোথায় থাকে আপনারা সবাই জানেন যে এমএসসি 1 থাকবে অল নিউক্লিয়েটেড সেল, তাই না? ভাইরাসের থাকবে না, সেটা আমি আপনাদেরকে বলেছি। এবং একটা এপিসি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, দেখেন তো খেয়াল করে যে এপিসি অর্থাৎ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, তার তো নিউক্লিয়াস আছে, তারও কিন্তু এমএসসি 1 থাকবে। তাহলে একটা এপিসি কিন্তু এমএসসি 1 2 দুইটা থাকবে। হ্যাঁ, আচ্ছা এবার আসেন রেস্ট্রিক্টেড এমএসসি 2 যেটা, সেটা কিন্তু আমরা বলেছি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে থাকবে শুধুমাত্র। হ্যাঁ, তাহলে ম্যাক্রোফেজ বি সেল এবং ডেন্ড্রাইটিক সেলে থাকবে। এখন আসেন ক্লাস 3 সম্পর্কে আমরা কোনো পড়াশোনা করি না এই পর্যন্ত, আপনার পড়ার কোনো প্রয়োজন নেই ক্লাস 3 সম্পর্কে, আপনি ক্লাস 3 এর ডিটেইলস লাগবে না, এগুলো পরীক্ষাতে আসবে না। কিন্তু ক্লাস 3 নামে অর্থাৎ এমএসসি যে ক্লাসিফিকেশনের মধ্যে 3টা আছে, এই জিনিসটা আপনাকে একটু জানতে হবে। এই জিনিসটা আপনাকে একটু জানতে হবে যে এমএসসি ক্লাসিফিকেশনে কয়টা থাকে? 3টা থাকে। হ্যাঁ, 3 নম্বর ক্লাসের নামটা জানলে হবে, ভেতরে কিছু জানার দরকার নেই আপনার। দেখেন পেন যদি 60 80 জানেন আপনি, তাহলে এই জায়গাটাতে কয়েকটা জিনিস করতে হবে, সব পড়ার দরকার নাই, কারণ ম্যাক্সিমাম জিনিস রিডিং করলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, জেনেটিক লোকেশনটা আপনারা এখান থেকে পড়তে পারেন, এর আগের পেজ থেকে পড়তে পারেন। ক্লাস 1 এর মধ্যে এইচ এল এবিসি, ক্লাস 2 এর মধ্যে ডিপি ডিকিউ ডিআর। এখন দেখেন এই জিনিসগুলো আমাদের মূলত লাগবে। এই জিনিসগুলো কিন্তু একটু রিডিং করবেন আপনারা, যেগুলো বোল্ড কালার নাই সেগুলো রিডিং করবেন। এটা আছে সিম্পল জিনিস আপনি বুঝতে পারবেন যে মাল্টিপল অ্যালিলি থাকে। হ্যাঁ, এটা একটা কমপ্লেক্স জিন, অর্থাৎ এখানে এক্সপ্রেশন অফ দ্য জিন কোডোমিনেন্ট। এই জিনিসগুলো একটু রিডিং করলে হবে, এগুলো কারণ এগুলো দুইটাই মানে দুই দিকে ইয়েস লেখা, তো এগুলো দিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা কম। হ্যাঁ, যেগুলো দেখবেন যে কোশ্চেন আসার পয়েন্টগুলো আমি আপনাকে ধরাই দিচ্ছি। কোশ্চেন আসার পয়েন্ট হচ্ছে যে এটা পলিপেপটাইড কম্পোজিশন, তাহলে তার নাম কেন ক্লাস 1 দেওয়া হলো? কারণ তার একটা পেপটাইড চেইন আছে, সেই পেপটাইড চেইনের নাম কি? হেভি চেইন। এগুলো দাগে দাগে পড়বেন। হ্যাঁ, আবার এমএসসি ক্লাস 2 কেন নাম দেওয়া হলো? কারণ তার দুইটা পেপটাইড চেইন আছে, তাদের নাম হচ্ছে হেভি চেইন এবং লাইট চেইন। নো, হেভি চেইন লাইট চেইন না, কিন্তু পরীক্ষা হলে দিয়ে দেবে হেভি চেইন লাইট চেইন, আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে আলফা চেইন বিটা চেইন, মাথায় রাখবেন। সেল ডিস্ট্রিবিউশন কি কোন জায়গায় থাকে অলরেডি আমরা বলছি, অনেকবার বলেছি। এবার দেখেন কে কার কাছে প্রেজেন্ট করে, এটা আমি বলেছি ক্লাস 1 প্রেজেন্ট করবে সিডি 8 এর কাছে, ক্লাস 2 প্রেজেন্ট করবে সিডি 4 সেলের কাছে, ঠিক আছে? তাহলে এই কয়েকটা কথা যেগুলো আমি দাগিয়ে দিয়েছি সেগুলো একটু কাইন্ডলি একটু ভালো করে পড়ে ফেলবেন। সরি। তারপরে দেখেন ইউজ অফ এইচএলএ টাইপিং, এই পেজ নম্বর 68 এই আগে 4 5টা ইউজ দেওয়া আছে, এই কোথায় কোথায় ইউজ করে ইউজটা একটু জানতে হবে। হ্যাঁ, এমএসসি সম্পর্কে এতটুকু জানলে যথেষ্ট আপনাদের জন্য। হ্যাঁ, আচ্ছা দেখেন এমএসসি থেকে যে কোশ্চেনটা আসছিল, আমরা যেটা বললাম যে এমএসসি ক্লাস 1 এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি যে সকল নিউক্লিয়েটেড সেল থাকবে, এবং এমএসসি দেখেন লেখা আছে এনগেজড কিডিং অফ ভাইরাস ইনফেক্টেড সেল। দেখেন এই জিনিসটা ব্যাখ্যা আমি আপনাকে দিয়েছিলাম কিনা একটু রেসপন্স করেন তো, এই জিনিসটা এই বি নম্বরের ব্যাখ্যা আমি আপনাকে দিয়েছি কিনা ইতিপূর্বে? আমরা যখন হ্যাঁ, থ্যাংক ইউ। কারণ আগের স্লাইডটা এই স্লাইডটা এখান থেকে না পড়লে হবে, আপনার যে 68 নম্বর পেজে যেটা দেওয়া আছে ওটা পড়লে হবে, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, সমস্যা নাই। দেখেন এখানে বলা হচ্ছে যে ভাইরাস ইনফেক্টেড সেল, এই সেলটাতে কিডিং এর সাথে এমএসসি 1 সম্পর্কিত। আমি কিন্তু আপনাদেরকে পড়াইছিলাম যে সিডি8 সেল ভাইরাস ইনফেক্টেড সেলকে কেন মারে? কারণ ভাইরাস ইনফেক্টেড সেলের মধ্যে অর্থাৎ একটা সেলের মধ্যে যখন ভাইরাসটা ঢুকে যায় তখন এমএসসি 1 এ পরিবর্তন হয়ে যায়, তাই না? এই এমএসসি 1 যখন পরিবর্তন হয়ে যায় তখন সিডি8 সেল তখন ওই এমএসসি 1 কে ফরেন হিসেবে ট্রিট করে এবং মেরে ফেলে, যেটা ব্যাখ্যা অলরেডি আমি দিয়েছি, তাই এটা ট্রু হবে। তাহলে দেখেন হেল্পার টি সেল মানে সিডি4 সেল রিকগনাইজ ক্লাস 1 প্রোটিন, এটা মিথ্যা কথা, এটা ক্লাস 2 প্রোটিন হবে, তাই না? ক্লাস 1 কিন্তু রেসপন্সিবল ফর গ্রাফট রিজেকশন, গ্রাফট রিজেকশনের ক্ষেত্রে ক্লাস 1 এর ভূমিকা আছে। আর ম্যাচিউর আরবিসি কন্টেন্টস এমএসসি ক্লাস 1 অন দ্য সারফেস, তাহলে এটা কি হবে বলেন তো? এটা আমরা জানি একটা সেল আঁকাইলাম, এই সেলের সারফেসে এমএসসি 1 দিলাম, আপনাকে জিজ্ঞেস করলাম এই সেলটা সম্পর্কে একটা ইনফরমেশন দেন, আপনি বলবেন যে ভাইয়া এই সেলের একটা ইনফরমেশন হচ্ছে এর নিউক্লিয়াস আছে, এর বেশি কিছু আমি জানি না এটা কোন সেল, কিন্তু যেহেতু এমএসসি 1 আছে সেহেতু তার কি আছে? তার নিউক্লিয়াস আছে। তাহলে দেখেন আরবিসি থেকে নিউক্লিয়াস থাকে? নিউক্লিয়াস থাকে না, সো তার এমএসসি 1 কি থাকবে? তার এমএসসি 1 ও থাকবে না, ঠিক আছে? তাহলে আমাদের ই নম্বর ফলস হবে। আশা করি বুঝতে পেরেছি আমরা। এবার আসেন প্রাইমারি এন্ড সেকেন্ডারি ইমিউন রেসপন্স। তাহলে প্রাইমারি এন্ড সেকেন্ডারি ইমিউন রেসপন্স এই জিনিসটা ডিফারেন্সটা পড়লেই হবে। প্রাইমারি সেকেন্ডারি ইমিউন রেসপন্সের ঘটনাগুলো আপনারা সবাই জানেন, সেই মানে এটা খুবই ইজি। প্রাইমারি ইমিউন রেসপন্স হচ্ছে প্রথমবার একটা অ্যান্টিজেন যখন আমার শরীরে আসে তখন আমাদের শরীরে তার এগেইনস্টে কে কাজ করে? তার এগেইনস্টে সবার আগে কাজ করবে আইজিএম, এবং প্রথমবার যে রেসপন্সটা দেয় সেটা হচ্ছে মূলত প্রাইমারি ইমিউন রেসপন্স, ঠিক আছে? এবং প্রথমবার রেসপন্স অর্থাৎ আমার শরীরে অ্যান্টিজেন ঢুকবে, ঢোকার পরে ওর এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হবে, তাহলে আইজিএম তৈরি হতে মাঝখানে একটা লম্বা সময় লাগে, কিন্তু দেখেন এই সময়টা 7 থেকে 10 দিন সময় লাগে। এবং
সেকেন্ডারিতে শর্ট কেন? কারণ সেকেন্ডারিতে তো মেমোরি সেল থাকে। দেখেন সেকেন্ডারিতে মেমোরি সেল হিসেবে আইজিজি থেকে যায়। এজন্য পরবর্তীতে সেম অ্যান্টিজেন যখন আসে খুব অল্প সময়ের মধ্যে রেসপন্স হয়ে যায়। খুব অল্প সময়ের মধ্যে রেসপন্স হয়ে যায়। এবং সেকেন্ডারিতে আপনারা যদি একটু দেখেন যে অলওয়েজ অ্যান্টিবডি রেট সবসময় বেশি থাকে। অ্যান্টিবডি রেট সবসময় বেশি থাকে। হ্যাঁ? আচ্ছা এখন বিশেষ করে যারা ইতিপূর্বে পরীক্ষা দিয়েছে তারা এই জিনিসটা ধরতে পারবেন। কারণ আপনারা আমাকে এই কোয়েশ্চেন করবেন যে ভাইয়া প্রিডমিন্যান্ট আর প্রেজেন্ট কি এক জিনিস কিনা? কথাটা ভালো করে বুঝবেন। আমি বললাম যে প্রাইমারি ইমিউন রেসপন্সে কোন অ্যান্টিজেন থাকে? সরি কোন অ্যান্টিবডি থাকে? আপনি বললেন যে ভাইয়া প্রাইমারি ইমিউন রেসপন্সে আইজিএম আগে তৈরি হয়, এরপরে আইজিজি তৈরি হয়। ওকে। সেকেন্ডারি ইমিউন রেসপন্সে আইজিজি আগে কাজ করে, আইজিএম পরে কাজ করে, সামান্য কাজ করে। আচ্ছা প্রেজেন্ট এবং প্রিডমিন্যান্ট কথা কিন্তু সেম না। প্রিডমিন্যান্ট মানে আগে কাজ করে, বেশি কাজ করে। প্রিডমিন্যান্ট মানে হচ্ছে ডমিন্যান্ট মানে কি? মানে হচ্ছে মাতুব্বারি করা সহজ কথা। তাহলে প্রাইমারি ইমিউন রেসপন্সে প্রিডমিন্যান্ট হিসেবে কাজ করে কি? আইজিএম। এজন্য আমাদের পরীক্ষা উপযোগী তথ্য হচ্ছে আমরা প্রাইমারি ইমিউন রেসপন্সের সাথে সবসময় কার সম্পর্ক রাখবো আমরা? আইজিএম এর সম্পর্ক রাখবো। এবং সেকেন্ডারি ইমিউন রেসপন্সের সঙ্গে সবসময় কার সম্পর্কের কথা চিন্তা করব? আইজিজি এর সম্পর্কের কথা চিন্তা করব। ঠিক আছে? তাহলে প্রিডমিন্যান্ট কি হবে? সেকেন্ডারিতে আইজিজি, প্রাইমারিতে আইজিএম। অলওয়েজ মনে রাখবেন প্রাইমারি এর ক্ষেত্রে আইজিএম এর কথাটা মাথায় রাখবেন সবার আগে। এবং সেকেন্ডারির ক্ষেত্রে আইজিজি এর কথাটা মাথায় রাখবেন। এখন দেখেন আগের এখন লিস্টে আগের কোশ্চেন প্রিডমিন্যান্ট না, আগের কোশ্চেন প্রিডমিন্যান্ট ছিল না, আগের কোশ্চেন ইনক্রিজ ছিল, ইনক্রিজ হ্যাঁ। কিন্তু আমি আপনাকে এই মানে পরীক্ষা উপযোগী তথ্য বলতেছি। আপনি প্রাইমারির ক্ষেত্রে মাথায় রাখবেন আইজিএম এর কথাটা মাথায় রাখবেন অলওয়েজ। সেকেন্ডারির ক্ষেত্রে আইজিজি এর কথাটা মাথায় রাখবেন হ্যাঁ। কোশ্চেন আসলে বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে করা যায়। কিন্তু অলওয়েজ প্রাইমারির সাথে আইজিএম এর রিলেশন থাকবে, সেকেন্ডারির সাথে আইজিজি এর রিলেশন থাকবে এবং এটাই পরীক্ষা উপযোগী তথ্য হিসেবে কাজে লাগবে। ঠিক আছে? ওকে, নেক্সট অপশনে চলে আসি। দেখেন প্রাইমারি ইমিউন রেসপন্স নিয়ে আমাদের একটা সিম্পল কিছু কোশ্চেন ছিল। এই কোশ্চেনটা আপনারা সবাই সিম্পলি পেরেছেন আমার বিশ্বাস। যেমন হচ্ছে ল্যাগ টাইম নিয়ে কোশ্চেন আছে। ল্যাগ টাইম প্রাইমারিতে 5 থেকে 10 দিন থাকবে। মানে ওখানে যদি 7 থেকে 10 দিন, 5 থেকে 10 দিন দিলে এটা ট্রু দিবেন আপনারা হ্যাঁ। আচ্ছা। তারপরে দেখেন ডমিনেটেড বাই আইজিএম আমি আগেই বলছি যে প্রাইমারি ক্ষেত্রে অলওয়েজ আপনি সম্পর্ক রাখবেন কার সাথে? আইজিএম এর সাথে সম্পর্ক রাখবেন। কিন্তু দুইটাই প্রোডিউস হবে, দুইটাই থাকবে, দুইটাই প্রেজেন্ট থাকবে কিন্তু আমরা সম্পর্কটা বেশি রাখবো সবসময় হচ্ছে আইজিএম এর সাথে কারণ আইজিএম হচ্ছে প্রিডমিনেন্ট। ঠিক আছে? মেমোরি সেল আমরা জানি যে সেকেন্ডারি ইমিউন রেসপন্সে থাকে এবং অ্যামাউন্ট অফ অ্যান্টিবডি প্রোডাকশন এখানে হচ্ছে হাই। এটা হচ্ছে ভুল হবে। আমরা বলেছি অ্যান্টিবডি সবসময় বেশি প্রোডাকশন হবে সেকেন্ডারিতে কারণ মেমোরি সেল থাকবে আইজিজি। ঠিক আছে? ওকে। দেখেন আমি এই কয়েকটা কোশ্চেন নিয়ে দমদম করে আলোচনা করতেছি কারণ এই কোশ্চেনগুলো সম্পর্কে আমি পূর্বে যত মানে ক্লাসের মধ্যে যত আলোচনা করছি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কোশ্চেনগুলো চলে আসছে। এজন্য আমি এই কোশ্চেনগুলো আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি যেন আপনাদের মানে যে আমাদের এই রিকভারি ব্যাচে আপনারা যে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দিয়ে আপনাদের তো ভুলগুলো আপনাদের তো জায়গাগুলো তো রিকভার করতে হবে তাই না? যারা যেখানে যেখানে ভুল করেছেন সঙ্গে সঙ্গে যেন রিকভার হয়ে যায়। এজন্য একটু দেখাই দেওয়া। ওকে, ওকে। তাহলে আমরা চলে আসি সাইটোকাইন রিলিজ। দেখেন আপনাদের কাছে মনে হতে পারে যে এই কোশ্চেনটা খুবই কঠিন কোশ্চেন ছিল ভাই। এই কোশ্চেনটা আমি অ্যানসার দিতে পারিনি। তাহলে দেখেন আমরা যে ক্লাসগুলো মানে ক্লাস 2 এই পর্যন্ত করেছি এই ক্লাসটুকু আলোকে আমি যদি বলি সাইটোকাইন রিলিজ ফ্রম ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ থেকে কি আসে আপনার মনে আছে? আমি আপনাদেরকে পড়াইছিলাম যে 6 1 TNF আলফা একসাথে পড়াইছিলাম। আর নিচে লিখছিলাম ইন্টারলিউকিন 12, ইন্টারলিউকিন 23 আর ইন্টারলিউকিন 8 তাই না? এভাবে আমি আপনাদেরকে পড়াইছিলাম মনে আছে? আশা করি মনে আছে। তো দেখেন এই চিন্তা করে যদি আপনি অ্যানসার করেন তাহলে দেখেন ইন্টারলিউকিন 4 সরি 1 ইন্টারলিউকিন 6 ইন্টারলিউকিন 12 23 তাই তিনটা অ্যানসার হচ্ছে। ইন্টারলিউকিন 4 কোথা থেকে আসে এটা কি আমি আপনাকে পড়াইছিলাম? হ্যাঁ, আমি আপনাকে পড়াইছি ইন্টারলিউকিন 4 কোথা থেকে আসে। আমি আপনাকে বলেছিলাম যে দেখেন TH2 এই TH2 কি রিলিজ করে? ইন্টারলিউকিন 4 রিলিজ করে, 5 রিলিজ করে এবং ইন্টারলিউকিন 4 5 কি করে? বি সেলকে অ্যাক্টিভেশন করে। মনে পড়ছে? মিলাইতে পারতেছেন কিনা? আমাকে একটু রেসপন্স করেন। আপনারা ধরতে পারতেছেন কিনা? এগুলো মিলাইতে পারতেছেন কিনা? কারণ এই সাইটোকাইনের এই যে কোরিলেট করে যদি আপনি না পারেন আপনি কখনোই পারবেন না। ওকে? যদি মিলাইতে পারেন তাহলে আপনার জন্য সুসংবাদ। ঠিক আছে? আর যদি মিলাইতে না পারেন তাহলে আপনার মনোযোগের অভাব। আপনাকে আরো বেশি মনোযোগী হতে হবে। ঠিক আছে? তাহলে দেখেন আমরা এই যে 14 নম্বর কোশ্চেনটা এখানে দেখানোর মানে কি? আপনারা মানে অনেকেই মানে আমি বুঝলাম না যে আপনারা এখানে কেউ মানে কমপ্লেইন করতেছেন। আপনি এই যে 14 নম্বর কোশ্চেন যদি আমি আপনাকে এখানে না দেখাই, আপনার গ্যাপ পূরণ হবে কিভাবে? আপনি রিকভারি ব্যাচে এসেছেন, আপনি আগে একটা এক্সাম দিয়েছেন। এক্সাম দিতে আপনার কিছু গ্যাপ থাকবে। আপনি এক্সামে তো সম্পূর্ণ মার্কস আপনি পাবেন না। আপনি কিছু জায়গায় ভুল থাকবে। আমরা তো আলোচনার মাধ্যমে এই ভুলগুলো পূরণ করব। আমরা তো গ্যাপগুলো পূরণ করার জন্য রিকভারি ব্যাচে এসেছি, তাই না? তাহলে আমি যদি এই কথাটা এখানে আলোচনা না করি তাহলে আপনার গ্যাপ পূরণ হবে কিভাবে? আমি তো প্রত্যেকটা অপশন আমি আপনাকে পড়াইছি। এরপরে যদি আমি আপনাকে এটা নিয়ে আলোচনা না করি, এই কোশ্চেনটা যদি আপনাকে ভুলটা না ধরাই দিই, আপনার গ্যাপ পূরণ হবে কিভাবে? গতানুগতিক সাধারণ ক্লাসের মতো হয়ে যাবে তো সেটা দেন। ওকে, তাহলে আমাদের 2 নম্বরটা ফলস, বাকিগুলো আমাদের ট্রু হবে। আশা করছি আমরা বুঝতে পেরেছি। যদিও আমাদের এক্সপ্লেনেশন এর মধ্যে এত বড় ছক দেওয়া আছে। তাহলে আপনারা একটু আগে রেসপন্স করেন তো এই ছকটা আপনি পুরোপুরি না পড়েও কি এটা অ্যানসার করতে পেরেছেন কিনা? এটা অ্যানসার করতে আপনার এই ছক পড়ার কোনো প্রয়োজন আছে কিনা? এইজন্যই আপনার এই ছকটা পড়ানোর মানে দাগানোর সময় আমি বলেছি এই ছকের পাশে একটা টিক চিহ্ন দিতে। কারণ আপনি এই ছকটা না পড়লেও আপনি এটা অ্যানসার করতে পারবেন যদি আমার এই ট্রিক্সগুলো আপনি ফলো করতে পারেন। ঠিক আছে? ওকে, নেক্সটে চলে আসেন। দেখেন প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন হিসেবে কে কাজ করে? আমি কি এটা পড়াইছি আপনাদেরকে? আমি কি যখন আপনাদেরকে পড়াইছিলাম ম্যাক্রোফেজের ভিতরে যে সাইটোকাইনগুলো তখন এই তিনটাকে একত্রে আমি লিখছিলাম যে ফিভার আর হচ্ছে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন। তাহলে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন হিসেবে কি কাজ করে? 61 TNF আলফা, তাই না? তাহলে দেখেন 61 তাহলে 1 6 এখন TNF আলফা নাই। তাহলে এখানে ফলস হবে কোনটা? ইন্টারলিউকিন 2 আর ইন্টারলিউকিন 10 এখানে হচ্ছে ফলস হবে। এখন দেখেন ইন্টারলিউকিন 12 এখানে ট্রু দেওয়া আছে। প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন হিসেবে। এখন সমস্যা হচ্ছে আপনি আপাতত এই 3টা মনে রাখেন, হ্যাঁ? কারণ সাইটোকাইন নিয়ে যদি 2টা কোশ্চেন আসে, ধরেন 2টা কোশ্চেন আসছে, 2টা কোশ্চেন স্টেম কয়টা? অপশন 10টা স্টেম। সো আপনি যত ভালোই সাইটোকাইন পড়ে যান না কেন, এই 10টার মধ্যে 10টা আপনার ঠিক হবে না। আপনি যদি 8টা ঠিক করতে পারেন, বা 9টা ঠিক করতে পারেন, আপনি মনে করেন যে মোর দ্যান এনাফ। কারণ এই সাইটোকাইনের কাজগুলো আমাদের লেন্সে আপনারা খুলে দেখবেন। লেন্সে এক পেজে একটা সাইটোকাইনের নতুন কাজ আবিষ্কার করে দিয়েছে। একসাথে কোথাও দেওয়া নাই। ঠিক আছে? এক পেজ এখন স্যার কোন পেজ থেকে কোশ্চেন করবে আপনি জানেন না। ঠিক আছে? সো আপনি 10 এ 10 কখনোই পাবেন না বা আপনার চান্স পাওয়ার জন্য 10 এ 10 এর প্রয়োজনও নাই। হ্যাঁ? যদিও এখানে ইন্টারলিউকিন 12 এখানে ট্রু দিয়েছে, লেন্সে কোথাও কোথাও লেখা আছে ইন্টারলিউকিন 12 প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন হিসেবে কাজ করতে পারে। এখন এটা আপনার খুব বেশি মাথায় রাখার দরকার নাই। আপনি 61 TNF আমি যেটা বলেছি ওটা মাথায় রাখবেন। একটা অপশন ভুল হলেও কোনো সমস্যা নাই। আপনার এক্সট্রা নেওয়ার দরকার নাই। ওকে। এটা আপনি ট্রু বা ফলস 2টা অ্যানসার হতে পারে। এখন স্যার কোন পেজ থেকে কোশ্চেন করছে আপনি জানেন না। সো আমি এখানে যদিও ফলস দিয়েছি কিন্তু এটা ট্রু হিসেবে হইতে পারে। কোন জায়গায় বলা আছে। তবে আমার কাছে মনে হয় যে আপনার এত বেশি প্রেশার নেওয়ার দরকার নাই। আপনি 61 TNF আলফা এই তিনটা মনে রাখবেন আপাতত। ঠিক আছে? ওকে, আমাদের নেক্সট যে টপিক সেটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন। খুব ইম্পোর্টেন্ট, খুব ইম্পোর্টেন্ট। আপনারা আমি বিভিন্ন আলোচনা করেছি যে অ্যান্টিজেন প্রেজেন্টেশন হিসেবে 3 জন কাজ করে এবং ইতিপূর্বে যত কোশ্চেন আসছে বিসিএস খুব সিম্পল কোশ্চেন যে ফলোইং সেলস আর ইনভলভড ইন অ্যান্টিজেন প্রেজেন্টেশন। জাস্ট 3টা সেলের নাম। কিন্তু ভাই রিস্ক নেওয়া যাবে না, হ্যাঁ? তাহলে এই 3টা সেলের নাম তো আপনি পড়বেন পাশাপাশি কিছু এসবিআই রিলেটেড তথ্য সবসময় থাকে। যেটা ফাইনাল পরীক্ষায় আসার মতো। তাহলে ওই এসবিআই রিলেটেড তথ্যটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে ম্যাক্রোফেজ যদি কোশ্চেনে আসে মোস্ট অ্যাবান্ডেন্ট এপিসি কোনটা? তাহলে আপনাকে অ্যানসার দিতে হবে ম্যাক্রোফেজ। যদি কোশ্চেনে আসে প্রাইমারিলি রেসপন্সিবল ফর অ্যাক্টিভেটিং নেইভ টি সেল তাহলে আপনাকে অ্যানসার দিতে হবে ডেনড্রাইটিক সেল, হ্যাঁ? যদি কোশ্চেনে আসে লেস অ্যাক্টিভ এপিসি তাহলে আপনাকে অ্যানসার দিতে হবে বি লিম্ফোসাইট। তাহলে এরকম করে যদি এসবিআই রিলেটেড কিছু তথ্য আমি দিয়ে দিলাম এটা আপনারা অবশ্যই লিখে নেবেন, স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আচ্ছা, এবার আসেন ম্যাক্রোফেজ নিয়ে আমাদের ডিটেইলস আলোচনা হয়ে গেছে। এবার ডেনড্রাইটিক সেল নিয়ে দুটি কথা বলবো, হ্যাঁ? ডেনড্রাইটিক সেল নিয়ে দুটি কথা। এখন দেখেন ডেনড্রাইটিক সেল নিয়ে অনেকগুলা কথা আমাদের লেন্সে লেখা আছে। আসলে আমরা এত কথার মোদ্দা কথা হচ্ছে 2টা। মোদ্দা কথা 2টা কি? এই যে এই 2টা হচ্ছে মোদ্দা কথা। হ্যাঁ? যদি মানে লেন্সে বলা আছে যে ম্যাক্রোফেজ এবং ডেনড্রাইটিক সেল। ম্যাক্রোফেজ এবং ডেনড্রাইটিক সেল 2টা সেল সেম সেল। একই রকম কাজ করে কিন্তু 2টা স্পেশাল কাজ, যে 2টা স্পেশাল কাজ ম্যাক্রোফেজ করতে পারে না শুধুমাত্র ডেনড্রাইটিক সেল করে। ওই 2টা কাজের কথা মনে রাখতে হবে। তাহলে কোশ্চেন কিভাবে আসবে? মনে রাখবেন যে শুধু ডেনড্রাইটিক সেল দিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা কম।
তাহলে দুইটা কাজ ডেনড্রাইটিক সেল করতে পারে কিন্তু ম্যাক্রোফেজ পারে না। তাহলে এই ম্যাক্রোফেজের কাজে মানে কোশ্চেন চলে আসবে এরকম যে ফিচার অফ ম্যাক্রোফেজ। ফিচার অফ ম্যাক্রোফেজ দিয়ে 5টা কাজ দেওয়া থাকবে, তার মধ্যে হয়তো একটা বা দুইটা ডেনড্রাইটিক সেলের স্পেশাল কাজ দুইটা দেওয়া থাকবে যেটা আমাদের ফলস অ্যান্সার করতে হবে। এখানে বহুত কথা লেখা আছে, সব দরকার নাই। আপনি শুধু জানেন যে এখানে দুইটা কাজ কি, যে দুইটা কাজ ডেনড্রাইটিক লিখে নিতে পারেন যে এই দুইটা কাজ ডেনড্রাইটিক সেল করতে পারে, ম্যাক্রোফেজ পারে না। এভাবে লিখবেন, হ্যাঁ ম্যাক্রোফেজ পারে না। তাহলে এক নম্বর কাজ কি, প্রাইমারিলি রেসপন্সিবল ফর অ্যাক্টিভেটিং নেইভ টি সেল। এখন আসেন, হোয়াট ইজ নেইভ টি সেল? একটা সৈনিক যখন সেনাবাহিনীতে জয়েন করে তাকে আমরা কোথায় পাঠাই? তাকে আমরা ট্রেনিং এ পাঠাই। সে ট্রেনিং এ যায়, ট্রেনিং থেকে 1 বছরের ট্রেনিং শেষে সে ফেরত আসে। তাহলে যেই সৈনিক তার ট্রেনিং কমপ্লিট কিন্তু সে কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি তাকে বলবো আমরা নেইভ সৈনিক। মানে হচ্ছে যেই টি সেলের ট্রেনিং কমপ্লিট মানে ম্যাচুরেশন কমপ্লিট। তাহলে যেই টি সেলের ম্যাচুরেশন কমপ্লিট কিন্তু কোনো যুদ্ধে অংশগ্রহণ করে নাই। যুদ্ধে অংশগ্রহণ করে মানে কি, কোনো অ্যান্টিজেনের সাথে মারামারি করে নাই, কোনো অ্যান্টিজেনের এক্সপোজারে আসে নাই, হ্যাঁ? তাহলে সেই ধরনের টি সেলকে আমরা বলতেছি কি, নেইভ টি সেল। সেই ধরনের টি সেলকে আমরা কি বলবো? নেইভ টি সেল, হ্যাঁ? তাহলে ম্যাচুরেশন কমপ্লিট বাট নো অ্যান্টিজেন এক্সপোজার, এই ধরনের টি সেলকে আপনি কি বলবেন? নেইভ টি সেল। এরকম একটা সদ্য ট্রেনিং প্রাপ্ত নেইভ টি সেলের কাছে প্রথমবার যখন ডেনড্রাইটিক সেল মানে প্রথমবার অ্যান্টিজেন প্রেজেন্টেশন হবে, সেই কাজটা করতে পারবে শুধুমাত্র ডেনড্রাইটিক সেল। ওকে? আচ্ছা, এবং ২ নম্বর কাজ যেটা, সেটা হচ্ছে ক্রস প্রেজেন্টেশন করতে পারবে। ক্রস প্রেজেন্টেশন মানে হচ্ছে আপনারা সবাই জানেন MAC2 এর মাধ্যমে CD4 সেলের কাছে প্রেজেন্ট করে, MAC1 এর মাধ্যমে CD8 সেলের কাছে প্রেজেন্ট করে, হ্যাঁ? আচ্ছা, তো দেখেন ডেনড্রাইটিক সেলটা APC, সো তার MAC2 থাকবে এবং সেটা নিউক্লিয়েটেড সেলও বটে, সেহেতু তার MAC1 থাকবে। তাহলে ডেনড্রাইটিক সেল একই সাথে একটা অ্যান্টিজেনকে CD4 মানে MAC2 এর মাধ্যমে CD4 সেলের কাছে প্রেজেন্ট করে, আবার MAC1 এর মাধ্যমে CD8 সেলের কাছে প্রেজেন্ট করে। দিস ইজ কল্ড ক্রস প্রেজেন্টেশন, হ্যাঁ? তাহলে একই সাথে একটা অ্যান্টিজেনকে MAC2 এর মাধ্যমে CD4 সেলের কাছে প্রেজেন্ট করতেছে, আবার ওই একই অ্যান্টিজেনকে MAC1 এর মাধ্যমে CD8 সেলের কাছে প্রেজেন্ট করতেছে। দিস ইজ কল্ড ক্রস প্রেজেন্টেশন। এই কাজটা ডেনড্রাইটিক সেল ছাড়া আর কেউ পারবে না। এখন আপনার জন্য পরীক্ষার জন্য এতটুকুই যথেষ্ট। এখন আপনি যদি মনে করেন যে ভাই মানে আমি এখন যেটা বলছি সেটা নাইস টু নো, যে ভাই ক্রস প্রেজেন্টেশন তাহলে তো ম্যাক্রোফেজ কেন পারে না? ম্যাক্রোফেজের তো MAC1 2 দুইটাই আছে। এটা নাইস টু নো, না জানলে চলবে এটা, হ্যাঁ? এখানে বলা আছে কিছু এন্ডোজোমাল অ্যান্টিজেন আছে। এই সাম স্পেশাল ফিচার, হ্যাঁ? এই কিছু এন্ডোজোমাল অ্যান্টিজেন আছে যেটা ডেনড্রাইটিক সেলের মধ্যে থাকে, যেটা ম্যাক্রোফেজে থাকে না। এটা আপনার জানার দরকার নাই। হ্যাঁ, পরীক্ষার হলে আসবে না ওইটা। পরীক্ষার হলে আসবে এরকম করে যে ম্যাক্রোফেজের ফিচারের মধ্যে এই দুইটা যেকোনো একটা ঢুকাই দিবে। তখন আপনাকে এটা কি দিতে হবে? এটা ফলস দিতে হবে তখন। বুঝা গেছে? আমার কথা বুঝতে পারছেন কিনা? একটু রেসপন্স করেন প্লিজ। থ্যাংক ইউ। তো ডেনড্রাইটিক সেল শেষ। এখানে জাস্ট একটু মনে রাখবেন যে ডেনড্রাইটিক সেল এপিসি হিসেবে কাজ করে, বাট ফলিকুলার কথাটা যদি লেখা থাকে সে কিন্তু অ্যান্টিজেন প্রেজেন্টেশন করবে না। এই কথাটুকু জানলে হবে, হ্যাঁ? ফলিকুলার ডেনড্রাইটিক সেল এপিসি হিসেবে কাজ করে না। দেখেন আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট অ্যাবান্ডান্ট। মোস্ট অ্যাবান্ডান্ট মানে সবচেয়ে বেশি পরিমাণে কাজ করে। কে কাজ করবে তখন? এটা হচ্ছে ম্যাক্রোফেজ কাজ করবে, হ্যাঁ? এই এসবি এর মানে উপযোগিতা ৩টা তথ্য আমি আপনাদেরকে দিয়েছি রেড কালার দিয়ে। এই ৩টা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, হ্যাঁ? আচ্ছা, দেখেন এই কোশ্চেনের এক্সপ্লেনেশন আমি কিন্তু অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম। যখন আমি আইজিজি ইন ডিটেইলস আপনাদেরকে পড়াইছি তখন কিন্তু আমি বলেছি আইজিজি কেন প্লাসেন্টা ক্রস করে, এটা হচ্ছে আপনাদের অবস দত্তে আর এই আইসোমিউলাইজেশনে ওই চ্যাপ্টারে দেওয়া আছে স্মলার সাইজের কারণে। দেখেন যদি আপনি এটা না জানেন বা না পড়েন আপনার পক্ষে কিন্তু মানে কোশ্চেন অ্যান্সার করাটা একটু ডিফিকাল্ট হতে পারে আপনার জন্য, হ্যাঁ? ওকে। আচ্ছা, নিচে চলে আসি ট্রান্সপ্লান্ট ইমিউনিটি। এটা আপনাদের জন্য খুব বেশি ডিটেইলসে যাব না। কিন্তু একটা বেসিক একটা ওভারভিউ আপনাদেরকে জানতে হবে এই ট্রান্সপ্লান্ট ইমিউনিটি সম্পর্কে, হ্যাঁ? আচ্ছা, চলে আসেন আপনারা ট্রান্সপ্লান্ট ইমিউনিটি নিয়ে। ট্রান্সপ্লান্ট ইমিউনিটি কি? তার আগে আমাদেরকে বুঝতে হবে গ্রাফটিং। হোয়াট ইজ গ্রাফটিং? গ্রাফটিং এর টাইপস গুলো কি কি? তো আপনারা জানেন যে 4 ধরনের গ্রাফটিং আছে। যদি একই মানুষের হয় অটোগ্রাফট। এখন আইসোগ্রাফটের পাশে এই কথাটা লিখে নিবেন, হ্যাঁ? সিনজেনেইক গ্রাফট। এটা লেন্সে মানে এক্সট্রা নাম হিসেবে দেওয়া আছে। সো এটা একটা চমৎকার কোশ্চেন হতে পারে সিনজেনেইক। এখন সিন মানে কি? সিন মানে কিন্তু একই, একই বা সেম, হ্যাঁ? তাহলে যেমন আমরা বলি যে সিনার্জিস্টিক ইফেক্ট মানে কি একই ধরনের ইফেক্ট। তাহলে সিনজেনেইক মানে কি? সিনজেনেইক মানে একই জিন সম্পন্ন, হ্যাঁ? যেমন আইডেন্টিক্যাল টুইন বা মোনোজাইগোটিক টুইনের ক্ষেত্রে কিন্তু হবে সিনজেনেইক গ্রাফট, হ্যাঁ? কারণ তাদের জেনেটিক কনস্টিটিউয়েন্ট সেম, সো সিনজেনিক গ্রাফট হবে। অ্যালোগ্রাফট মানে সেম স্পেসিস, ধরেন 2 টা মানুষ। ইভেন ডাইজাইগোটিক টুইনের ক্ষেত্রেও কিন্তু অ্যালোগ্রাফট হবে। কারণ ডাইজাইগোটিক টুইনের ক্ষেত্রে আপনারা জানেন যে আলাদা, আলাদা স্পার্ম আলাদা, আলাদা ওভাম দিয়ে ফার্টিলাইজেশন হয়। এজন্য এদের জেনেটিক কনস্টিটিউয়েন্ট সেম থাকে না। সো অ্যালোগ্রাফট মানে সেম স্পেসিস, স্পেশালি আপনাকে ডাইজাইগোটিক টুইনের কথা মনে রাখতে হবে, হ্যাঁ? ডাইজাইগোটিক টুইন। কারণ যদি মোনোজাইগোটিক টুইন হয় তাহলে আইসোগ্রাফট, আর ডাইজাইগোটিক টুইন হলে হবে অ্যালোগ্রাফট। ডিফারেন্ট স্পেসিস হলে সেটা হবে জেনোগ্রাফট। ওকে? তাহলে আমাদের মনে রাখতে হবে অটোগ্রাফট আর আইসোগ্রাফট এই দুইটাতে কিন্তু রিজেকশন হবে না, মনে রাখবেন, হ্যাঁ? কোন রিজেকশন হবে না কোথায়, কোথায়? অটোগ্রাফট এবং আইসোগ্রাফট, হ্যাঁ? ওকে। এখন আসেন ট্রান্সপ্লান্ট রিজেকশন। ট্রান্সপ্লান্ট রিজেকশনের ক্ষেত্রে 4 টা ধরন আছে। হাইপার অ্যাকিউট, অ্যাকিউটের মধ্যে 2 টা, সেলুলার ভাস্কুলার আর একটা ক্রনিক। এখন আমি আপনাকে একটা সিনারিও বলতেছি। ছোটবেলায় আপনি আমাকে রক্ত দিয়েছিলেন ধরেন। ছোটবেলায় আপনি আমাকে রক্ত দিয়েছিলেন। কিন্তু রক্ত দেওয়ার পরপরই কি হইছে? রক্ত দেওয়ার পরপরই হচ্ছে একটা রিঅ্যাকশন হইছে। রক্ত দেওয়ার পরপরই আচ্ছা, রক্ত দেওয়ার পরপরই রিঅ্যাকশন হইছে। আমার শরীরে রিঅ্যাকশন হওয়া মানে কি? মানে এটা হচ্ছে আপনার শরীরের কোন সেলের একটা কম্পোনেন্ট আমার শরীরে কি হিসেবে প্রেজেন্ট করছে? অ্যান্টিজেন হিসেবে প্রেজেন্ট করছে এবং আমার শরীরে ওইটার এগেইনস্টে ১ম এ একটা অ্যান্টিবডি তৈরি হইছে। তার মানে তো মানে রিঅ্যাকশন হইছে, তাই না? তো রিঅ্যাকশন হওয়ার পরে এই অ্যান্টিবডিটা কি হইছে? কিছুদিন পরে এটা রিপ্লেস হয়ে আইজিজি হিসেবে মেমোরি সেল হিসেবে আমার শরীরে থেকে গেছে। তাহলে ক্লাস সুইচিং হইছে, মেমোরি সেল হিসেবে আমার শরীরে থেকে গেছে। ওকে? তাহলে দেখেন, তাহলে আমার শরীরে কিন্তু আপনার সেলের এগেইনস্টে আইজিজি তৈরি হলো। আইজিজি তৈরি হলো। কোনটা মনোজাইগোটিক আর কোনটা ডাইজাইগোটিক? মনোজাইগোটিক হচ্ছে অটো আ সিনজেনিক গ্রাফট বা আইসোগ্রাফট হচ্ছে মনোজাইগোটিক, হ্যাঁ? আর অ্যালোগ্রাফট হচ্ছে ডাইজাইগোটিক টুইন। ওকে। তাহলে আমি যেটা বলতেছিলাম, হ্যাঁ, দেখেন এখানে বলা হচ্ছে যে আমার শরীরে তখন কি হিসেবে থাকলো? আমার শরীরে মেমোরি সেল হিসেবে আইজিজি হিসেবে থেকে গেল। আপনার শরীরের অ্যান্টিজেনের এগেইনস্টে। এখন দেখেন বড় হয়ে আপনি আমাকে যখন একটা কিডনি দিতে গেলেন, কিডনি দেওয়ার সাথে, সাথে উইদিন মিনিটস টু আওয়ার্স কিডনিটা রিজেকশন হয়ে গেল। কেন কিডনিটা রিজেকশন হয়ে গেল ভাই? কারণ আমার শরীরে আপনার শরীরের সেলের এগেইনস্টে অর্থাৎ এই অ্যান্টিজেনের এগেইনস্টে আগে থেকে একটা অ্যান্টিবডি তৈরি হওয়া ছিল। অর্থাৎ আপনার শরীরের সেল যখন আমার শরীরে আবার প্রবেশ করছে, তখন এটা একদম র‍্যাপিডলি খুবই দ্রুত আপনার ওই অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে আপনার অ্যান্টিজেনটাকে মেরে ফেলছে, অর্থাৎ আপনার সেলটাকে মেরে ফেলছে। তাহলে ডিউ টু প্রিফর্মড অ্যান্টিবডি, তাহলে মানে আমার শরীরে গেছে প্রিফর্মড অ্যান্টিবডি থাকার কারণে খুব দ্রুত যে মেরে ফেলছে। ঠিক আছে? তাই এটা টাইপ 2 হাইপারসেনসিটিভিটি। তাহলে এটা হচ্ছে হাইপার একক রিজেকশন অতি দ্রুত হবে। তাহলে হাইপার একক রিজেকশনের ট্রিটমেন্ট কি রে ভাই? হাইপার একক রিজেকশনের ট্রিটমেন্ট হচ্ছে কোন ট্রিটমেন্ট নাই। ওর কাছ থেকে নেওয়া যাবে না, সহজ কথা। ছোটবেলায় যেহেতু একবার রিঅ্যাকশন হইছিল, তার মানে আমার শরীরে একটা অ্যান্টিবডি তৈরি আছে, দিলে রিজেকশন হয়ে যাবে। সো তার ক্ষেত্রে কোন চিকিৎসা নেওয়া যাবে না। তার ক্ষেত্রে কোন মানে গ্রাফট নেওয়া যাবে না সেখান থেকে। এবার আসেন অ্যাকুটের মধ্যে 2 টা। একটা সেলুলার, একটা ভাস্কুলার। সেলুলার মানে কি? সেলুলার মানে সেল। তাহলে সেল যেহেতু সেহেতু টাইপ 4 হাইপারসেনসিটিভিটি। আপনারা সবাই জানেন। আমি একটু পরে পড়াবো হাইপারসেনসিটিভিটি। আস্তে শোনা যাচ্ছে। আমি তো মাইক্রোফোনটা একদম মুখের কাছে নিয়ে বলতেছি। আমার মনে হয় যে আপনি যদি হেডফোন লাগান তাহলে একটু বেটার কোয়ালিটি আসতে পারে। সবার ক্ষেত্রে কি আস্তে শোনা যাচ্ছে? একটু রেসপন্স করেন তো। ওকে, একদম ঠিকই শোনা যাচ্ছে। ওকে। তাহলে দেখেন আমি যেটা বলতেছিলাম অ্যাকুট সেলুলার রিজেকশন। সেলুলার মানে কি? সেল মিডিয়েটেড হবে। তাহলে সেল মিডিয়েটেড হাইপারসেনসিটিভিটিতে আমাদের কি কাজ করে? CD4, CD8 ইভেন এখানে কিন্তু ম্যাক্রোফেজও কাজ করবে। আমরা জানি একটু পরে আমরা দেখব সেল মিডিয়েটেড হাইপারসেনসিটিভিটিতে কিন্তু ম্যাক্রোফেজ কাজ করে। ঠিক আছে? আচ্ছা। আর ভাস্কুলারের ক্ষেত্রে কি অ্যান্টিবডি এন্ড কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। তাহলে দেখেন এই দুইটার ক্ষেত্রে চিকিৎসা আছে কিন্তু। এই দুইটার ক্ষেত্রে কি আছে? চিকিৎসা। কি চিকিৎসা আছে? রিসিপিয়েন্টের শরীরে ওকে আরো বেশি ইমিউনো সাপ্রেস করতে হবে। ওকে রিসিপিয়েন্টের শরীরে আরো বেশি ইমিউনো সাপ্রেস করতে হবে। ঠিক আছে? অ্যাকুট সেলুলার, অ্যাকুট ভাস্কুলার। আর লাস্ট ওয়ান ক্রনিক। ক্রনিকটা মনে রাখবেন যে কিছু নন ইমিউন মেকানিজমের কারণে হতে পারে, যেমন অনেক দিন থেকে যদি হাইপারটেনশন, হাইপারলিপিডেমিয়া এগুলো হলে হতে পারে। তখন এই চিকিৎসা কি ওই যে ওইগুলা অর্থাৎ হাইপারটেনশন, হাইপারলিপিডেমিয়া এগুলাকে কন্ট্রোল করতে হবে, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে ট্রান্সপ্লান্ট রিজেকশন। ট্রান্সপ্লান্ট রিজেকশন।
ওকে, নেক্সট আসেন মেকানিজম অফ গ্রাফট রিজেকশন। এখানে খুব বেশি পড়া লাগবে না, এখানে জাস্ট একটা করে লাইন কোন কোন অর্গানে টি সেল মিডিয়েটেড রিঅ্যাকশন হয় এবং কোন কোন অর্গানে অ্যান্টিবডি মিডিয়েটেড রিঅ্যাকশন হয়। জাস্ট এই দুইটা লাইন পড়লে হবে। এই গ্রাফের মধ্যে আপনাকে খুব বেশি পড়ার দরকার নাই। এই আমি তো ৫ বার বললাম আইসোগ্রাফট, এখনো সেই গ্রাফটি পড়েছেন? কিন্তু এখানে তো সুন্দর করে লেখা আছে তো। এই যে দেখেন যে আইসোগ্রাফ আমি বলতেছি আইডেন্টিক্যাল টুইন বা মোনোজাইগোটিক টুইন। এখন মোনোজাইগোটিক টুইন মানে আইডেন্টিক্যাল টুইন তো। আর অ্যালোগ্রাফট হচ্ছে দেখেন এটা হচ্ছে ডাইজাইগোটিক টুইন বা সেমি স্পেসিস এর ক্ষেত্রে। আচ্ছা, প্রিভেনশন অফ গ্রাফট রিজেকশন, একটা গ্রাফট রিজেকশন প্রিভেনশন হওয়ার জন্য আমরা কি কি মেজার্স নিতে পারি? তাহলে একটা ট্রান্সপ্লান্ট করার আগে আমরা 4টা টেস্ট করি। 4টা টেস্টের নাম জানলে হবে। এখান থেকে মানে স্পেসিফিক পড়াশোনা এখান থেকে খুব বেশি লাগবে না আপনাদের। হ্যাঁ? আচ্ছা, খুব ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন ফর গাইনি। দেখেন আমাদের কিন্তু যখন আমি আপনাদেরকে সিলেবাস দেখাচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে মেটানোফিটাল ইমিউনোলজি, তার ফিটাস কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আপনাদের জন্য ইম্পোর্টেন্ট। যেমন একটা ফিটাসে কোন অ্যান্টিবডি থাকে এগুলো। হ্যাঁ? তো দেখেন আমরা বলতেছি যে ফিটাস তো একটা অ্যালোগ্রাফট, তাই না? অনেক সময় ব্লাড গ্রুপিং এক থাকে না মায়ের ক্ষেত্রে, তাই? মায়ের আর বাচ্চার। তো ফিটাস তো নিঃসন্দেহে একটা অ্যালোগ্রাফট। তাহলে ফিটাস একটা অ্যালোগ্রাফট হওয়ার সত্ত্বেও রিজেক্ট হয় না কেন? আমরা তো মানে গ্রাফট রিজেকশন পড়লাম। তাহলে একটা মানুষের মধ্যে আরেকটা মানুষ মায়ের পেটে বাচ্চা সেটা আবার অ্যালোগ্রাফট কিন্তু রিজেকশন হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে মনে রাখবেন আপনারা যে গ্রাফট রিজেকশনের জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করে হচ্ছে ম্যাটারনাল টি সেল। তো এই ম্যাটারনাল টি সেল প্লাসেন্টা ক্রস করে বাচ্চার শরীরে যাইতে পারে না। সহজ করে একটা মনে রাখবেন, দুইটা দেওয়া আছে, দুইটা মনে রাখতে হবে আপনাকে। হ্যাঁ? তাহলে একটা মনে রাখবেন যে প্লাসেন্টা ক্রস করে বাচ্চার শরীরে অর্থাৎ ফিটাসের শরীরে যাইতে পারে না ম্যাটারনাল টি সেল। সো ম্যাটারনাল টি সেল যেহেতু যাইতে পারে না সেহেতু ফিটাস রিজেকশন হবে না। খুব ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন আপনাদের জন্য। হ্যাঁ? এটা একটু মাথায় রাখবেন। এটা আমি অলরেডি পড়াইছি। এখন দেখেন এখানে বলা হচ্ছে 18 নম্বর কোয়েশ্চেনটা একটু খেয়াল করবেন। দেখেন রেনাল ট্রান্সপ্লান্টেশন বিটুইন নন আইডেন্টিক্যাল টুইন। আমাকে বলেন এবার নন আইডেন্টিক্যাল টুইন মানে কি? নন আইডেন্টিক্যাল টুইন মানে হচ্ছে ডাইজাইগোটিক টুইন। আর আমি আপনাদেরকে একটু আগে বলছি যে ডাইজাইগোটিক টুইনে কি হবে বলেন তো? ডাইজাইগোটিক টুইন হবে। এটা কি হবে ডাইজাইগোটিক টুইনে? অ্যালোগ্রাফট। থ্যাংক ইউ। ডাইজাইগোটিক টুইন আমাদের হচ্ছে অ্যালোগ্রাফট। আশা করছি আমরা ডিটেইলস পড়েছি এবং বুঝতে পারবো। আবার দেখেন এই কোয়েশ্চেনটা এখানে দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফিটাস অ্যালোগ্রাফট হওয়া সত্ত্বেও কেন রিজেকশন হয় না? আচ্ছা দেখি তো এই কোয়েশ্চেনের অ্যানসারটা আপনারা পারেন কিনা এখন? আমি বলব না, দেখি আপনারা পারেন কিনা? বি, থ্যাংক ইউ। এর আগে হয়তো অনেকেই ভুল করেছেন বা এই কোয়েশ্চেনটা আপনাদের কাছে নতুন ছিল যে ভাই এই কোয়েশ্চেনটা বুঝতে পারতেছি না। হ্যাঁ? আবার অনেকে তো এখন ইনশাআল্লাহ আপনারা পারবেন। হ্যাঁ? তাহলে আমি এটার ব্যাখ্যা অলরেডি বা ডিটেইলস পড়াইছি। সেটা হচ্ছে ম্যাচিউর টি সেল প্লাসেন্টা ক্রস করতে পারে না। ম্যাচিউর সেল প্লাসেন্টা ক্রস করতে পারে না। আচ্ছা, এখন এই 20 নম্বর কোয়েশ্চেন একটু ঝামেলা হইছে। হ্যাঁ? 20 নম্বর কোয়েশ্চেনটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম। যাই হোক চেঞ্জ হয় নাই। এটা আগের কোয়েশ্চেনই রাখছি। 20 নম্বর কোয়েশ্চেনটা আমি হচ্ছে যখন এরপরে একসাথে যখন সব কোয়েশ্চেন দেখাবো তখন আমি 20 নম্বর কোয়েশ্চেনটা একটু দেখাই দিবনি। 20 নম্বর কোয়েশ্চেনটা একটু মানে ভুল হয়েছে। কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি একটা এমসিকিউ কোয়েশ্চেন, ওটা এসবি এর মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ? আচ্ছা, এই কোয়েশ্চেনটা যেহেতু সামনে চলে আসলো এই কোয়েশ্চেনটা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ? তাহলে এই কোয়েশ্চেনটা আপনাদের কিন্তু দেখেন তো মনে পড়ে কিনা এটা কবেকার কোয়েশ্চেন? এটা কিন্তু জুলাই 2024 এর কোয়েশ্চেন। ঠিক আছে? জুলাই 2024 এর কোয়েশ্চেন। এখানে বলা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি ক্ষেত্রে কোনটা? তাহলে দেখেন মেমোরি সেল থাকবে। এটা সঠিক উত্তর অ্যাকচুয়ালি। ওকে, আমাদের 21 নম্বর কোয়েশ্চেন ছিল সেকেন্ডারি ইমিউন রেসপন্স নিয়ে। এটা খুবই সিম্পল কোয়েশ্চেন। এটা নিয়ে মনে হয় না খুব বেশি কিছু বলার আছে। আমরা সেকেন্ডারি প্রাইমারি ব্যাখ্যা অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি। আশা করি এটা নিয়ে সমস্যার কথা না। ওকে, আমরা এবার নেক্সট টপিক আমাদের হাইপার সেনসিটিভিটি এমন একটা টপিক যে টপিক থেকে কোশ্চেন মিস যাবে না। আপনি যেখানেই পরীক্ষা দেন, যেভাবেই পরীক্ষা দেন এই টপিক থেকে কোশ্চেন আসবেই ইনশাআল্লাহ। হ্যাঁ? এখন আপনারা আমাকে বলতে পারবেন দেখি কেমন মনে আছে? হাইপার সেনসিটিভিটি 4 টা টাইপস আছে। গাইনি স্পেশাল কোনটা? বলেন দেখি। গাইনি স্পেশাল কোনটা? গাইনি টাইপ 2। এই তো আপনারা বুঝে ফেলছেন। এবার আপনাদের টাইপ 2 থেকে কোশ্চেন এসেছে কিন্তু। হ্যাঁ? প্রতিবারই টাইপ 2 থেকে সাধারণত কোশ্চেন থাকে। সো আমাদেরকে এই টাইপ 2 সবগুলো আমরা পড়ব। আমরা কোন রিস্ক নিব না। হ্যাঁ? হাইপার সেনসিটিভিটি যেহেতু একটা পেইড কোশ্চেন থাকবে এখানে থাকবেই। সো এখান থেকে আমরা কোন রিস্ক নিব না। আচ্ছা, এক্সাম্পল এখান থেকে কি পড়ব ভাই? এখান থেকে 2 টা জিনিস। একটা হচ্ছে এক্সাম্পল আর একটা মেকানিজম। অনেক সময় আমরা যে কাজটা করি, ভুল করি যেটা, যে ভাই আমি এক্সাম্পল পড়ে চলে যাই শুধুমাত্র। এই মুখস্থ করে চলে যাই। তো ওখানে যে একটু ভিতর থেকে কোশ্চেন আসলে আপনি পারেন না। তাহলে আমি এখন আপনাদেরকে মেকানিজমটা পড়াবো এবং যেহেতু এটা পেইড কোশ্চেন সো আপনি অবশ্যই সিরিয়াস থাকবেন। ওই যে ওরকম একটা কনসেন্ট্রেশন, পিক লেভেল অফ কনসেন্ট্রেশন কাইন্ডলি আমি আপনার কাছ থেকে চাচ্ছি সামনে 10 মিনিট। ঠিক আছে? এখান থেকে পড়ে যাবেন মেকানিজম নিয়ে আপনার ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। বাসায় যেয়ে পড়া লাগবে না আর। তাহলে মেকানিজমটা আমরা চলে আসি। দেখেন আমরা সবাই জানি যে আমাদের 4 ধরনের হাইপার সেনসিটিভিটি আছে। টাইপ 1, 2, 3, 4। প্রথমে আসি টাইপ 1। তো টাইপ 1 এর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে একটা অ্যালার্জেন বা একটা অ্যান্টিজেন আমার শরীরে প্রবেশ করে। আপনারা একটু বলবেন, হ্যাঁ? তাহলে বলেন তো নরমালি একটা অ্যান্টিজেন প্রবেশ করলে কোন অ্যান্টিবডি আসার কথা? নরমালি একটা অ্যান্টিজেন আমার শরীরে প্রবেশ করলে কোন অ্যান্টিবডি আসার কথা? প্রাইমারি ইমিউন রেসপন্স এ। বলেন দেখি। সবাই বলেছেন আইজিএম। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমার নরমালি আসার কথা কিন্তু আইজিএম। ঠিক আছে? দেখেন কিন্তু দুর্ভাগ্যবশত এটা খুবই দুঃখের বিষয় যে আমার ক্ষেত্রে জেনেটিক্যালি প্রেডিসপোজড কিছু নির্দিষ্ট পার্টিকেলস এর এগেইনস্ট এ আমার আইজিএম না এসে দুর্ভাগ্যবশত আমার আইজিই চলে আসে। দেখেন এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সিমেন্টের ফ্যাক্টরিতে কাজ করে, তুলার গোডাউনে কাজ করে। তাদের কিন্তু ডাস্টে কোনো সমস্যা হয় না। কারণ কি তাদের শরীরে আইজিএম প্রোডাকশন হইছে। কিন্তু ভাই আমার শরীরে সমস্যা হয়। ওই দূর থেকে একটু ধুলা উড়লে আমার নাকের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়। কেন? কারণ আমার শরীরে আইজিই তৈরি হয়েছে। আইজিএম যদি তৈরি হতো তাহলে আমার সমস্যা ছিল না। আপনি চেঞ্জ করতে পারবেন? এটা কখনোই চেঞ্জ করতে আপনি পারবেন না এটা। এটা জেনেটিক্যালি প্রেডিসপোজড। অ্যালার্জি কারো কোনদিন ভালো হয় না। ঠিক আছে? ওকে, তাহলে দেখেন আইজিই তৈরি হলো। এখন এই আইজিই তখন কি করবে? এই অ্যালার্জেনের কাছে যাবে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন করবে। এখন দেখেন ফার্স্ট এক্সপোজার মনে রাখবেন। ফার্স্ট এক্সপোজারে কোনো সিম্পটম আসবে না। তাহলে ফার্স্ট এক্সপোজারে কি হবে ভাই? তাহলে ঘটনা কি হবে? ঘটনা তো হবে সিম্পটম নাই না আসলো। তাহলে ফার্স্ট এক্সপোজারে যে ঘটনাটা হবে সেই ঘটনাটার নাম হচ্ছে সেনসিটাইজেশন। কি নাম? সেনসিটাইজেশন। এখন দেখেন সেনসিটাইজেশন হোয়াট ইজ সেনসিটাইজেশন? দেখেন আমি কিন্তু যখন অ্যান্টিবডি আপনাদেরকে পড়াই সেই শুরুর দিকে আমি বলছি। দেখেন বলেছিলাম যে অ্যান্টিবডি নরমাল থাকার জায়গা কোনটা? আমাদের মানে ব্লাডের মধ্যে ভাসমান থাকবে। কোন সেলের সাথে সে ফিক্স থাকবে না। কি থাকবে? ভাসমান থাকবে এরকম করে বেশি বাড়াবে। হ্যাঁ? কোন সেলের সাথে ফিক্স থাকবে না। তাহলে আইজিই কি ফিক্স থাকার কথা? না, কোন সেলের সাথে ফিক্স থাকার কথা না। কিন্তু যখনই অ্যান্টিজেনের সাথে তার সাক্ষাৎ হলো তখনই সে মাস্ট সেলের সাথে এসে ফিক্সড হয়ে যাবে। দিস ইজ কল্ড সেনসিটাইজেশন। তাহলে নরমালি কি মাস্ট সেলের সাথে ফিক্স থাকার কথা ছিল? ছিল না কিন্তু। ঠিক আছে? তাহলে মাসলেতে যখন ফিক্সড হয়ে গেল দিস ইজ কল্ড সেনসিটাইজেশন। এবার কি হবে দেখেন এই অ্যান্টিজেনটা যদি পরবর্তীতে আবার ঢুকে আপনার শরীরে তখন ক্রস লিঙ্কিং হবে। তখন কি হবে? তখন এরকম ক্রস লিঙ্কিং হবে। আর আমি আমার ভাষায় বলি এর হচ্ছে টানাটানি করবে। এ বলবে আমি মারবো, এ বলবে আমি মারবো। এরকম করতে ফাইনালি কি হবে? মাস্ট সেলটা ডিগ্রানুলেশন হয়ে যাবে। আর মাস্ট সেল ডিগ্রানুলেশন হলে এর মধ্যে বিভিন্ন ধরনের ইনফ্ল্যামেটরি মিডিয়েটরস স্পেশালি এখানে হিস্টামিনের কথা বলতে হবে। সে বের হয়ে আসবে এবং আমার শরীরের মধ্যে ভাস্কুলার পারমিবিলিটি বাড়ায় দিবে, ব্রঙ্কোকনস্ট্রিকশন করবে, হাইপোটেনশন করবে, ট্যাকিকার্ডিয়া করবে, ফাইনালি পেশেন্ট শকে চলে যাবে। তাহলে এই শকের নাম হচ্ছে কি শক? অ্যানাফাইল্যাকটিক শক। টাইপ 1 শেষ। নাও টাইপ 2। আচ্ছা, টাইপ 2 এর সবচেয়ে সুন্দর উদাহরণ কোনটা? হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, তাই না? ইরাটোব্লাস্টোসিস ফিটালিস। এখন আপনারা সবাই জানেন তবুও জাস্ট একটু বলতেছি। ঘটনাটা হচ্ছে মা আরএইচ নেগেটিভ, বেবি বা ফিটাস আরএইচ পজিটিভ। ফার্স্ট প্রেগন্যান্সিতে কোনো সমস্যা হবে না। কারণ মায়ের শরীরে কোনো অ্যান্টিবডিও তৈরি হয় নাই। সো কোনো সমস্যা নাই। এখন দেখেন ডিউরিং ডেলিভারি ফিটাসের কিছু ব্লাড মায়ের শরীরে চলে যাবে। এখন মায়ের শরীর তো আর আরএইচ অ্যান্টিজেন চিনে না। এখন মায়ের শরীর এই আরএইচ অ্যান্টিজেনকে ফরেন পার্টিকেলস হিসেবে ট্রিট করবে এবং মায়ের শরীরে তখন অ্যান্টিবডি প্রোডিউস হবে এবং ওই অ্যান্টিবডিটা মেমোরি সেল হিসেবে মায়ের শরীরে থেকে যাবে। আইজিজি হিসেবে মায়ের শরীরে থেকে গেল আরএইচ অ্যান্টিবডি। এবার দেখেন ফার্দার প্রেগন্যান্সিতে পরের বার যখন প্রেগন্যান্সিতে ফিটাস যদি আরএইচ পজিটিভ হয় তাহলে কি হবে? এই আইজিজি প্লাসেন্টা ক্রস করবে না? ক্রস করবে কিন্তু। এখন ক্রস করে সে ফিটাসের শরীরে চলে যাবে। মানে দেখেন ফিটাসের আরবিসি এটা।
এই আরবিসি ফিটাসের আরবিসি, এই ফিটাসের আরবিসিতে আরএইচ অ্যান্টিজেন আছে। এখন মাইশরীর প্লাসেন্টা ক্রস করে কি আসছে মাইশরী থেকে? আইজিজি আসছে। আইজিজি এসে তখন এই ফিটাসের যে আরবিসি যে আরএইচ অ্যান্টিজেন সেই আরএইচ অ্যান্টিজেনের সাথে রিঅ্যাকশন করবে। কথা বুঝতে পারছেন কিনা? যখন রিঅ্যাকশন করবে তখন অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়ে গেল, ইমিউন কমপ্লেক্স তৈরি হয়ে গেল। এখন দেখেন তো এটা যদি আইজিজি হয় তাহলে ইমিউন কমপ্লেক্স তৈরি হলে কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভ হয়ে যাবে কিনা ক্লাসিক্যাল পাথওয়েতে বলেন তো? আমি আপনাদেরকে কিন্তু এটা বলছি। যে ক্লাসিক্যাল পাথওয়েতে যখন কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভ হয়ে যাবে তখন অ্যাক্টিভ হবে যখন আইজিজি অথবা আইজিএম অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে। তাহলে এখানে আইজিজি কি হলো বলেন তো? আরএইচ অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে। বাইন্ড করে কি করবে? তখন কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভ হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের ইনফ্ল্যামেটরি মেডিয়েটরস বের হয়ে ফাইনালি এই আরবিসিটাকে ধ্বংস করে ফেলবে। আরবিসিটাকে ধ্বংস করে ফেলতেছে। যেহেতু এখানে আরবিসিটা ধ্বংস হয়ে যাচ্ছে সেহেতু এই টাইপ 2 এর আরেক নাম হচ্ছে সাইটোটক্সিক হাইপারসেনসিটিভিটি। কি নাম? সাইটোটক্সিক হাইপারসেনসিটিভিটি। আশা করছি আমরা বুঝতে পেরেছি। এবার আমি চলে যাচ্ছি টাইপ 3 তে। টাইপ 3 এর সবচেয়ে জনপ্রিয় উদাহরণ কি? এসএলই। এসএলই এর মেকানিজমটা আমি আপনাদেরকে একটু বলি। আপনারা সবাই জানেন যে এসএলই তে কি ঘটনা ঘটে? এসএলই তে নিজের শরীরের ডিএনএ এর এগেইনস্টেই অ্যান্টিবডি তৈরি হয়, তাই না? আমি লিখছি ব্লাড গ্রুপ আরএইচ অ্যান্টিজেন কোথায় পাওয়া যায়? এমন একটা এমসিকিউ আসলে। হ্যাঁ, এক্সাক্টলি। এরকম কোশ্চেন থাকবে। ওকে। দেখেন তাহলে আমি এসএলই এর মেকানিজমটা আপনাদেরকে পড়াচ্ছি। একটা ব্লাড ভেসেল লাগাইলাম। এটা একটা ব্লাড ভেসেল। তো ব্লাড ভেসেলের মধ্যে আপনারা সবাই জানেন যে আমাদের সেল টার্নওভার হয়। তো আমাদের সেল টার্নওভারের সময় একটা সেল যখন মারা যায় তখন ডিএনএটা ব্লাডে এক্সপোজড হয়ে যায়। তাই এটা ডাবল স্ট্র্যান্ড ডিএনএটা ব্লাডে এক্সপোজড হয়ে যায় তখন। আর যখন এক্সপোজড হয়ে যায় তখন আমাদের শরীরে আগে থেকে কি বসেছিল? একটা অটো অ্যান্টিবডি বসেছিল। এই অটো অ্যান্টিবডিটা তখন ডিএনএর সাথে বাইন্ড করে। কারণ এর এগেইনস্টে মানে অটো অ্যান্টিবডি তৈরি হয়েছে, তাই না? তাহলে দেখেন আইজিজি তখন ডিএনএর সাথে বাইন্ড করে। এখন যখনই অ্যান্টিজেন এখানেও কিন্তু অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়ে গেল। আর আপনি বলেন তো এবার কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভ হবে কিনা? উত্তর হচ্ছে হবে। কারণ আমরা বলেছি কমপ্লিমেন্ট সিস্টেম কখন অ্যাক্টিভ হবে? যখন অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ড করবে এবং ওই অ্যান্টিবডিটা কি হতে হবে? আইজিজি অথবা আইজিএম হতে হবে। তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হলে কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভ হয়ে যাবে। এবার দেখেন এখানে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হলো। এখন এই ডিএনএ এটাতে অ্যান্টিজেন তাহলে এটা কি কোনো সেলের সাথে ফিক্সড আছে নাকি ফ্রি? ব্লাডে বলেন তো। আপনারা বলেন যে ডিএনএ কি কোনো সেলের সাথে ফিক্সড আছে নাকি ব্লাডে ফ্রি অবস্থায় আছে? বলেন দেখি। ডিএনএ ফ্রি আছে নাকি ফিক্সড আছে? ডিএনএ হচ্ছে উত্তর হচ্ছে ফ্রি। তাহলে দেখেন ডিএনএ যদি ফ্রি হয় তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স যেটা তৈরি হবে সেটা ফ্রি থাকবে না, সেটা ব্লাডের মধ্যে ফ্রিলি মুভ করবে, সারা ব্লাডের মধ্যে সব জায়গায় ছড়ায় বেড়াবে। এখন এদের কিছু সাইট অফ ডিপোজিশন আছে। আপনারা দেখেন টাইপ 3 হাইপারসেনসিটিভিটি লেখা আছে সাইট অফ ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন। ওই জায়গায় যেমন কিডনি, হার্ট, স্কিন, জয়েন্টস এই জায়গাগুলোতে ডিপোজিশন হবে এবং ওই অনুযায়ী সে সাইন সিম্পটম প্রকাশ পাবে। ঠিক আছে? তাহলে টাইপ 2 এবং টাইপ 3 এর বেসিক পার্থক্য দুইটা। কোড ইট প্লিজ, মাইন্ড ইট। টাইপ 2 এবং টাইপ 3 এর বেসিক পার্থক্য কিন্তু দুইটা। নাম্বার 1 দেখেন এখানে অ্যান্টিজেনটা টাইপ 2 তে অ্যান্টিজেন কিন্তু সেলের সাথে কি ফিক্সড আছে। অ্যান্টিজেন সেলের সাথে কি আছে? ফিক্সড আছে। কিন্তু টাইপ 3 তে অ্যান্টিজেন ফ্রি। ওকে? এবং টাইপ 2 তে এখানে সেলটা ধ্বংস হয়ে যাচ্ছে। প্রত্যেকবার সেল ডিস্ট্রাকশন হচ্ছে। কিন্তু টাইপ 3 তে কিন্তু সেল ডিস্ট্রাকশন হচ্ছে না। আর মিল হচ্ছে দেখেন এই জায়গাতেও আইজিজি এবং আইজিএম মনে রাখতে হবে, একটু পরে বলতেছি আমি। এখানে আইজিজি আইজিএম কাজ করে, টাইপ 3 তে আইজিজি আইজিএম কাজ করে। এখানে ইমিউন কমপ্লেক্স তৈরি হয়, এখানে ইমিউন কমপ্লেক্স তৈরি হয়। কিন্তু টাইপ 3 তে ইমিউন কমপ্লেক্সটা পরবর্তীতে ডিপোজিশন হয়। ঠিক আছে? এতটুকু মনে রাখলেই হবে। টাইপ 3 শেষ। টাইপ 4 টাইপ 4 এ কি ঘটনা ঘটে? আমি একটা ঘটনা লিখব। আপনারা কাইন্ডলি একটু রেসপন্স মানে চ্যাট বক্সে বলবেন কি ঘটনা লিখলাম আমি। হ্যাঁ? আচ্ছা দেখেন। এখানে একটা প্যাথোজেন, এই প্যাথোজেনটা এপিসি মানে রিসিভ করলো। রিসিভ করে সে প্রেজেন্ট করলো CD4 সেলের কাছে। CD4 সেল ইন্টারলিউকিন 12 এর মাধ্যমে আসলে এখানে TH1 কে অ্যাক্টিভ করবে। TH1 গামা ইন্টারফেরনের মাধ্যমে ম্যাক্রোফেজ কে অ্যাক্টিভ করবে এবং ইন্টারলিউকিন 2 এর মাধ্যমে CD8 কে অ্যাক্টিভ করবে। বলেন তো আমি কি লিখলাম? মানে কি পাথওয়ে কোন প্রসেস লিখলাম? এর মধ্যে টাইপ 2 এবং টাইপ 3 এর মিলটা আরেকবার বলবেন। দেখেন দুইটা কিন্তু ইমিউন কমপ্লেক্স এন্ড কমপ্লিমেন্ট মিডিয়েটেড দুইটাই। আচ্ছা বলেন টাইপ 4 এ যেটা আমি লিখছি। একদম বলছেন সেল মিডিয়েটেড ইমিউনিটি। একদম ঠিক বলছেন, থ্যাংক ইউ। তাহলে আপনি মনে হয় ভাবছেন ভাই সেল মিডিয়েটেড ইমিউনিটি আবার টাইপ 4 হাইপারসেনসিটিভিটির মধ্যে কেন লিখলেন ভাই? এক্সাক্টলি আপনি ঠিকই ধরেছেন। দেখেন সেল মিডিয়েটেড ইমিউনিটির এইটাই যখন একটা নরমাল মেকানিজম যখন অ্যাবনরমাল আচরণ করবে তখন সেটা টাইপ 4 হাইপারসেনসিটিভিটি। কিরকম? বুঝেন নাই। দেখেন আপনার বাড়িতে ছোট ভাই বা ছোট বোন আছে। এখন আপনি কি করলেন? ছোট ভাই বা ছোট বোনের গালে হালকা করে একটু আদর করে আমরা এরকম থাপ্পড় দিই না, এরকম আদর করে এরকম করে। তো আপনি এরকম আদর করে একটা থাপ্পড় দিতে গেছেন। তো মাশাআল্লাহ আপনার হাতে জোরও ছিল যে ঠাস করে একটা চড় বসায় দিয়েছেন। তাহলে ছোট বোন কি করবে? কান্না করবে নিশ্চয়ই, মনে অনেক বেশি কষ্ট পাবে। কনসিকুয়েন্স অতি ভয়াবহ হতে পারে আপনার ক্ষেত্রে। তাহলে দেখেন এক্ষেত্রে কি হলো যে আপনার নরমাল আচরণ ছিল এখানে একটু আদর করে থাপ্পড় দেওয়া। কিন্তু আপনি দিয়ে ফেলেছেন এত বেশি জোরে যে ও কষ্ট পাইছে। তো আমাদের ক্ষেত্রে ঠিক একই কথা। আমাদের সেল মিডিয়েটেড ইমিউনিটিকে বলছিলাম যে ভাই তুমি একটু অল্প করে অ্যাক্টিভ হবা। সেল মিডিয়েটেড ইমিউনিটি এত বেশি অ্যাক্টিভ হইছে যে আমার নিজেরই ক্ষতি করে ফেলছে। এইজন্য এই টাইপ 4 এর আরেক নাম সেল মিডিয়েটেড হাইপারসেনসিটিভিটি। টাইপ 4 এর আরেক নাম কি বলেন? সেল মিডিয়েটেড হাইপারসেনসিটিভিটি এবং এখানে কাজ করবে মূলত তিনটা সেল CD4, CD8 এবং ম্যাক্রোফেজ। হ্যাঁ? এখানে এপিসি অ্যাকচুয়ালি ম্যাক্রোফেজ হিসেবে কাজ করে। হ্যাঁ? তাহলে এখানে আমার তিনটা সেল কাজ করবে টাইপ 4 হাইপারসেনসিটিভিটি। ঠিক আছে? দিস ইজ অল অ্যাবাউট মেকানিজম অফ 4 টাইপস অফ হাইপারসেনসিটিভিটি। এখন আমি মোটা দাগে কিছু কথা বলব কারণ এগুলা থেকেও কোশ্চেন আসে। যদি কোশ্চেনে আসে অ্যান্টিবডি মিডিয়েটেড হাইপারসেনসিটিভিটি তাহলে কোনটা দিবেন? টাইপ 1 2 3 এই তিনটাই অ্যান্টিবডি মিডিয়েটেড। কিন্তু যদি আপনাকে স্পেসিফিক করে বলে আইজিই মিডিয়েটেড আপনাকে বলতে হবে টাইপ 1। টাইপ 2 এবং টাইপ 3 মনে রাখবেন আইজিএম প্লাস আইজিজি। আইজিএম এবং আইজিজি হচ্ছে টাইপ 2 এবং টাইপ 3 এর জন্য দায়ী। দুইটার ক্ষেত্রে আইজিজি এবং আইজিএম কাজ করে। তাহলে এটা হচ্ছে অ্যান্টিবডি মিডিয়েটেড হাইপারসেনসিটিভিটি। আর যদি সেল মিডিয়েটেড তাহলে আপনাকে বলতে হবে টাইপ 4। ওকে? আচ্ছা যদি কোশ্চেন আসে ইমিডিয়েট হাইপারসেনসিটিভিটি আপনাকে বলতে হবে টাইপ 1 2 3। কিন্তু যদি মোস্ট ইমিডিয়েট দেন টাইপ 1। আর যদি ডিলেড হাইপারসেনসিটিভিটি তাহলে আপনাকে বলতে হবে টাইপ 4। এবার আসেন। টাইপ 2 এবং টাইপ 3 এর মধ্যে একটা কথা যদি বলে সাইটোটক্সিক হাইপারসেনসিটিভিটি অলওয়েজ টাইপ 2। যদি বলে ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড হাইপারসেনসিটিভিটি দুই জায়গাতে ইমিউন কমপ্লেক্স তৈরি হচ্ছে কিন্তু। কিংবা যদি বলে কমপ্লিমেন্ট মিডিয়েটেড হাইপারসেনসিটিভিটি এখানে কিন্তু দুই জায়গাতেই কমপ্লিমেন্ট তৈরি হয়। তাহলে দুইটাই হবে কিন্তু ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড আর কমপ্লিমেন্ট মিডিয়েটেড তাহলে এটা হবে টাইপ 2 টাইপ 3। কিন্তু যদি আপনাকে বলা হয় ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হাইপারসেনসিটিভিটি আমাকে সবাই অ্যানসার দেন তো প্লিজ। ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হাইপারসেনসিটিভিটি কোনটা হবে? ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হাইপারসেনসিটিভিটি গুড ভেরি গুড। দেখেন টাইপ 3 কারণ ডিপোজিশন হচ্ছে ফ্রিলি মুভ করে ডিপোজিশন হচ্ছে তাই এটা হবে টাইপ 3 হাইপারসেনসিটিভিটি। ধন্যবাদ। তাহলে এভাবে অ্যানাদার নেম দিয়ে কোশ্চেন হতে পারে। অ্যানাদার নেম দিয়ে কোশ্চেন হতে পারে। ঠিক আছে? ওকে আমাদের দিস অল অ্যাবাউট মেকানিজম টাইপ 4 হাইপারসেনসিটিভিটি তাহলে এই মেকানিজমগুলো মাথায় রাখবো আমরা। দেখেন এই কোশ্চেনটার ক্ষেত্রে যে অটো ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া এটা হচ্ছে টাইপ 2 হাইপারসেনসিটিভিটির উদাহরণ। এখান থেকে কোশ্চেন আসে সবসময়। আপনাদের গাইনি স্পেশাল একটা কোশ্চেন সেটা হচ্ছে মেকানিজম অফ অ্যান্টি ইনজেকশন। দেখেন আমরা যে অ্যান্টি ইনজেকশন দিই একটা আরএইচ নেগেটিভ মাদারকে সবসময় কি করি? আমরা যে অ্যান্টি ইনজেকশন দিই 72 ঘন্টার মধ্যে, তাই না? এখন অ্যান্টি ইনজেকশনটা কেন দিই? মেকানিজমটা কি? দেখেন এখানে অনেক বড় কথা লেখা আছে। ভাই এত কথা বলার দরকার নাই। আপনি আমার কথা শুনেন। তিনটা কথা এখনই বললে এখনই মুছতে হয়ে যাবে আপনার। ঠিক আছে? মেকানিজমটা কি? মেকানিজমটা হচ্ছে মায়ের শরীরে আরএইচ অ্যান্টিজেন ছিল না। ডিউরিং ডেলিভারি খুবই সামান্য ব্লাড 0.1 ml দত্তে লেখা আছে এটা 0.1 ml ব্লাড মায়ের শরীরে যখন প্রবেশ করে তখন মায়ের শরীরে মানে 0.1 ml আরএইচ অ্যান্টিজেন ব্লাড মায়ের শরীরে প্রবেশ করে তখন মায়ের শরীরে অ্যান্টিবডি তৈরি হয় আরএইচ অ্যান্টিবডি। এখন দেখেন আমি যদি একটা কাজ করি যে মানে ফিটাল যে ব্লাড মায়ের শরীরে ঢুকলো আমি যদি ওই মানে ফিটাল ব্লাডটাকে লুকিয়ে রাখি তাহলে মায়ের শরীরকে বুঝতে দিব না। তাহলে
কি করবো, মায়ের শরীরকে বুঝতে দিব না যে আমাদের শরীরে, অর্থাৎ মায়ের শরীরে আরএইচ অ্যান্টিজেন ঢুকছে, বুঝতে দিব না। অ্যান্টি ডি ইনজেকশনের প্রথম কাজ হচ্ছে ফিটাল আরবিসি কে লুকিয়ে রাখা। তাহলে মায়ের শরীরে মানে অ্যান্টি ডি ইনজেকশন দিলাম, এই অ্যান্টি ইনজেকশন কি করলো, ফিটাল ব্লাডকে কি করলো, লুকিয়ে রাখা। সবার সাথে বলেন, তাহলে এক নম্বর কাজ কি, ফিটাল ব্লাডকে লুকিয়ে রাখা। 2 নম্বর কাজ আসেন, শুধু লুকিয়ে রাখলে হবে না ভাই, দ্রুত তাকে রিমুভ করা লাগবে, নাহলে যে কোনো সময় ধরা পড়ে যাবে কিন্তু। 2 নম্বর কাজ হচ্ছে খুব দ্রুত মায়ের শরীরে যে রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম স্প্লিন এখানে নিয়ে যাবে, ফিটাল আরবিসিকে লুকিয়ে লুকিয়ে নিয়ে যেয়ে দ্রুত রিমুভ করে ফেলবে, ওয়াশ আউট করে ফেলবে। তাহলে 1 নম্বর কাজ কি বললাম, লুকিয়ে ফেলা। 2 নম্বর কাজ কি বললাম, রিমুভ করে দিল। 3 নম্বর কাজ হচ্ছে ইন দ্য মিন টাইম, এর মাঝে মায়ের শরীরের ইমিউন সিস্টেমের মাথায় যে হাত বুলাই দিবে, দেখো ভাই তোমার উত্তেজিত হওয়ার কোনো কারণ নাই, অ্যান্টিবডি তৈরি করার কোনো দরকার নাই, আমার শরীরের মধ্যে কোনো ধরনের অ্যান্টিজেন ঢুকে নাই, হ্যাঁ, তোমার মাথা গরম করার কোনো প্রয়োজন নাই। দিস ইজ কল্ড সেন্ট্রাল ইনহিবিশন অফ ম্যাটারনাল ইমিউন সিস্টেম। ঠিক আছে, তাহলে দেখেন 3টা কাজ করলো। নাম্বার 1 আমি বললাম ফিটাল আরবিসিকে কি করলো, লুকিয়ে ফেললো। নাম্বার 1 লুকিয়ে ফেললো, নাম্বার 2 হচ্ছে রিমুভ করে দিল, এবং নাম্বার 3 হচ্ছে সেন্ট্রাল ইনহিবিশন অফ ম্যাটারনাল ইমিউন সিস্টেম। তাহলে সবাই বুঝতে পারছেন, মুখস্থ হয়েছে কিনা? নাম্বার 1 সবাই চ্যাট বক্সে লিখেন, মুখস্থ হয়েছে কিনা? নাম্বার 1 হচ্ছে লুকিয়ে ফেললো, নাম্বার 2 রিমুভ করে ফেললো, নাম্বার 3 সেন্ট্রাল ইনহিবিশন। ঠিক আছে, এখানে মুছতে যাবে যদি আপনি মনোযোগী থাকেন, শর্ত একটাই, আপনি মনোযোগী থাকতে হবে। ওকে, স্কিন ম্যানিফেস্টেশন অফ ডিফারেন্ট টাইপস অফ হাইপারসেনসিটিভিটি, এটা কি স্কিন ম্যানিফেস্টেশনগুলো আমি একটু অ্যাড করে দিয়েছি। আপনারা যদি মনে করেন যে টেবিল আকারে স্কিন ম্যানিফেস্টেশনগুলো পড়বেন তাহলে পড়তে পারেন আপনারা, হ্যাঁ, একসাথে করে পড়লে ইজি হবে। এবার এই ছকটা আমরা অনেকেই পড়ি না, তবে আপনাদের যেহেতু রিকভারি ব্যাচ আপনাদের একটু পড়া উচিত। আমরা কি বললাম, টাইপ 4 হাইপারসেনসিটিভিটিতে সবাই ভালো করে শুনেন, টাইপ 4 হাইপারসেনসিটিভিটিতে 3টা সেল কাজ করে। কে কে কাজ করে, CD4, ম্যাক্রোফেজ, CD8। তো বলা হচ্ছে টাইপ 4 এর যত উদাহরণ আছে, থ্যাংক ইউ। ওকে, দেখেন তাই কি বললাম, টাইপ 4 এর মধ্যে 3টা সেল কাজ করে, CD4, ম্যাক্রোফেজ, CD8। এখন যে উদাহরণগুলো আছে এই উদাহরণের মধ্যে কিছু উদাহরণ আছে যারা CD8 মিডিয়েটেড হাইপারসেনসিটিভিটি টাইপ 4, আবার কিছু আছে CD4 এন্ড ম্যাক্রোফেজ মিডিয়েটেড। এখন কোশ্চেন আসবে CD8 মিডিয়েটেড টাইপ 4 হাইপারসেনসিটিভিটি উদাহরণ অপশনে থাকবে টিউবারকুলোসিস, ককলিডোমাইকোসিস, কন্টাক্ট ডার্মাটাইটিস, তারপর ইরাদিমা মাল্টিফর্মি, স্টিভেন জনসন সিনড্রোম। তখন আপনাকে এই 3টা ট্রু দিতে হবে, এই 3টা এই 2টা ফলস দিতে হবে, বুঝে গেছে? তাহলে আমাকে এক্সট্রা মনে রাখার টেকনিক খুব সিম্পল। দেখেন যেগুলা স্কিন ডিজিজ, টাইপ 4 এর মধ্যে যেগুলা স্কিন ডিজিজ সেটা হচ্ছে CD8 মিডিয়েটেড। তাহলে টাইপ 4 এর মধ্যে বাকিগুলো কি হবে, CD4 এন্ড ম্যাক্রোফেজ মিডিয়েটেড। তাহলে আপনি টাইপ 4 এই যে দেখেন, তাহলে টাইপ 4 এর যে মানে CD8 মিডিয়েটেড কোনগুলো হবে, স্কিন ডিজিজ, এগুলো অল আর স্কিন ডিজিজ। তাহলে স্কিন ডিজিজগুলো কি হবে, CD8 মিডিয়েটেড, বাকিগুলো কি হবে, CD4 এন্ড ম্যাক্রোফেজ মিডিয়েটেড। আশা করছি আমরা বুঝতে পেরেছি। পেনিসিলিন কি করব ভাই, টাইপ 1 2 3 তিনটাতেই উদাহরণের মধ্যে আছে ভাই, কিছু করার নাই। আসলে আমরা যে বলে দিয়েছি তা না, এটা লেনজেও এরকম করে দেওয়া আছে, এটা টাইপ 1 এর উদাহরণ, এটা টাইপ 2 এর পক্ষে যুক্তি দিয়েছে, এটা টাইপ 3 এর পক্ষে যুক্তি দিয়েছে। তবে আমি কোন যুক্তিতে যাব ভাই, ইটস লাউড এন্ড ক্লিয়ার, ইটস লাউড এন্ড ক্লিয়ার। পেনিসিলিন মানে আপনি কোন যুক্তির ভিতরে যাবেন না, টাইপ 1 দিয়ে দিবেন, সহজ কথা, শেষ, আর কোনো কথা নেই। কারণ আমি বলি পেনিসিলিন আমরা ইউজ করি না কেন জানেন এখন, শুধুমাত্র টাইপ 1 হাইপারসেনসিটিভিটি রেট এত বেশি এজন্য পেনিসিলিন ইউজুয়ালি এখন ইউজ করি না। ইভেন অ্যাকিউট টনসিলাইটিস যেখানে পেনিসিলিনের একদম ডেফিনিটিভ ইন্ডিকেশন, সেখানে আমরা পেনিসিলিন ইউজ করি না এখন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে সেফাক্লার ইউজ করা হয়। তাহলে এখানে পেনিসিলিনের টাইপ 1 টা পরীক্ষাতে যদি আসে, পরীক্ষা ওরিয়েন্টেড টাইপ 1 এ থাকবে ইনশাআল্লাহ, হ্যাঁ, এবারে থাকবে না। তাহলে 22 নম্বর কোশ্চেনটা যদি দেখেন টাইপ এক্সাম্পল অফ টাইপ 4 হাইপারসেনসিটিভিটি, তাহলে আমাদের এখানে খুব সিম্পল, তাহলে অ্যানসার কি হবে, কন্টাক্ট ডার্মাটাইটিস। ওকে, কোনটা বেস্ট মিল্কে থাকে এটা আপনারা নিজেরাই খুব সিম্পল কোশ্চেন বুঝতে পেরেছেন, এখানে খুব বেশি ব্যাকআপ বিশ্লেষণের প্রয়োজন নেই, একই কথা। আচ্ছা দেখেন, অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া কি হবে, টাইপ 2 হবে, তাই না? এটা আমি অলরেডি মেকানিজম আপনাদেরকে পড়াইছি। আচ্ছা 26 এর মধ্যে 26 থেকে টু স্টেটমেন্ট রিগার্ডিং হিউমারাল ইমিউনিটি। তাহলে এখানে কি হিউমারাল ইমিউনিটি, খেয়াল করবেন হিউমারাল ইমিউনিটি মানে আমরা কিন্তু কিছু টেকনিক করছি যে সকল ব্যাকটেরিয়ার এগেইনস্টে কি অ্যান্টিবডি মিডিয়েটেড হিউমারাল ইমিউনিটি, এক্সেপ্ট ব্যাকটেরিয়া ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া, সকল ফাঙ্গাসের এগেইনস্টে টি সেল মিডিয়েটেড ইমিউনিটি, তাই না, বা সেল মিডিয়েটেড ইমিউনিটি। এবার ভাইরাসের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, দেখেন একটু মনে করার চেষ্টা করেন, ভাইরাসের ক্ষেত্রে বলেছিলাম যদি শুধু ভাইরাল ইনফেকশন থাকে তাহলে আপনাকে দিতে হবে হিউমারাল ইমিউনিটি বা অ্যান্টিবডি মিডিয়েটেড, কিন্তু ভাইরাস ইনফেক্টেড সেল থাকলে তখন আপনাকে দিতে হবে সেল মিডিয়েটেড ইমিউনিটি। আশা করছি বুঝতে পেরেছেন। দেখেন টাইপ 2 হাইপারসেনসিটিভিটি, এখন এই জায়গাটার ক্ষেত্রে একটু খেয়াল রাখেন। দেখেন আপনি যদি হাইপারসেনসিটিভিটির মধ্যে মেকানিজম না পড়েন এই কোশ্চেনের অ্যানসার আপনি পারবেন না। ঠিক আছে, অনেকেই হয়তো এই কোশ্চেনের অ্যানসার আপনি পারেননি, তাহলে আপনারা আমাকে একটু চ্যাট বক্সে বলেন তো এই কোশ্চেনের অ্যানসারটা কি হবে এখন, বি। তাহলে মেকানিজম যদি আপনি না পড়েন তাহলে এই সকল কোশ্চেনের অ্যানসার দেওয়া আপনার জন্য একটু ডিফিকাল্ট হবে, হ্যাঁ। ওকে, এখন আসেন which cell does not play role in transplant rejection, একটু খেয়াল করেন, আমরা পড়েছিলাম একটু আগে আপনাদেরকে ডিটেইলস পড়াইছি, হাইপার অ্যাকিউট, অ্যাকিউট সেলুলার আর অ্যাকিউট ভাস্কুলার। খেয়াল করেন, দেখেন হাইপার অ্যাকিউটের মধ্যে আমরা বলেছিলাম টাইপ 2 হাইপারসেনসিটিভিটি এবং এটা প্রিফর্ম অ্যান্টিবডির কারণে হয়। ঠিক আছে, এবং অ্যান্টিবডি থাকলে আপনি বুঝবেন অ্যান্টিবডি থাকলে তার সাথে কার সম্পর্ক থাকবে, তার সাথে অলওয়েজ বিসিএল সম্পর্ক থাকবে। অ্যাকিউট সেলুলার এটা সেল মিডিয়েটেড হাইপারসেনসিটিভিটি বা টাইপ 4 হাইপারসেনসিটিভিটি, এবং টাইপ 4 হাইপারসেনসিটিভিটিতে 3টা সেল কাজ করে, আমরা কি বলেছিলাম, ম্যাক্রোফেজ, CD4, CD8, এই 3টা সেল কাজ করবে, হ্যাঁ। আচ্ছা, আর অ্যাকিউট ভাস্কুলার ক্ষেত্রে আমরা বলেছিলাম অ্যান্টিবডি মিডিয়েটেড এন্ড কমপ্লিমেন্ট মিডিয়েটেড। এখন আপনি আমাকে বলেন অ্যান্টিবডির সাথে কার রিলেশন থাকবে, অলওয়েজ বি সেল রিলেশন থাকবে, বি সেল রিলেশন থাকবে, বি সেল রিলেশন থাকে। তাহলে দেখেন কোনটা ডাজ নট প্লে, এই নট কথাটা খেয়াল করেন কিন্তু পরীক্ষা হলে নট কথা খেয়াল না করলে উত্তর খুঁজে পাবেন না, ভুল হয়ে যাবে কিন্তু। কোনটা রিজেকশন মানে রোল প্লে করে না, তাহলে দেখেন ম্যাক্রোফেজ করে, এটা করে, এটা করে, এটা করে, তাহলে কি করবে না, এই এনগেজ সেলটা কোনো রোল প্লে করবে না। এটার ব্যাখ্যা অলরেডি দিয়ে দিয়েছি। আচ্ছা, কোনটা লিমিট দা মাইক্রো অর্গানিজম, অর্থাৎ এখানে ফার্স্ট লাইন ডিফেন্সের উদাহরণ বলছি, এটা একদম খুব সিম্পল কোশ্চেন, এটা আমার মনে হয় সবাই পেরেছেন যে অ্যালভিওলার মাইক্রোফেজ হবে এটা, হ্যাঁ। ওকে, আমাদের কিছু ছন্ন ছাড়া টপিকস আছে, এই ছন্ন ছাড়া টপিকসগুলো আমি একটু আপনাদেরকে পড়াই দিব, আমাদের নির্দিষ্ট আলোচনার বাইরেও কিছু টপিকস আছে কোশ্চেনের মধ্যে যেগুলো আসে নাই কিন্তু আপনাদেরকে জানতে হবে, হ্যাঁ। যেহেতু আপনাদের ইম্পর্টেন্ট এবং কনফিউজিং টপিকগুলো অবশ্যই পড়তে হবে। চলে আসেন, লাইভ ভ্যাকসিন এবং কিল ভ্যাকসিন, এটা আমরা অনেক সময় মুখস্থ করি, এটা আসলে মুখস্থ করার কোনো বিষয় না, এটা একটু বুঝলে হবে। ভ্যাকসিন, হোয়াট ইজ ভ্যাকসিন, খুব সিম্পলি আপনারা জানেন ভ্যাকসিন এমন একটি সাবস্টেন্স যার অ্যান্টিজেনিসিটি আছে বাট টক্সিসিটি নাই, অর্থাৎ সেটা কোনো ক্ষতি করবে না কিন্তু অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। তাই এবার আসেন লাইভ ভ্যাকসিন, লাইভ মানে কি রে ভাই, লাইভ মানে জীবিত। এখন দেখেন আমি আমার শরীরের মধ্যে লাইভ ভ্যাকসিন ঢুকাইছি, ঠিক আছে, এখন সে যেহেতু জীবিত সেহেতু সে সংখ্যা বৃদ্ধি করবে, তাহলে ধরেন ঢুকাইছে ওর 10টা অ্যান্টিজেন ছিল, এবার সে কি করবে, সংখ্যা বৃদ্ধি করবে। এখন সংখ্যা বৃদ্ধি যদি করে তাহলে 10টা থেকে 100টা, 100 থেকে 1000, 10,000, 1 লাখ, 10 লাখ, 1 কোটি, 10 কোটি, এভাবে সংখ্যা বৃদ্ধি করতেছে। এখন দেখেন যদি সংখ্যা বৃদ্ধি করে তাহলে অ্যান্টিজেনিক স্টিমুলেশন বাড়বে না কমবে, বাড়বে। যদি বাড়ে তাহলে ইমিউন সিস্টেম বেশি বেশি অ্যাক্টিভ হবে, বেশি বেশি ইমিউন সাপ্রেশন হবে, লং টাইম ইমিউনিটি দিবে। এবার দেখেন কিল ভ্যাকসিন, কিল মানে কি, কিল মানে মরা। আপনি 10টা অ্যান্টিজেন ঢুকাইছেন, 10টা অ্যান্টিজেন আছে মাশাআল্লাহ, তাহলে যদি 10টা অ্যান্টিজেন থাকে তাহলে তার ইমিউন সিস্টেম বেশি অ্যাক্টিভ হবে না, আমার ইমিউন সিস্টেম কম্পিটিশন হবে, শর্ট টাইম ইমিউনিটি দিবে। তাহলে আমি যদি বলি লাইভ ভ্যাকসিনে সবই সুবিধা, আমি এক কথায় বলবো লাইভ ভ্যাকসিনে কি সবই সুবিধা। তাহলে আমি অপশন দিলাম যে লাইভ ভ্যাকসিন গিভস বেটার ইমিউনিটি, লাইভ ভ্যাকসিন গিভ প্রোডিউস মোর মেমোরি সেল, তাহলে আপনি কি দিবেন, লাইভ ভ্যাকসিন গিভস ডিউরেশন অফ ইমিউনিটি লঙ্গার ডিউরেশন অফ ইমিউনিটি, আপনি কি দিবেন, মানে যেটা আপনার সুবিধাজনক মানে যাবে। আমি বলছি লাইভ ভ্যাকসিনে সবই সুবিধা, তাই না? তাহলে এইভাবে আপনি এক কথা দিয়ে মনে রাখতে পারেন। এখন আসেন সবই সুবিধা খেলে দুইটা অসুবিধা, এই দুইটা অসুবিধা একটু মনে রাখতে হবে। এখন হচ্ছে রিভার্সন অফ ভিরুলেন্স লাইভ ভ্যাকসিনে পসিবল, অর্থাৎ আমি বললাম অ্যান্টিজেনিসিটি আছে বাট টক্সিসিটি নাই, কিন্তু যদি কখনো টক্সিসিটি চলে আসে ভাই তাহলে কিন্তু বিপদ আছে কপালে। কিরকম বিপদ আছে, কারণ সে তো সংখ্যা বৃদ্ধি করবে, আর সে যদি টক্সিক হয়ে যায় তখন আপনার শরীরের জন্য বিপদ। আর মানুষটা যদি ইমিউনো কম্প্রোমাইজ তাহলে তো বাঁচার কোনো সম্ভাবনা নাই আর, ঠিক আছে। তাহলে এরকম করে
আমাদের যদি ইমিউনো কম্প্রোমাইজ বলেন তাহলে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টকে কোন ভ্যাকসিন দেওয়া যাবে না, লাইভ ভ্যাকসিন দেওয়া যাবে না। ঠিক আছে? তাহলে এই রিভার্সন অফ ভিরুলেন্স পসিবল। এবার আসেন স্টেবিলিটি এট রুম টেম্পারেচার, অর্থাৎ আপনি এই লাইভ ভ্যাকসিনকে রুম টেম্পারেচারে রাখতে পারবেন না, সবসময় আইস বক্সে রাখতে হবে কিন্তু, হ্যাঁ? কারণ স্টেবিলিটি এটা কম, রুম টেম্পারেচারে মরে যায়। মনে করেন লাইভ ভ্যাকসিন খুব দামি ভ্যাকসিন তো, মানে অ্যারিস্টোকেট ভ্যাকসিন রেসিডিউম ছাড়া থাকে না। ঠিক আছে? তাহলে এই ভ্যাকসিন সম্পর্কে একটু কথা মনে রাখতে হবে। ইপিআই শিডিউল সবার জন্য ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বেন। আপনারা যেভাবে মনে রাখছেন ওইভাবে মনে রাখবেন, কিন্তু শুধু মনে রাখবেন 6, 10 সপ্তাহে কোনো আইপিভি 2 এর শিডিউল নাই। হ্যাঁ? তাহলে আইপিভি 3 নামে অ্যাকচুয়ালি কিছু নাই। আইপিভি 2 টা কোথায় চলে গেছে? 14 সপ্তাহে চলে গেছে। হ্যাঁ? এটা একটু মনে রাখবেন কাইন্ডলি ভালো করে। ইমিউনো ডেফিসিয়েন্সি আপনাদের মেকানিজম গুলো খুব বেশি প্রয়োজন নাই। আপনারা হচ্ছে ইয়েগুলো ভালো করে পড়বেন। বিশেষ করে এক্সাম্পল গুলা। এখন ইমিউনো ডেফিসিয়েন্সি একটু পড়াই দিই আপনাদেরকে। ইমিউনো ডেফিসিয়েন্সি নাম শুনে কি মনে হচ্ছে রে ভাই? নাম শুনে মনে হচ্ছে ইমিউনো ডেফিসিয়েন্সি মানে ইমিউনিটির কি? অভাব, তাই না? তাহলে ইমিউনো ডেফিসিয়েন্সি ইমিউনিটির অভাব। এখন এই অভাব জন্মের সময় হতে পারে। তাকে আমরা বলছি প্রাইমারি বা কনজেনিটাল ইমিউনো ডেফিসিয়েন্সি। কিংবা জন্মের সময় ভালো ছিল, পরবর্তীতে তার একটা রোগ হয়েছে যেমন এইডস, ম্যালিগনেন্সি। এগুলোর কারণে তার ইমিউনিটি কমে গেছে। তাকে বলবো সেকেন্ডারি বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ভাই এই পর্যন্ত তো ভালো ছিল। ঝামেলা করছে কি দেখেন। ঝামেলা করছে এই প্রাইমারির মধ্যে আবার কিছু আছে বি সেল ডেফিসিয়েন্সি, কিছু আছে টি সেল ডেফিসিয়েন্সি, কিছু আছে কম্বাইন্ড। নামগুলো শুনেন। এক্স লিঙ্কড হাইপোগামাগ্লোবিলিনেমিয়া, ব্রুটন গ্যামাগ্লোবিলিনেমিয়া, উইচকট অ্যালভিস সিনড্রোম, অ্যাটাক্সিয়া টেলেনজিক্টেসিয়া। মানে উচ্চারণ করতে যেয়ে দাঁত ভেঙে যাচ্ছে এরকম অবস্থা। মুখস্থ তো দূরে থাক। তাহলে কি করব? আমি প্রথমে আপনাদেরকে বলেছি আপনার টার্গেট এখন কিন্তু পার্ট 1 এ চান্স পাওয়া। এখন দেখেন আপনার ক্ষেত্রে সুবিধা কি? এটা আমি মুখস্থ করতে আপনি মুখস্থ না করে আপনি পারবেন ইনশাআল্লাহ দেখেন। আপনার ক্ষেত্রে সুবিধা হচ্ছে এই যে কঠিন নামগুলো, এই অপশনগুলো কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে। প্রশ্নে এই নামগুলো দেওয়া থাকবে। তাহলে আপনি একটা ট্রিক্স ফলো করেন। আচ্ছা বলেন তো ইমিউনোগ্লোবিউলিন বা গামা গ্লোবিউলিনের সাথে কোন সেলের সম্পর্ক চ্যাট করেন চ্যাট বক্সে। ইমিউনোগ্লোবিউলিন বা গামা গ্লোবিউলিনের নাম শুনলে কোন সেলের কথা মনে আসছে রে ভাই? সবাই লিখছেন বি সেলের কথা মনে আসছে, তাই না? তাহলে আমরা বলব যে এই উদাহরণগুলোর মধ্যে যদি কোন উদাহরণের মধ্যে ইমিউনোগ্লোবিউলিন বা গামা গ্লোবিউলিন বা গ্লোবিউলিন এই টাইপের শব্দ থাকে তাহলে আপনি বুঝবেন এটা বি সেল ডেফিসিয়েন্সি। এখন কোশ্চেন আসছে ধরেন এক্স লিঙ্ক হাইপো গামা গ্লোবিউলিন আপনি জানেন কিন্তু যে যদি গামা গ্লোবিউলিন বা ইমিউনোগ্লোবিউলিন টাইপের শব্দ থাকে তাহলে কোন সেল ডেফিসিয়েন্সি? বি সেল ডেফিসিয়েন্সি। কোশ্চেন আসছে ধরেন আইজিএ ডেফিসিয়েন্সি কোন সেল ডেফিসিয়েন্সি? তাহলে ইমিউনোগ্লোবিউলিন হাইপার আইজিএম সিনড্রোম। তাহলে এই যে আপনি বলবেন ইমিউনোগ্লোবিউলিন বা গামা গ্লোবিউলিন টাইপের শব্দ থাকলে সেটা বি সেল ডেফিসিয়েন্সি। একবার হয়ে গেল তাহলে। এবার টি সেল ডেফিসিয়েন্সির মধ্যে আসেন। আচ্ছা আপনারা আমাকে বলেন যে থাইমাসে কার ম্যাচুরেশন হয়? থাইমাসে কার ম্যাচুরেশন হয়? লেখেন থাইমাসে কার ম্যাচুরেশন হয়? কোন সেলের ম্যাচুরেশন থাইমাসে? আপনারা সবাই জানেন টি সেলের ম্যাচুরেশন হবে থাইমাসে, তাই না? এবার আসেন একটা পারসন এর থাইমাসই নাই ছোটবেলা থেকে। থাইমিক অ্যাপ্লাসিয়া। তাহলে কোন সেল ডিফিসিয়েন্সি হবে? সিম্পল টি সেল ডিফিসিয়েন্সি হবে। আচ্ছা বলেন সকল ফাঙ্গাসের এগেইনস্টে কোন সেল ইমিউনিটি দেয়? সেল মেডিয়েটেড ইমিউনিটি দেয়। তার মানে টি সেল ইমিউনিটি দেয়। তার মানে একটা পারসনের যদি টি সেল না থাকে তাহলে তার বারবার ফাঙ্গাল ইনফেকশন হবে নিশ্চয়ই। তাহলে দেখেন ক্রনিক মিউকোকিউটেনাস ক্যান্ডিডিয়াসিস। ক্যান্ডিডিয়াসিস দেখে আপনি বুঝবেন এটা টি সেল ডিফিসিয়েন্সি। আপনি এখানে অ্যাটাক্সিয়া টেলেনজিকেশিয়া টি কে গোল করবেন, উইচকট অ্যালভিসের এই ডাবল টি কে গোল করবেন। তাইলে এগুলো যদি থাকে তাহলে আপনি বুঝবেন এটা টি সেল ডিফিসিয়েন্সি। তাহলে মূলত আমাদের কি পরীক্ষাতে যেটা আসছে সেটা বিসেল টি সেল থেকে আসছিল। কম্বাইন্ডটা মুখস্থ করার দরকার নাই। এখান থেকে কোশ্চেন আসে না সাধারণত। এর পাশাপাশি কমপ্লিমেন্ট থেকে দুইটা মনে রাখবেন হেরিডিটারি অ্যানজিওডিমা পিএনএইচ পারক্সিমাম নক্টার্নাল হিমোগ্লোবিনুরিয়া। ফ্যাগোসাইটোসিস থেকে দেখেন ক্রনিক গ্রানুলার ডিজিজ ইন্ডিকেশন পড়াইছি। ঠিক আছে সিনড্রোম মনে রাখবেন সাইক্লিক নিউট্রোপিনিয়া। আমি যেগুলো দাগিয়ে দিয়েছি এগুলো পড়বেন ইনশাআল্লাহ বাইরে থেকে আসবে না ইনশাআল্লাহ। সেকেন্ডারি এগুলো উদাহরণ সহজ সিম্পলি মনে থাকবে আশা করি। এখন দেখেন এইগুলা রিডিং, হ্যাঁ? এগুলা রিডিং করবেন। এগুলা ভিতরে অত ডিটেইলস পড়ার দরকার নেই। ভিতর থেকে আপনাদের আসবে না। গাণিতিক এগুলোর ভিতর থেকে আসে না, হ্যাঁ? সিলেবাসে এগুলো নাই। তাহলে এগুলা রিডিং করবেন। ঠিক আছে? এগুলা এক্সাম্পলটা পড়লে মোটামুটি আপনাদের হবে ইনশাআল্লাহ। এখন আসেন আপনারা সবাই অ্যানসার দেন তো এটার এক্স লিঙ্কড অ্যাগামা গ্লোবিউলিনেমিয়া এটা এমসিকিউ কোশ্চেন, হ্যাঁ? তাহলে বলেন তো এই কোশ্চেনে অ্যানসার কি হবে? আপনারা বলেছেন বি নম্বর অ্যানসার অর্থাৎ বি সেল ডেফিসিয়েন্সি। কেন কিভাবে বুঝলাম? এই যে দেখেন এইভাবে বুঝলাম যে এটা হচ্ছে অ্যাগামা গ্লোবিউলিন গামা গ্লোবিউলিন টাইপের শব্দ আছে। তাহলে এটা হচ্ছে এক্স লিঙ্কড অ্যাগামা গ্লোবিউলিন তাই বি সেল ডেফিসিয়েন্সি। আচ্ছা বলেন তো এটার অ্যানসার কি হবে? গুড, ভেরি গুড। টি সেল ডেফিসিয়েন্সি বলেছেন আপনারা, তাই না? টি সেল ডেফিসিয়েন্সি কেন? এই যে দেখেন বারবার ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে। আর আমরা তো জানি ফাঙ্গাল ইনফেকশন টি সেল ইমিউনিটি দেয়। যেহেতু টি সেল ইমিউনিটি কম সেহেতু ফাঙ্গাল ইনফেকশন ব্যবহার হচ্ছে। আচ্ছা। এটা অ্যানসার দেন দেখি লাস্ট অ্যাকোয়ার্ড লো ইমিউনিটি। অনেক সময় এরকম করে কোশ্চেন আসতে পারে যে প্রাইমারি আর অ্যাকোয়ার্ড এগুলোতে মিক্স করে দিবে ওখান থেকে আপনাকে অ্যাকোয়ার্ড গুলো বের করতে হবে। তাহলে দেখেন এটা মনে একটা টেকনিক কি? যে সকল ডিজিজ আপনি শুনেছেন, দেখেছেন, এমবিবিএস লেভেলে পড়েছেন, ওই ডিজিজ গুলো হচ্ছে অ্যাকোয়ার্ড উদাহরণ। দেখেন এই পাঁচটার মধ্যে আপনার কাছে কমন কোনটা? এইডস আর মিজেলস। বাকিগুলোর নাম শুনে দেখেন। এগুলো আপনি এমবিবিএস লেভেলে পড়েননি। তাই না? হাইপার আইজিএম সিনড্রোম, ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ, আইজিএ ডেফিসিয়েন্সি। তাহলে এগুলো আমাদের ফলস অ্যান্সার। অ্যাকোয়ার্ড উদাহরণ কি? অ্যাকোয়ার্ড উদাহরণ হচ্ছে যেই উদাহরণগুলো আপনি জীবদ্দশায় দেখেছেন, শুনেছেন, পড়েছেন, ওইগুলো হচ্ছে অ্যাকোয়ার্ড উদাহরণ। যেগুলো নামগুলো খুবই কঠিন, পড়তে গেলে দাঁত ভেঙে যায়। ওইগুলো হচ্ছে প্রাইমারি বা কনজেনিটাল ইমিউনো ডেফিসিয়েন্সি উদাহরণ। ঠিক আছে? আরে ভাই আমার দরকার আছে সঠিক উত্তর দেওয়া। আপনার তো ইমিউনোলজিস্ট হওয়ার এখন প্রয়োজন নাই। দরকার আছে? নাই। আপনি সঠিক উত্তর দিয়ে পার্ট 1 এ চান্স পান। তারপরে আপনি ডিটেইলস অনেক কিছু পড়বেন, কোনো সমস্যা নাই। তারপরে তো আপনাকে সঠিক উত্তর দিতে হবে। ঠিক আছে? ওকে। আমাদের মোটামুটি গাণিতিক থেকে যে জিনিসগুলো খুব ইম্পোর্টেন্ট ছিল, কনফিউজড সেদিন পয়েন্ট ছিল, সেগুলো আমি ইন ডিটেইলস আপনাদেরকে আলোচনা করে দেখানোর চেষ্টা করেছি। তো এখন ইউসুফ ভাই